অর্ধেক রাত্রে আমি ঘুমের থেকে কেমন সজাগ করে দেখি আমার ভাই আমার উপর, তখন বলে ড্রেস আপ খুলতে, যেটাকে বলে নেকেট পোশাক। লোকরা এখানে বিয়ার খাচ্ছে। প্রথমে আপনি আপনার নামটা একটু বলবেন? আমার নাম মনি। মনি, খুব সুন্দর একটা নাম। ফ্যামিলি সবাই আপনাকে মনি বলেই ডেকে থাকে, রাইট? জি জি। ওকে, মনি হ্যালো 8920 নিশ্চয়ই শোনা হয়? হ্যাঁ, সবসময় প্রথম থেকেই। প্রথম থেকে আপনি হ্যালো 8920 শোনেন? জি। মাশাআল্লাহ। আপনি নিশ্চয়ই তাহলে জানেন যে আমরা প্রথমে শুরু করার আগে কিছু বেসিক ইনফরমেশন আপনার কাছ থেকে নিব, যেমন আপনার বয়স, আপনি কোথায় পড়েছেন ইত্যাদি। যদি আমরা, এবং ঢাকা শহরে কোথায় থাকেন একটু যদি বলে নিতেন। আমি থাকি টঙ্গীতে। আমার বয়স হচ্ছে 17 বছর চলতেছে। 17 বছর চলছে। হ্যাঁ, ওকে, আমি পড়াশোনা করছি টঙ্গীতেই। ঠিক আছে। তো আজকে আপনি আপনার জীবনের গল্প বলতে এসেছেন, কোথা থেকে আপনি শুরু করতে চান? প্রথম থেকে আমি আমার মায়ের কাহিনী থেকেই শুরু করি। জি প্লিজ, একেবারে রিল্যাক্স, ফ্রেন্ডদের কাছে যেভাবে বলে ঠিক সেইভাবে আরামসে বলুন, কোনো সমস্যা নেই, আমরা সবাই মিলে আপনার কথা শুনবো। প্রথমে আমার আম্মু একজন ক্লিনিকের একজন, আপনার বলতে পারেন ডাক্তার ছিল, নার্স। জি। তারপর আমার আম্মু আমার বাবার সাথে, যেটা ছোট থেকে বিয়ে হয়, তখন আমরা ছোট ভাই বোন, আমি তখন যেটাকে বলে গর্বে ছিলাম। তারপর আমার আব্বুর সাথে আমার আম্মুর কিনে আর কি একটা মেয়ের সাথে, যেটাকে বলে ফিজিক্যালি রিলেশন করতে গিয়া আমার আব্বু আমার আম্মুকে বিয়ে করে। আমি ঠিক ঘটনাটা বুঝতে পারিনি, আপনি যদি একটু আমাদেরকে ধীরে জিনিসটা বুঝিয়ে বলতেন। মানে আপনার আব্বুর কি হলো আমরা ঠিক বুঝতে পারলাম না। আর কি আমার আম্মুর সাথে আমার আব্বুর বিয়ে হয়। হওয়ার পর আমার আব্বু মাছ ধরতে গিয়ে একটা মেয়ের সাথে ফিজিক্যালি রিলেশন হয়। মাছ ধরতে গিয়ে অন্য একটা মেয়ের সাথে আপনার আব্বুর শারীরিক সম্পর্ক হয়েছে। হ্যাঁ। হওয়ার পর গ্রামের লোকজন দেখে ফেলে, দেখার পর ওইখানে আর কি বিচার বসায়। বিচার বসার পর আমার আব্বু ওই মেয়েটাকে বিয়ে করে। বিয়ে করতে বাধ্য হয়? হ্যাঁ, বিয়ে করার পর আমার আম্মু তো এগুলো সহ্য করতে পারে না। তারপর দেখে যে ওই মেয়েটার সাথে আমার আব্বু বেশ একটা রিলেশন ভালো করতেছে, আমার আম্মুকে দেখতে পারে না। আমার ভাইয়া তখন হয়েছে, আমি তখন হয়তো পেটে, তো আমার আম্মুকে দেখতে পারে না। তো আমার দাদা কি করে, আমার আম্মুর নামে যত সম্পত্তি ছিল আমাদের ঢাকায় ওগুলো দিয়ে ফেলে আমার আম্মুকে। আচ্ছা আচ্ছা। তো দেওয়ার পর আমার বাবা ওইটা মাইনা নিতে পারে না, আর আমার আম্মু ওইটা মাইনা নিতে পারে না, ছোট মা যেটাকে বলে, উনি মাইনা নিতে পারে না। তো উনি আমার আম্মুকে যেটা বলে পরামর্শ দেয় কিছুটা। জি। পরামর্শ দেওয়ার পর আমার আব্বু কি করে, যে আমার দাদার উপর অনেক টর্চারিং করে। টর্চারিং করার পর আমার দাদা স্ট্রোক করে মারা যায়। মানে আপনার বাবার অত্যাচারে আপনার দাদা মারা গেল? হ্যাঁ, একটা স্ট্রোক করে। কিসের জন্য সম্পত্তি লিখে দিচ্ছে অন্য মেয়েকে, ওনার ছেলে থেকে। তো আমার আম্মুকে অনেকভাবে সই নেওয়ার চেষ্টা করে, কিন্তু আমার আম্মু দেয় না। আমার আম্মু চিন্তা করে যে আমার ছেলে আসছে, আমার গর্ভে একটা আসতেছে, তো ওরও তো ভবিষ্যৎ আছে, না দেওয়ার কারণে আমার আম্মুকে ওনারা ছাইড়া দেওয়ার হুমকি দেয়। আমার আম্মুকে বিভিন্ন ভাবে টর্চারিং করে, ছেলে দেয়া, যেমন বাইরের কিছু লোক দিয়ে আমার আম্মুকে টর্চারিং করে। তো করার পর আমার আম্মু এক সময় দেখা যায় যে বাধ্যতামূলক আমার বাবার বাসায় ভাড়া থাকে। পরিচয় দেয় না যে ওনার হাজবেন্ড। আমার ভাইয়াও ডাকতে পারে না যে এটা আমার বাবা, ডাকলে আমার ভাইয়াকে মারধর করে আর কি। আমি ঠিক এই জায়গাটা একটু পরিষ্কার হতে চাই, সেটা হচ্ছে যে আগে যেখানে শ্বশুর বাড়ি ছিল ওই জায়গায় সে ভাড়া থাকা শুরু করলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু মানুষে জানে তো যে ওনার ওয়াইফ। ভাড়া থাকা শুরু করলো ঠিক বুঝলাম না। আপনার আম্মা তো ওখান থেকে চলে গেলেও পারতো, সম্পত্তিগুলো তো কেউ নিতে পারতো না, কেন ভাড়া থাকলো? বাইরের দিক দিয়ে বিভিন্ন ভাবে আমার আম্মুকে টর্চারিং করা হয়, যেমন মানে একটা মেয়ের জন্য বাইরে গিয়ে থাকাটা অনেক বেশি টাফ ছিল। হ্যাঁ, কোনো লোকে ভাড়া দিতে চায় না, আর আমার আম্মুর এমন কোন ফ্যাসিলিটি নাই যে অন্য জায়গায় রুম ভাড়া নিবে। তা আমার আম্মুরও আত্মীয় স্বজন যেগুলো আছে ওগুলো আমার আম্মুকে বোঝে না, টাকার জন্য হেল্প করে যেটাকে বলে, আর আম্মুকে অতটা দেখতে পারে না। তারপর যেটা হয় ভাড়া থাকে, তারপর আমার যেটা বুঝ হয়, আমি যখন হওয়ার পর আমি আমার আম্মুকে যদি জিজ্ঞেস করতাম আম্মু বাবাকে, আম্মু বলতো যে তোমার বাবা নাই, তোমার বাবা মারা গেছে, কিন্তু ভাইয়াও বলতো না যে এটা আমাদের বাবা। তো আমরা ওনাদের বাড়িওয়ালার চোখেই দেখতাম। বাড়িটা কার নামে ছিল? বাড়িটা ছিল আমার দাদির নামে। দাদি তখন বেঁচে ছিলেন? হ্যাঁ, দাদি বেঁচে। দাদি কি আচরণ করতো আপনাদের সঙ্গে? ভালোই, কিন্তু উনিও আমাদের পরিচয় দিত না যে উনি আমার দাদি। এমনিতে দাদি দেখতাম, কিন্তু বুঝবার পরে জানি যে এটা আমাদের আসল দাদি, দাদা দাদি। ওকে, যাই হোক, সে প্রসঙ্গে আমরা আসবো। হ্যাঁ, তারপর যেটা হয় আর কি, আমার আম্মু তখন একটা দাবি করে যে ওনার সম্পত্তি ওনাকে দিতে হবে, ওনার মেয়ে হয়েছে, এখন ওনার মেয়ের নিয়ে কোথায় দাঁড়াবে। তো একসময় ওনাকে বলে যে বাড়ি ছেড়ে তুমি চলে যাও। তখন আমার আম্মু বলে যে চলে গেলে আমি কই যাবো, কই থাকবো, আমার তো এখন ছেলে মেয়ে আছে, তুমি আমাকে কিছু না কিছু একটা দাও। তো যেহেতু জায়গা জমির পর আম্মুকে অনেক টর্চারিং করে, আম্মুকে মারধর করে, মেরুদণ্ড ভাঙিয়ে দেয় পিঠে। আর আমার আব্বু একজন প্রভাবশালী লোক, যেটা বলে নেতা, রাজনীতি করতে। হ্যাঁ, বাবার উপরে কেউ আবার কথা বলতো না। তো আমার আম্মুকে অনেক মারধর করার পর আমার মামা, ছোট মামা, ওনারকে বনসই দেয় যে আমার আম্মু আর এলাকায় কখনো আসবে না, আমার আম্মুকে নিয়ে দূরে চলে যাবো, আর কখনো এই এলাকায় আমার আম্মু ডিস্টার্ব করবে না ওনাদের। তো তারপর আমার আম্মু এটা মেনে নিতে পারে না। আচ্ছা, যে সম্পত্তিগুলো আপনার দাদা লিখে দিলেন আপনার মাকে, সেগুলো কি দলিলপত্র, কাগজপত্র আপনার মার কাছে ছিল? বাট মারধর করার পর ঘরে যত জিনিসপত্র ছিল ওরা নিয়ে গেছে, আমাদের বের করে দিচ্ছে। তারপর আমি তখন বুঝি, প্রায় আমার বয়স, এটা মনে 2002 সালে কিংবা 3 সালের ঘটনা। এগুলো তো পরবর্তীতে আপনার মার কাছ থেকে আপনি শুনেছেন? হ্যাঁ, মারধর যখন করছে সেটা আমার মনে আছে যে আমার আম্মুকে মারছে। তখন আপনার বয়স কত ছিল?
কত বুঝ যেটাকে বুঝে একদম অল্প অল্প বয়স। বয়স একবার 5 থেকে কি 6 দেখেছিলেন আপনি ওই সময়টা? দেখছিলাম যে আমার আম্মুকে ঝাড়ু দিয়ে পিটাইতেছে, আমার আম্মু অনেক মোটা ছিল আর আমার আম্মু চুল পায়ে পর্যন্ত পড়তো। আমার আম্মুকে চুল ধইরা চুল কাইটা দিতেছে, আমার আম্মু চুল, এই চুল নিয়ে মানুষের দেখাবি এগুলা। আর আমার আম্মু কিন্তু যেটা বলে মহাখালী শিশু ক্লিনিকে এমবিবিএস একটা ডাক্তার ছিল। আচ্ছা, তারপর আমার আম্মুকে বলে যে তুই কোন জায়গায় কর্ম করে খাবি, ওই সুযোগটাও তোরে রাখবো না। বড় বড় কাঠের জিনিস ওইগুলা দিয়ে আমার আম্মুকে অনেক মারধর করে, কেউ যে ফিরাই বড়েও পারে না। তো আমি ওইটা দেখে আমি আমার খালারে ডাইকা নিয়ে আসছি যে খালাম্মা আমুরে মনে মন বাড়িওয়ালা মারতেছে। পরে আমার খালাম্মা যায় চলে, আমার খালাম্মা আমার ছোট মামার নিয়ে যায়। ছোট মামা এগুলা শুই না, বলে যে ও তো পাগল হয়ে গেছে, ওর মেন্টালি সমস্যা আছে, ওরে আমরা নিয়ে যাবো, আপনি একটা বোন শুই দেন, আমরা যেভাবে ওকে নিয়ে যাবো। পরে বলে হ্যাঁ নিয়ে যেতে পারো, তোমাদের বোনের এক শর্ত আছে, তোমাদের এই এলাকা যেন কখনো দেখি না, আর তোমার বোনের জন্য এই এলাকায় কখনো দেখি না, আর যদি দেখি তাহলে তো বুঝোই কি করতে পারি আমি। তারপর ওরা কি করে যে বোন শুই আমার আম্মুকে নিয়ে আসে, নিয়ে আসার পর ওরা আমার আম্মু কোথায় থাকবে, আমার আম্মু এগুলো মাইনে নিতে পারে না যে আমি এত কিছু করে আমি কেন সম্পত্তির অধিকার পাবো না, আমার ছেলে মেয়ে তো ওদের। তো আমার আম্মু কি করে থানার সাহায্য নেয়, থানার লোকরা আসে, তো আমার আব্বু কিছু টাকা দেয় ওনাদেরকে, আমি যেটা শুনছি আমার খালাম্মার মুখের থেকে। টাকা দেওয়ার পর চলে যায় পুলিশেরা, আর এটা নিয়ে বেশি একটা ঘাটাঘাটি করে না, বলে যে তুমি এগুলো করো না, তোমার সমস্যা করতে পারে, আমরা তোমাকে সবসময় পাহারা দিতে পারবো না, দেখা গেছে তোমার হাজবেন্ডের লোক এসেও তোমাকে ডিস্টার্ব করতে পারে, তখন কি করবা। তো আমার যেটা সৎ মা উনি আমার আম্মুকে ডাইকা নিয়ে যায়, নিয়ে আমার আম্মুর সাথে ভালো কথা বলে, হ্যাঁ তোমাকে জায়গা জমি এগুলো আমি ব্যবস্থা করে দেবো, তোমার কোনো সমস্যা হবে না। তো উনি কি করে যে কিছু তাবিজ তোমার যেগুলো বলে পাগল করার মতো কিছু, ওগুলো আমার আম্মুকে খাওয়াই দেয় মাংসের সাথে। তারপর আমার আম্মুর সাথে সাথে আইসা একা একা হাত নাড়ায় নাড়ায় আন্তাজি মান্তাজি কথা বলে, আর একা একা কোরআন শরীফ পড়ে, মানে কিরকম জানি একটা হয়ে গেছে, এক ধরনের পাগলামি। ছেলে মেয়েদেরকে দেখতে পায় না, কাউকে দেখতে পায় না, মানুষের সাথে কেমন খারাপ আচরণ করে, আর আমার নিয়ে ঘরে থাকে না। ওকে, প্রিয় শ্রোতা, এই পার্টে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি আমরা রিয়েল লাইফের একটা ছোট্ট পার্ট এরকম, যেখানে অনেক বেশি প্রশ্নবিদ্ধ হতে পারে, যুক্তি একেবারে নাও খাটতে পারে, বাট দিস ইজ আ পার্ট অফ লাইফ। যেমন আমরা অনেক সময় ভূতের অনেক ধরনের গল্প শুনে থাকি, যেটা কারো কারো কাছে একেবারে আজগুবি, কারো কারো কাছে কোনো যৌক্তিকতাই নেই, কারো কারো কাছে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না। এই যে ঘটনাটিও বললো তাবিজ কবজের ব্যাপারটি, সেটাতে বিশ্বাস অবিশ্বাস করা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা জীবনের একটা অংশ। বিশ্বাস করবেন কি করবেন না সে বিষয়টি আপনার উপর আমরা ছেড়ে দিলাম, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে জীবনের গল্প যেহেতু প্রচার করছি, সুতরাং ও যেটা ফিল করেছে সেটা ও বলার অধিকার রাখে, সুতরাং ওটাও বলবে। হ্যাঁ, তারপর যেটা হয়, আর আম্মু আমার বাসায় থাকে না, তো আমার ভাইয়া তখন ধরেন 10-12 বছর, আমরা এক ভাই এক বোনই। তারপর আমার আম্মু কি করে আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করে, রাস্তায় দৌড়ায় যায়, অনেক দূরে দূরে দৌড়ায় জায়গা, আর আমি যদি হাত ছাড়ি আমাকে হাত ছাড়ে না, আমাকে গলা টিপা ধরে, আমার বুকের উপরে দাঁড়ায় থাকে, আমাকে অনেক মারধর করে। আর আমি খালি বলতাম আম্মু তুমি এটা কি করতেছে, তুমি কি পাগলামি করতেছে নাকি, আমি এগুলো বলতাম, আমি ডরে আম্মুর কাছে যাইতাম না। তারপর আম্মু আমাকে নিয়ে যেত, আম্মু আমাকে খুব লাইক করতো, মানে মানসিক ভাবে ঠিক ছিল, একটা রান্না বান্না বলেন, গোসল করেন, সব দিক দিয়ে ঠিক, কিন্তু একা একা কথা বলতো। এরকম করতে করতে আমার ভাইয়া আমাদেরকে, আমার আম্মুকে আর কেয়ার করে না, আমার ভাই আমার ছোট খালার কাছে চলে যায়। একটু জানতে চাই আপনার ভাইয়ের সাথে আপনার বয়সের ডিফারেন্স কত? আমি আমার ভাই 7 বছরের ছোট। ওকে, হ্যাঁ, তারপর যেটা হয় যে আমার ভাইয়া গাড়ি লাইনে ডিউটি নেয় আমার মামার সাথে। খালের বাসায় গিয়ে? হ্যাঁ, তো খালের বাসায় গিয়ে সে গাড়ির লাইনে ডিউটি নিল। কি ডিউটি ছিল এটা? যে হেল্পারি করে বাসে। ওকে, হ্যাঁ, তারপর আমি আমার আম্মুর কাছে থাকি, আমার আম্মুর সাথে আমি ঘোরাফেরা করি, কিন্তু আমাকে কেউ তখন আর অতটা গিয়ে করে না যে ও পাগল আমি করুক, সমস্যা কি, মেয়েটা আমাদের কাছে থাকে। কিন্তু কি আমাদের আপনার যে সৎমা ছিল তার ঘরে কি সেই সময় কোনো সন্তান ছিল? হ্যাঁ, 2 ছেলে 1 মেয়ে ওনার ঘরে এখনো বর্তমান আছে। তারপর যেটা হয় যে আমার আম্মু আমাকে নিয়ে যায়, রাস্তায় থাকি আমরা, থাকা জায়গা নেই গা। 2004 সালের কথাটা আমার মনে আছে, তখন একটা গ্যাঞ্জাম হয়। রাস্তায় কিভাবে থাকলেন? দেখা গেছে কোন দোকানে সাইডে আমরা প্রথমে বসে থাকতাম, আম্মু বসে থাকতো, আম্মুর কোষে যেটাকে বলে, আম্মুর কোষে আমি মাথা দিয়ে রাখতাম, আম্মু আমাকে কাপড় দিয়ে ঢাকা রাখতো, ঢাকা আমরা শুয়ে থাকতাম। আর আমার মনে আছে খুব শীতের দিন ছিল, তখন কি হইতো যে আম্মু আমাকে নিয়ে একটা দোকানের সাইডে আম্মু শুয়ে থাকতো, শাটারের ওই সাইডে আমি শুয়ে থাকতাম, আম্মু বাইরে শুয়ে থাকতো, আম্মু আমাকে জড়াই দিয়ে কাপড়ের ভিতরে পেঁচাই নিয়ে শুয়ে থাকতো, আম্মু সাইডে শুয়ে থাকতো। কিন্তু আমার ফ্যামিলিটা ওরা ভাবতো না যে মেয়েটাকে আমি রাখি বা ওরে এক ঘরে বন্দি করে রাখি, কোনো সময় করতো না, আমার ফ্যামিলির দিকে একটা কেয়ারই করতো না। তারপরে এইভাবে আমরা রাস্তায় থাকতাম, আমার ভাই দেখলে আমাদের সাথে দেখা করতো না, কথা বলতো না। আমার আম্মু আমার ভাইয়াকে খুব লাইক করে, ভাই কি বলবো, এতটাই লাইক করে যে আমার থেকে আমার ভাইয়ের খুব লাইক করে। আমার ভাইয়ের কিছু হইলে আমার মনে হয় আম্মু খুব টেনশন করে, আম্মু বলে যে তোর ভাইয়ের দেখে আসি এটা। তো আমরা রাস্তায় ঘুরতে ঘুরতে একদিন দুপুরবেলা বনানি আইসা ফুটপাতে চা বেছে, চা খাই আমার আম্মু আর আমি। তো আমার ভাইয়াকে দেখি যে বাসের ভিতরে যে ডাক দেওয়া লোক নেয় না, তো আমার ভাইয়া ডাক দেওয়া লোক নিতেছে, আমার ভাইয়ের আমি দেখে জাহিদ ভাই করে ডাক দিই। তো ডাক দেওয়ার পরে ভাইয়া দাঁড়ায় দেখা, ও আর কথা কয় না। আপনার ভাইয়ের নাম ছিল জাহিদ? হ্যাঁ। তো দেখে আমার বলতেছে তোরা এনে, পরে আমি ভাইয়া মায়ের দেখতে চাইছে, তোমার মায়ের কাছে যাও। মায়ের কাছে গিয়ে আমার এখন সময় নাই, 16 টাকা দেয় আমার আম্মুরে। 16 টাকা দেওয়ার পর বলে আমি যাই, আম্মু আবার ডাক দেয় অনেক, যাই একটু কথা শুনতে, বাবা তোর চেহারা একটু দেখমু, কিন্তু ভাইয়া আর আম্মুর সাথে কথা বলে না, ভাইয়া চলে যায়। পরের দিন আমি আর আম্মু টঙ্গিতে আমাদের খালার বাসায় যাই,
দেওয়ার পরে আমি ভাইয়ের জন্য দাঁড়ায় থাকতাম আমরা, পরে ভাই কখন আসবে, আসলে কিছু টাকা দিবে, আমরা ওই টাকা দিয়ে খাওয়া দাওয়া করবো। তো ভাইয়া আসলো, আসার পরে তো আমি আমার ভাই বলতেছে, ভাই আপনার সাথে ভাই দেখা করতে চাই, মার সাথে একটু কথা কইবেন। পরে ডাক দে, পরে ভাই আসতে, বাপ কেমন আছো, একটু জড়াই ধরলে না, এই তুমি আমার জড়াই ধরবে না, কেন জড়াই ধরতেছো, এই তোমার শরীরে কি অবস্থা, নোংরামি অভ্যাস, কি আমার জড়াই দরকার, তুমি আমার রাস্তায় দিতে ডাক দিবা না, তোমার মতো ফকিনের লোকের রাস্তায় কথা বলে মানুষ আমার মান সম্মান চলে যায় না। আমার ভাই আমার মারে এগুলো কইতো। তো মায়ের কষ্ট নিত না মনে, আমি কষ্ট নিতাম। আমি মনে করতাম যে ভাই এরকম বড় লোক দেখে আম্মুর এরকম করে, আর আমার সাথে ভাই কথা কইতো না। রাস্তাঘাটে দেখলে একটা সামনে বোন বলে আদর করতো, ওরকম করতো না। আমার খালতো বোনের মেয়ে দুইটা ছিল, ওদের তো অনেক লাইক করতো আমার ভাইয়া, ওদের পড়ালেখা সবকিছু চালাইতো আমার ভাইয়া, বই টই যা বলেন, খাতা বলেন, সবকিছু চালাইতো, কিন্তু আমাকে কোনোদিন 2 টাকা দিত না। আর আমি চাইতাম না, আমি খুব ভয় পেতাম ভাইয়ারে। তারপর যেটা হয়, আমার খালার বকাবকি করে, তুই আমার ছেলেটা নষ্ট বানাইছিস, আমার ছেলেটা আমার দেখতে পায় না, আমার ছেলেটা কি করছিস তোরা, আমার ছেলে আমাকে দেখতে পায় নাকি, এরা বলছে দেখে না। আমার খালা তর্কাতর্কি করে, আমার আম্মু তর্কাতর্কি করে। তারপর আমার ভাই আমার আম্মুকে কোমরে বেল দিয়ে মারতে যায়, তো আমি আমার ভাইয়ের দড়ি দেখে, ভাই মারে না মেরে আমাকে মারে, অনেকগুলো থাপ্পড় মানে, অনেকগুলো ঘুষি মারে। আর কখনো এদিকে যদি দেখি তাহলে ঠ্যাং ভেঙে দিমু, তোর মারি না কখনো আবি না, এই মুখ তোরা কখনো দেখাবি না। মা বলে ডাকতো না ওনাকে? আর না, কখনোই আমার মানে মা বলে ডাকতো না। আমার মা ভিক্ষা করতো দেখে অবহেলা করতো। ও মানে ওই সময়টা তো উনি ভিক্ষা করতেন? হ্যাঁ, আমরা তো খাইতে পারতাম না, তো আমার আম্মু আর আমি চা খাইতাম, আমি চাইতাম, আম্মু তারা থাকতো। আপনার তখন বয়সটা কত, আপনার যদি মনে থাকে, মানে যে সময়টা আপনি লোকজনের কাছে চাইতেন, আপনার মা কি করতেন? বয়স কত সঠিক আমি বলতে পারি না, তখন 2005 সালের ঘটনা এটা। 2005 সালের ঘটনা, তার মানে খুব বেশি দূরে তো না। হ্যাঁ, আপনার যদি এখন 18 বছর হয়ে থাকে, তাহলে 2005 সালে তো বুঝতে পারছেন প্রিয় শ্রোতা, ও মোটামুটি বড়ই ছিল সেই সময়টাতে, হ্যাঁ। বছর দশকের মতো বয়স। ওকে, হ্যাঁ, তারপর ভিক্ষা করতে গেলে সময় বাসা বাড়িতে যদি চাইতে যেতাম, তাহলে ওনারা বলতো, কাজ করে খাইতে পারো না, ভিক্ষা করো কেন, তোমার আম্মুর দেখতে সুস্থ সবলে মনে, কিন্তু আম্মু হাঁটতে পারতো না, অনেক কষ্ট করে হাঁটতো। এমবিবিএস ডক্টর, সে ভিক্ষা করছে? বিশ্বাস যদি অনেক জায়গায় আম্মু আমাকে নিয়ে গেছে হেল্প করার জন্য, ওনার অনেক পরিচিত লোক ছিল। দেখা গেছে যে আপনার মতিঝিল টিএনটি কলোনি আসছে না, ফকিরাপুল, ওইখানে একটা আমার মামা ছিল। তো আমার মামা একটা সরকারি জব করে, উনি ওই কোয়ার্টার পাইছে। আমার আম্মু কিন্তু তখনও ব্রেন ভালো, আম্মু আমাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর তো ওইখানে কলোনিতে আমাদের ঢুকায়। ঢোকার পর আমার মাম্মি যেটা, উনি আমাদের এই অবস্থা দেখা উনি আমাদেরকে ঘরে নেয় না, উনি বলে তুমি নিচে বসো, এই সিঁড়িতে থাকবা, আমি খাওয়া দাওয়া যা যা লাগে ব্যবস্থা করবো, কিন্তু তখন আমাদের হেল্প করে না। আপনার মার একটা মানসিক বিকলাঙ্গ অবস্থা তৈরি হয়েছিল সেই সময়টাতে, আসলে উনি এমবিবিএস থাকলেও ওনার কিছু করার নেই, কারণ উনি তো মানসিকভাবে অপ্রকৃতস্থ। প্রিয় শ্রোতা, আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, আজকে মনি আছে আমাদের সঙ্গে। মনি তার জীবনের গল্প নিয়ে এসছে এখানে, এবং মনির জীবনের গল্প কোথায় গিয়ে দাঁড়াবে আমরা কেউ জানি না। আমরা শুধু বলতে চাই, প্রত্যেকটি জীবনের গল্পই আমাদের কাছে অসম্ভব রকমের মূল্যবান, এক একটি রত্ন হচ্ছে এক একটি জীবনের গল্প। হ্যাঁ মনি, তারপর একদিন হয় আমরা আমাদের ওইখানে এক জায়গায় যাই চাইতে, আমি আবার একটু খেলার অভ্যাস ছিল বেশি, তো যাওয়ার শেষে একটু খাওয়া দাওয়া হয়েছে, একটা বাসায় আমাদের খাইতে দেয়। ওই দিনকে আবার ওনার বিয়ে বাড়ির অনুষ্ঠান ছিল, খাওয়ার পরে ক্লান্ত হয়ে যায় আমার আম্মু। তো আমার আম্মু এক গাছের নিচে বসে থাকে, আমি একটা মেয়ের সাথে খেলতেছিলাম। মেয়েটা বলে, তোমরা কি করো? আমরা বলি আমরা চা খাই। তোমাদের এখানে বাড়ি আছে? আমি হ্যাঁ আমাদের এখানে বাড়ি আছে, আমার আম্মু ফুলের ব্যবসা করে, আমার আম্মু ফুলও বেচে খায়ও। আমি আবার একটু মিথ্যে কথা বলি, তো ওরা অনেক বড় লোক দেখতাম, তো এর জন্য এসব কথা বলতাম। ও বলে আমি ফুল কিনে দিব আমারে, কয়টা, আমি তোমার টাকা দিব। আমি ফুল তো নাই, তুমি আমাদের বাসায় যাবা, গেলাম তোমার ফুল এনে দিব, সমস্যা নেই, এটা বলি। মেয়েটা আবার ওর আম্মুর কাছে গিয়ে বলে, আম্মু আমি ওদের কাছে যাই, ওনারা ফুল দিব। তো ওর আম্মু আবার ওটা নেগেটিভ ভাবে নেওয়ার পর ওর আম্মু বলে কে যে ও ফুল নিতে যাবো না, এগুলো বাচ্চা চুরি করার কথা বলতেছে, নিশ্চয় ওরা বাচ্চা চোর। এটা বললা আমার আম্মুকে নিয়ে ধরে নিয়ে যায়। আমার আম্মুকে ধইরা আমার আম্মুকে অনেক টর্চারিং করে ভাইয়া, এতটাই টর্চারিং করে, আমার আম্মুর গায়ে হাত তুলে 2টা লাঠি দেওয়া, ওরা পিটায়। আমার আম্মু এমনি তো অসুস্থ, আরো পিটায় আমার আম্মুরে। আর আমাকে বলে স্বীকার কর, তোরা বাচ্চা চুরি করস, স্বীকার কর। যতই বলতেছি যে না আমার আম্মু বাচ্চা চুরি করে না, কিন্তু কেউ বিশ্বাস করে না। বলকে স্বীকার কর, তাহলে তোর আম্মুরে মারবো না। তারপর আমি বাধ্যতামূলক স্বীকার করি, হ্যাঁ আমার আম্মু বাচ্চা চুরি করে, আমি এরকম এরকম মেয়ে নিয়ে যায়, আমার আম্মু চুরি করে, এগুলো আমি বলি। দেখতেছি যে আমার আম্মুর মারতেছে, তা আমার আর করার কিছু উপায় না। আম্মু আমার বলতেছে মিথ্যা কথা বলতেছে না, সত্য কথা বলো, ওনারা আমার কি মারধর করবো। তারপরে ওরা আমার আম্মুকে মারধর করে, বলে যে ও বাচ্চা মানুষ বলছে এটাই সত্য। তারপর উত্তরা থানাতে কয়েকজন পুলিশ আসে, আসার পর আমার আম্মুকে আর আমাকে ধরে নিয়ে আসে। একদিন থানায় থাকি, সকালবেলা যাই, বিকেলবেলা আমাদেরকে মিরপুর যেটা বলে ফকিরখানা, ওইখানে ট্রান্সফার করা হয়। তখনও কিন্তু আমার আম্মু আমাকে গায়ে তুলে না, আম্মুকে বলে তুমি কেন বললা যে আমরা বাচ্চা চুরি, মা তোমার তো মারতেছে, আমি তো সহ্য করতে পারতেছি না। তো আম্মু আর আমাকে কিছু বলে না। তো ওইখানে আবার পড়ালেখার সুযোগ আছে ভাইয়া। তো প্রথমে আমাকে একটা পড়ার যেখানে এখানে ভর্তি করে দেয় একটা রেশমা আপা, ওনার কথা না বললেই হয় না, উনি আমাকে পড়াশোনার দিক দিয়ে অনেকটা হেল্প করে ওই সময় ফকিরখানাতে। হ্যাঁ, তো এখানে আমাকে পড়াশোনার মধ্যে প্রথমে আমাকে আট করালো কিছু। তো আট করার পরে প্রথমে ওইখানে আমি ফার্স্ট হয়ে যাই, ওইখানে থাকি প্রায় 2 মাসের মতো। আচ্ছা, ফার্স্ট হওয়ার পরে ওনারা আমাকে চিন্তা করলো যে আমাদের পুবাইল একটা ফকিরখানা আছে, ওইখানে ট্রান্সফার করে দিবে।
আমার মা মেয়ে দুজনে। তো এখানে আমাদের ট্রান্সফার করে দেওয়ার পর ওখানেও একটা স্কুল আছে মেয়েদের জন্য, ওখানে স্কুলে আমি ভর্তি হই। হওয়ার পর প্রথমে ওয়ানে পড়ি, ওয়ানে আমার প্রথমে পরীক্ষা দেওয়ার পর আমার রোল করে ভালো পড়াশোনা করতেছে। ওইটা আবার একটা যেটাকে বলে হেড অফিসার, উনি আবার ছিল হিন্দু। তো উনার মেয়েটাই নাকি দেখতে বলে আমার মতো ছিল, তো মেয়েটা নাকি বলে মারা গেছে। তো আমাকে খুব লাইক করতো। আচ্ছা, সবার থেকে মানে ওইখানে নাহলে 9-10 হাজার লোক ছিল। ভিক্ষুক? হ্যাঁ, মানে ওখানকার একটা আমল ছিল যেটা ভিক্ষুক ধরে ধরে নিয়ে নেওয়া, মানুষের ভালো করার জন্য করতো। যে বাইরে থেকে খেলোয়াড় নাকি আসবে, তখন ভিক্ষুক ধরে নিয়ে যেত, ওরকম করতো। তো ধরে না আমি আবার পড়াশোনা ভালো করতাম। তো ওইখানে যেটা হয়, একদিন বৃহস্পতিবার দিন একটা মিটিং হয়। হওয়ার পর প্রশ্ন করে মেয়েদের, যে মেয়েদের সবচেয়ে পর্দাশীল কি জন্য মেয়েরা পর্দাশীল করে, যে উত্তরটা দিতে পারবা তার জন্য সারপ্রাইজ আছে। তখন প্রথমে বললাম যে মেয়েদের সবচেয়ে পর্দাশীল হচ্ছে মেয়েদের মাথায় কাপড় দেওয়া, আর একটা ছেলের সামনে যাওয়া না, যে একটা নিজের একটা যেটা ওয়েট, মাথায় কাপড় দেওয়া, চলাফেরা সবসময় ভদ্রভাবে নম্রভাবে থাকা। তো এই কথাটা বলার পরে স্যার এটা গুরুত্ব সহকারে নেই। তখন আমাকে একটা পুরস্কার দেয়, যেটা সাবান। অতি ফার্স্ট আমার পুরস্কার সাবান, একটা সাবান পাই বিদেশি। তো সবাই আমাকে মানে ওই হুমটার ভিতরে নাম হয়ে যায়, মনি পুরস্কার পাইছে, খুব খুশি লাগছিল। তারপর ওইখানে আবার 16 ডিসেম্বর দিন খেলা হইতো, সবগুলা খেলায় নাম দিই। তো আমি বিস্কুট খেলাতে প্রথম হই, ছবি আর্ট করাতেও প্রথম হই, আচ্ছা, আবৃত্তি পাঠ করাতে আমি সেকেন্ড হই, তারপর আপনার গান করাতে সেকেন্ড হই। আচ্ছা, 4টা পুরস্কার একসাথে আনি, আমার পুরা ইয়েটাই একবারে নাম হয়ে যায়, মনি পুরস্কার পেয়েছে। তার মানে আপনার বোঝা যাচ্ছে যে আপনার শৈশবটা প্রচন্ড রকম ভাবে ভালো কাটার একটা জায়গাতে আপনি চলে গেলেন। হ্যাঁ, কিন্তু ওইখানে ভালোই, তো ওনারা আমাকে দিতে চাচ্ছিল না, তখন আমি 3-তে উঠে যাই। আচ্ছা, তো উঠানোর পর এর ভিতরে আমার একটা অসুখ হয়ে যায়, ওই ঘুমের ভিতরে। ওইখান থেকে কিন্তু বের হওয়া যায় না, এর ভিতরে সবকিছু, ওখান থেকে বের হতেই দেয় না। ওইখানে আবার হাতের কাজ চলে, শাড়ি, বিভিন্ন ডিজাইন, ফতুয়ার কাজ, এগুলো চলে। আমি আবার ফতুয়ার কাজ করতাম। ওইখান থেকে আপনাদেরকে এগুলো করে নেওয়া হতো? হ্যাঁ, বিনিময়ে আপনাদেরকে কি দিত? খাবার? টাকা দিত না, খাবার তো আছেই, টাকা দিত। বাজার করতে হলে আপনারা কোথায় যেতেন? আমরা বাজার করবো, ওইখানে একসাথে রান্না করে সবাই সিরিয়াল ভাবে দিত। আচ্ছা, টাকাগুলো কি করতেন আপনারা? আর আমরা যে টাকা, ওই টাকা হাতে রেখে দিতাম। তারপর দেখা যাচ্ছে একটা দোকান আসছে আপনার, ওখান থেকে কি কেউ ভালো হয়ে তাকে ছেড়ে দিত পরবর্তীতে? ভালো তো হইতেই দিত না। যেমন আপনাকে ধরে নিয়ে গেছে, তো আপনার একজন আত্মীয় স্বজনের মাধ্যমে আপনাকে আসতে হবে ওইখান থেকে আপনার হেড অফিসে যাইতে হবে, তেজগাঁ থেকে আপনার বনসই কইরা ওইখান থেকে ছাড়াই নিয়ে আসতে হবে আত্মীয় স্বজনের মাধ্যমে। আর যদি মেয়ে থাকে, দেখা গেছে মেয়েদেরকে আপনার বড় একটা ভালো চাকরি দিয়ে শেষ পর্যন্ত বিয়ে বের করে দিবে। তারপর আমার আম্মু একটা প্রচন্ড রাখার অসুখে পড়ে যায়, পাতলা পায়খানা যেটাকে বলে। ওইপর আমার আম্মুকে ডাক্তারে নেওয়া ট্রিটমেন্ট করা হয়, কিন্তু আমার আম্মু ভালো হয় না। তারপর আমার আম্মুকে কি করে, জিজ্ঞেস করে যে তোমার কেউ আছে নাকি, আমার আম্মুকে ঠিকানা বলতে বলে। আমি বলি আমার আম্মু ততটা নেই, আমার চট্টগ্রাম আছে। আমি বলছি টঙ্গী, যেটাকে একটা ঠিকানা আছে নিরসপাড়া বললাম। বলার পর উনি ওই ঠিকানা অনুযায়ী আমার খালাম্মার বাসায় গেল। আমার খালাম্মা এই 2 বছরের ভিতরে নাকি অনেক বিশ্রাইছে আমাদের, বাট কোনো খবর পাই নাই। তো যখন আমার খালাম্মা শুনছে, তখন আমার খালা আর আমার মামি আসছিল। তো আসার পর আমার খালা মামি এসে আমার দেখছে যে আমার আম্মুর খুব অবস্থা খারাপ। ও এর ভিতরে যেটা হয়, আমার আম্মু একদিন ড্যানিশ খাইতে চায়। ড্যানিশ খাবার একটা জিনিস, ওকে, হোয়াটএভার ইট ইজ, একটা এক ধরনের ফুড। হ্যাঁ, ওটা খাইতে চায়। তখন আমার কাছে টাকা নাই, আমার আম্মুর খাবার দেখে আমার খুব কান্নাকাটি লাগতেছিল যে আমার আম্মু খাইতে চাইছে, বাঁচবো না মরবো কোনো ঠিক ঠিকানা নেই। তো আমার আম্মুকে চিরা পানির উপরে রাখতো, মানে এর বেশি কিছু খাইতে পারতো না। তো আমি কি করি, তখন আমি হাতে কাজ করার পর এক ধরনের মিশিং এর কাজ ওইখানে আছে, মিশিং এর নতুনই আমি কাজ করি। তো ওই দিন 2টা পিস করার পর আমার হাতে নিডেল ঢুকে যায়। নিডেল ঢুকার পর ওই হাতে আমার অনেক জখম হয়, মানে এতটাই রক্ত হয় যেটা বলার বাইরে। তো ওইখান থেকে আমি প্রায় 200 টাকা পাই। 200 টাকা পাওয়ার পর ওই টাকা দিয়ে আমার আম্মুর জিনিস এগুলো কিনে আনি, কিছু ওষুধও কিনি। তা ওষুধ কি, যেমন বাইরে কিছু স্টাফ আছে, স্টাফদেরকে বললে উনি বাইরে থেকে জিনিস আইনা দেয়। আচ্ছা, তো স্টাফদের কিছু ঘুষ দিতে হয়। তো স্টাফদের বলছি, বলার পর স্টাফরা অনেক কিছু আনছে। আনার পর আমার খালা মামি ওরা দেখতে আসলো। তো আসার পর আমার মামিরে দেখে তো আমি খুব মানে হয়ে গেছে, আমার একটা আত্মীয় স্বজন আসছে। তো ওরা বললো যে আপনাদের বোন নিতে পারেন, কিন্তু মেয়েকে আমরা দিব না। তো বললো কেন, মেয়েটা অনেক ভালো স্টুডেন্ট, এই মেয়েটার ভবিষ্যৎ আমরা নষ্ট হতে দিব না। কারণ আপনার যেটা শুনছি, ওর বাপ মা কেউ নাই, মা থেকেও নাই, মা একজন অসুস্থ, জানি না কি করবে মেয়েটার বয়সে। তো আমরা চাই ওকে দিব না, ওকে আমরা ভালো কোনো জবে দিয়ে দিব, আমরা মেয়েটাকে দিতে পারবো না। তো আমার আম্মু বলে আমার মেয়ের স্যার আমি কখনো যাবো না, আমার মেয়ে বাঁচতে হলে মা মেয়ে একসাথে বাঁচবো, আর মরতে হলে আমরা মা মেয়ে 2জনই মরবো। আমাকে ছাড়া তো আমার মাকে বাঁচানো সম্ভব না, একমাত্র আমি আমার আম্মুকে দেখি। তো আমার খালারা বললো যে না দেখেন স্যার, ওনার তো শেষ সম্বল ওনার মেয়েটাই, তো একটা যে কোনো একটা করেন। তো স্যারের আমাকে দিতে চায়নি, কারণ আমি ভালো একটা স্টুডেন্ট, স্যারেদের একটা খুব ভালো একটা হয়ে গেছে। এই যে ফকিরখানার বর্ণনাটা আপনি দিচ্ছেন, এই ফকিরখানাটা কোথায়? এটা পুবাইল চৌধুরী পাড়া। পুবাইল চৌধুরী পাড়াতে এটা একটা ফকিরখানা? হ্যাঁ। এটা কি সরকারি? হ্যাঁ, সরকারি। ওকে। তারপর যেটা হয়, পরে আমার আম্মুকে, তারপর ওরা তেজগাঁ যায়। এই ফকিরখানার নামটা কি আপনার মনে আছে? আমি ফকির, হ্যাঁ, চৌধুরী পাড়া ফকিরখানা। হ্যাঁ, চৌধুরী পাড়া ফকিরখানা। ওকে।
আর তারপর আমার আম্মু আর আমাকে নিয়ে আসে ওইখান থেকে, একটা ট্যাক্সি কাপ ওরাই ভাড়া করে দেয়। তারপর ওরা বলে, দেখেন মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হইতে দিয়েন না, যদি কোনো সমস্যা পড়েন আপনারা আমাকে জানাবেন, আমরা মেয়েটার যা কিছু করার করবো, তারপর মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হইতে দিয়েন না। তারপর যেটা হয়, রোজার মাস, আমার আর আমার আম্মুকে ট্যাক্সি কাপ করে আমাদের নিউজ পেপারে আনে। তো রাখবে কোথায় আমাদের? খালা একজন আপনার ছেলে নিয়ে থাকে, আমার ভাইয়াও থাকে, 2 ছেলে নিয়ে ধরতে গেলে থাকে। তো ওইখানে আমাদের উঠালো। আমার আম্মু তো প্রায় বিছনায় পড়া। তো আমার আম্মুকে মানে বাঁচার কোনো কায়দাই নেই আমার আম্মুর। ওই যে একটা কেন অসুখী পড়ে গেল আম্মু। আর আমার আম্মু তো সবসময় বড় লোকের তো বলতেই পারেন যে ভালো পরিবেশে থাইকা অভ্যাস, এগুলো আর কেউ ওনার সহ্য হচ্ছে না। তারপর একটা মানে এতটাই অসুস্থ হয়ে গেছে যা বলার বাইরে। তারপর আমার আম্মুকে চিকিৎসা করানো হয়নি, আম্মুকে ভালো করে গোসল টোসল করে ভালো কিছু খাবার দাবার করাইতে দিল। আমি আমার আম্মুর সেবা যত্ন করতাম। তো রোজার মাসে যেই শুনছে আমরা আসতে, আমার ভাই আর আসেনি আমাদের দেখতে, আমার ভাই চলে গেছে। বুঝি নাই, কোথায় আসলো আপনার ভাই? মানে আমাদের তো নিয়ে আসলো, আমার ভাইয়া গাড়িতে ছিল। থাকার পর আমার খালামাতে শুনছে, খালামার বাসায় গেছে। কোথায় নিয়ে গেল আপনাদেরকে? আমাদের নিয়ে গেছে আমার ছোট খালার বাসায়। আর ওইখানে আসতে আমার মিজু খালার বাসায় গিয়া বললো যে তোর আম্মু আসছে, তুই তোর আম্মুকে দেখতে যা। আপনার ভাই থাকতো মেজু খালার বাসায়, আপনারা গেছেন ছোট খালার বাসায়, রাইট? ছোট খালার বাসায় থাকতো আমার ভাইয়া। তো আমার ভাইয়া গাড়ি চালাইতে গেছে, তো ওই দিনকে নামছে গাড়ি থেকে। আমার পর সরাসরি আমার মিজু খালার বাসায় গেছে। মিজু খালার বাসায় যাওয়ার পর মিজু খালা বললো যে এমন এমন তোর মা আসতে, এমন এমন আমরা এমন জায়গা থেকে আসছি। তারপর এই কথা শুই না, ও আর আমাদের দেখতে আসেনি, ও ওই দিক দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পর আমরা তো বাইরে দেখবো, আমার আম্মু কত আশা বাইরে দেখবে। তো ভাই আর আসেনি। তো আমরাই বসে আসি, আসে না খবর নেই, 2-3 দিন চলে যায় আর আসে না। খালামাও আমাদের অতটা কেয়ার করে না। খালামা ছোট খালা করে তো করে না, মানে কিরকম হেলা করে। হ্যাঁ, এরকম করতে পারছি না। আমার মা আবার এক কথা সহ্য হয় না। আমার আম্মু খুব একটা ধরতে পারে রাগী লোক, অনেক রাগী, খুব জিদি। ওনার একটা কথা বলে ওনার সহ্য হয় না। তো ওনার কথা যে সারা জীবন কামাই করে তোদের খাইছে, এই বিপদের সময় তোরা যদি আমার না দেখোস আমি কোথায় যাবো? তারপর আমার আম্মুকে অতটা ইয়ে করে না। তো আমার আম্মু কি করে, ঝগড়া করে ওদের সাথে, সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার পর বের হয়ে আসে। তারপর আবার আমরা এই যে রাস্তায় থাকা শুরু হয়ে যায়। রাস্তায় থাকি, আম্মুর সাথে বিক্রি করি, এখানে ওখানে থাকি। আপনাদেরকে কি তাহলে ওই ফকিরখানা থেকে বেরিয়ে করে দিল? হ্যাঁ, আপনাদেরকে এক পর্যায়ে ফকিরখানা থেকে বের করতে চাচ্ছিল না, আবার আম্মার অসুখের কারণে আপনাকে শেষ পর্যন্ত আপনাদেরকে খালার বাসায় দিয়ে আসলো। আচ্ছা, তারপরে আপনার যেটা হলো যে ওইখানে আপনার আম্মু ঝগড়া করলো, ঝগড়া করার পরে হলো না, ওখানেও এক ধরনের টানাপোড়েনের লাইফ, এবং শেষ পর্যন্ত আবার সেই ভিক্ষার জীবনে ফিরে গেলেন। হ্যাঁ। তারপর যখন ভিক্ষা করতাম, যেটা হয়, আম্মু ভিক্ষা করতো, আমার খুব শরম লাগতো। টঙ্গী বাজার, আমরা নিচে থাকি। তবে যেসব লোকরা দেখছে ওদের সাথে ইচ্ছে করলে আপনি ফোনে যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই। তারপর আম্মু থাকতো, আম্মুর সাথে চাইতাম। তো আবার রাত হলে, দিন হলে আম্মু চাইতো, আম্মুর সাথে চাইতাম। আম্মু ঘুমাইতো দিনে। কিভাবে চাইতেন আপনারা? কিভাবে চাইতাম যে কিছু সাহায্য করবেন। আম্মু আবার আমাকে শিখাই দিতে হবে, আমাদের কিছু সাহায্য করবেন। তো উনি বলতো কি সাহায্য করব? হ্যাঁ, আমরা অভাবে পড়ে আসছি, এরকম এরকম। এক ধরনের মিথ্যা কথা তো অনেক সময় ভিক্ষা করতে গিয়ে বলতে হয়। আমার আম্মু বাট মিথ্যা কথা বলতো না, অনেকে আছে না যে জিজ্ঞেস করতো। তো এক পদে আমাদের টঙ্গীর মেয়র আজমতুল্লাহ, উনি একদিনকে আমাদেরকে ভিক্ষার দেখে আমার আম্মুকে চিনে ফেলে। আম্মুকে দেখা সিকিউরিটি দিয়ে ঢাকায় নিয়ে যায়। আম্মুকে দেখা বলে তুমি এই জায়গায় কেমনে আসলা, এভাবে কেন, এরকম কেন তুমি? তো উনি দেখে আম্মু এগুলা বলে। আম্মু আবার এক পর্যায়ে তুই করে বলে, দেখতেছ না তোদের কারণে আমাদের এখানে, মানে আম্মু এক পর্যায়ে ওদেরকে কেমন জানি, আমি চিন্তা করতেছি একটা মেয়র, যেটাকে বলে চেয়ারম্যান, উনি আম্মুর সাথে এইভাবে কথা বলতেছে, আম্মু এইভাবে কথা বলতেছে, একটা অবাকের বিষয় না? তারপর দেখলাম একসময় আম্মুকে বলার পর আম্মুকে বলে হ্যাঁ তোদেরকে আমি হেল্প করবো, কিছু টাকা দেবো। তখন আমাদের কি করে 500 টাকা দেয়। তারপর বলে অমুক দিন আসবি, তোদেরকে আমি একটা রুম নিয়ে দেবো, তোদেরকে হেল্প করবো। তারপর যেটা হয়, একদিন বৃষ্টির সময়, খুব বৃষ্টি, মানে এতটাই বৃষ্টি, আমি আর আম্মু বসে থাকি। বৃষ্টির সময় থাকতেন কই আপনারা যখন ভিক্ষাটা করতেন? সারাদিন আমরা জায়গায় জায়গায় গিয়ে ভিক্ষা করতাম। উত্তরা, নিউজপাড়া, টঙ্গী, এগুলাতে ভিক্ষা করতাম। বেশিরভাগই উত্তরা যেতাম, কারণ উত্তরা আমি না টঙ্গীতে করতাম না, কারণ আমার কিছু বান্ধবী ছিল যেটা নিউজপাড়া। আমার আম্মুর সাথে চাইতে সময় আমার খালামার বাসায় যখন যাইতাম না, তখন আমার বান্ধবীগুলো আমি দেখতাম না, ওরা যখন মার্কেট করতে আসতো না, রাতে আমার দেখতাম আমি ভিক্ষা করতেছি না, দেখলে না ওরা আমাকে পরে শরম দিত, তুই ভিক্ষা করস, তোদের সাথে আমি কথা কমো না, তোদের সাথে দেখতে আমার মানে আমাকে শরম দিত এক পর্যায়ে। আমি খুব শরম পেতাম, এই জন্য আম্মুরে নিয়ে আমি দূরে দূরে যেতাম, দূরে দূরে বিক্রি করতাম আমরা, কিন্তু কাছে করতাম না। তারপর রাত্রে শুয়ে থাকতাম আম্মুরে নিয়ে। তো এক সময় দেখা যায় থাকতেন টঙ্গী বাজার, বাজারের মধ্যে। হ্যাঁ, বাজারের মধ্যে শুয়ে থাকতাম। সমস্যা হতো না কোনো? আসলে একটা যুবতী মেয়ে, যুবতীও না, একটা ছোট মেয়ে বলতে পারেন, তখন আমি সাবালিকা হইনি যেটাকে বলে। দেখা গেছে একসময় শুয়ে থাকতাম। একদিন যেটা হয়েছে, তখন আমের সিজন, তখন আমরা চাইতে গিয়ে প্রায় অনেক আম পাইছি, আমাদেরকে অনেক আম দিছে। তো আম্মুরে বলতেছি এই আমগুলো পুচা যাবো গা, কি করবো? তো অফিসে গার্মেন্টস লোক আছে না, তো আম্মুর আমি বলতেছি আম্মু এই আমগুলো আমরা কাজ করতে পারি, যে আমি বিক্রি করি, কিছু টাকা হইলো কিন্তু আমরা খাইতে পারবো দুপুরে। তো
কয় কি করবা? আমি কই, তুমি তো রাত্রে ঘুমাও না, তুমি এখানে শুয়ে থাকো, আমি তোমার এখানে বসে বসে আম বিক্রি করি। তা আম্মু আবার আমাকে খুব কেয়ার করতো, মানে কোথাও যাইতে দিত না, মানে যাইতেই হলে না আম্মুর পারমিশন নিত আর আম্মুর সাথে যেত। জি। বলতো যে পোলাপান ভালো না। আম্মু আমাকে অনেক বুঝাইতো। আর আমার আম্মু কি করতো জানেন, আমরা যে লাইব্রেরি গুলাতে বিক্রি করতে চাইতাম না, লাইব্রেরি দোকানটা না আমার আম্মু চায় নিত, আমাকে একটা বই দিবেন, আদর্শ লিপির বই, আমাকে একটা কলম দিবেন, আমার মেয়েটাকে আমি পড়াবো। আর আরবির দোকানে যাও বলতো যে আমাদের একটা কায়দা দিবেন, আমার মেয়েটা আমি পড়াবো। তো আমার আম্মু আমাকে, যখন রাত্রে আমরা অনেকটা সময় দোকান বন্ধ হয়ে যায় না, তখন আমার আম্মুকে দেখে দেখে আমাকে পড়াইতো। আমিও পড়াশোনায় মনোযোগ দিতাম, আম্মু পড়াইতো আমিও পড়তাম, আম্মু হাতে লেখা শিখাইতো। সারাদিন ভিক্ষা করতেন আর আর রাতের বেলায় রাত্রে চাওয়া বইগুলো নিয়ে আপনাকে পড়ানো হতো। পড়াইতো। তো আমার আম্মু বলতেছে, তুমি আম্মু ব্যস্ত, তুমি এই পড়াগুলো মুখস্থ করো, আমি একটু ঘুমাই, রাত্রে আবার ঘুমাইতে হয়। তো আমি আম্মু শুয়ে আসতে আমি আম বিক্রি করতেছি, তো এক গার্মেন্টসের লোকরা আবার কিনতাম, তখন আমি দাম বেশি ছিল, গার্মেন্টসের লোক দেখা যাচ্ছে 10 টাকা 20 টাকা দিয়ে কিনে নিত, তো আমাদের 50 টাকা এই 100 আমগুলো টাকা পেয়েছিলেন কিভাবে? এগুলো বিক্রি করা? চাইতাম। আম্মু আমার আমার দোকানে গিয়ে চাইতেন? হ্যাঁ, আরদের দোকানে চাইলে না আবার ওরা দিত, দিলে দেখা গেছে অনেকগুলো আম দিত, যেগুলো খাইতাম তো খাইতাম, আর যেগুলো থাকতো ভালো ভালো ওগুলো বিক্রি করতাম। আচ্ছা। বিক্রি করা, তারপর যেটা হইতো যে ওরা এগুলা কিনা আমাদের প্রায় প্রতিদিন না হলেও 60 টাকা 70 টাকা এরকম হইতো। তো হইলে আম্মু আর আমি ওইগুলা দিয়ে দিনে হয়ে যেত। তো ওই দিনটা পড়াশোনা মানে অনেকটা পড়লাম, পড়ার পর আম্মুকে আম্মু ঘুমে ধরছে, আমি ঘুমামো। তো আম্মু আবার সজাগ হয়ে গেল, আম্মু শুয়ে রয়েছে। তো ওই দিনটা যেমন আম্মু ভিতরের দিকে শুই নেই, আমি শুয়েছি বাইরের দিকে, আম্মু শুয়েছে ভিতরের দিকে, ঠিক আছে। তো ওই দিনকে একটা লোক, ওটা উনি কলা বিক্রি করে, তো ওই দিনকা আমি শুয়ে আছি, যেমন বুঝতেই পারেন একটা শুয়া কিরকম, আমি সোজা হয়ে শুয়ে আছি। তো উনি আমাকে কি করে যাওয়ার সময় টাচ করে, সেটা বলে অনেক মানে প্রচন্ড আকারে টাচ করে। একবার করে আমি সেটা বুঝতে পারিনি, 2-3 বার করে আমি ফালতু ঘুমিতে উঠি। তো আম্মুকে বলি, আম্মু লোকটা দেখে লোকটা চলে যায়। তো চলে যাওয়ার পরে আম্মুকে বলি যে আম্মু এমন এমন সে আমাকে টাচ করছে। তো আম্মু আর জিনিসটা করে নাকি, আম্মু বলতেছে যে থাক এবার তো তুমি ভিতরে যাবে। আম্মু আর সারা রাত ঘুমায়নি ওই দিনকার পর থেকে আর কি, আম্মু জায়গায় থাকে, আমি ঘুমাই আম্মু জায়গায় থাকে, আম্মু দিনে ঘুমায় আর রাত্রে আমি ঘুমাই আম্মু জায়গায় থাকে, ওই যে আমাকে করতে হয়। তো এরকম প্রায় অনেকদিন যায়। আর আমার আম্মু একটা কি জানেন, দেখা গেছে আমরা শুয়ে থাকলে, মানে যে একটা চকিতে মানুষের যে জিনিস বিক্রি করে না ওই জায়গায় শুয়ে থাকলে আম্মু ওইখানে কেউ বসতে দিত না। অনেক ছেলেরা আসলে বসা আমাদের দেখা গেছে গায়ে টাচ করে, এগুলো আম্মু বসতে দিত না। ওই জায়গায় আম্মু বসে থাকতো, অন্য কেউ বসতে দিত না। আমি আর আমার আম্মু শুয়ে থাকতাম, আমি রাত্রে ঘুমাইতাম, আম্মু উঠা যেত। আবার আম্মু কি করতো, যখন আমি ঘুমাই যেতাম না ভোরবেলা আমি উঠা যেতাম, আম্মু আবার শুইতো, শোয়ার পর আবার এরকম করতাম। তো এরকম করতে করতে একদিন যায়। তো একদিন কি হয়, আমি নদীতে গোসল করতে যাই। তো আমরা রাত্রে কি করি, যেটা হয় আমরা তো এক কাপড় 2-3 দিন পুরা থাকতে হয়, কাপড় চোপড় পাল্টানোর মতো কোনো কাপড় চোপড় নাই আমাদের। ও এর ভিতরে একটা ঈদ আইসা পড়ে, তো আমার ঈদের ভিতরে কেউ কাপড় চোপড় দেয় না, অনেক তো আম্মু বলে যে আমার তো আর এরকম সামর্থ্য নাই তোমার কাপড় দেবো, চল আমরা কাপড়ের দোকান থেকে কিছু চাই, আর তোমার তো ঈদটা করাইতে হইব, দেখি তোমার কোনো কাপড় চোপড় ব্যবস্থা করতে পারিনি। আমি আচ্ছা। পরে আমি কাঁদতেছি, আমার কাপড় চোপড় চামড়াইতে হয়ে গেছে, আমি কাপড় চোপড় পাই না, সবাই পরবো আমি পরবো না, আমি আমার কাপড় চোপড় দিতে হইব, তুমি বাইরের কাছে যাও গিয়া কম আমার কাপড় চোপড় দিতে। কিন্তু কেউ আমার অতটা হেল্প করতো না। তারপর যেটা হয়, আমি মার্কেটে আমরা চাইতাম, মার্কেটে আমার থেকে ওইখান থেকে ড্রেস আপ দিত, এক সেট ড্রেস আপ দিলে তো ড্রেস আপ পিন্ধা যাইতাম। ঈদের দিন আমার খুব ভালো লাগতো ঈদের দিন, কিন্তু আমাকে বকশিস কেউ দিত না, যে সালামি যেটা ওটা কেউ দিত না। আমার আম্মুকে সালাম করতাম, আম্মু তো এমনি আমাকে 20 টাকা 30 টাকা খাইতে দিত। তারপর ওই দিনকে সালাম করলে 20 টাকা 30 টাকা দিত। ওই দিনকে আম্মু আমার কাছে হাতে রাখতো না, ওই দিনকে আম্মু কোথাও বসে থাকতো, আমি দিন সারাদিন ঘুরতাম আমাদের এলাকা দিয়া, যেটা নিউজপাড়া ঘুরতাম। তো ওই দিনকে কি হয়, এক রোজার ঈদ আমার খালাতো বোনেরা দুলাভাইরে সালাম করে, তো আমার দুলাভাই ওদেরকে 30 টাকা করে দেয়, 60 টাকা দেয়। তো ওরা বলে আব্বু আমি যাই। তো এই জিনিসটা দেখে আমার খুব কষ্ট হয়, যে আজকে আমার বাবা থাকলে হয়তো ওইভাবে বলতে পারতাম না তখনও যে- কি আপনি জানেন যে আপনার বাবা উনি? না, আমার আম্মু তখনও বললে আপনি আসতে জানেন যে না? আমার বাবা নাই। তখনও বাবা- বলেনি আপনাকে যে আপনার না, বাবা না, নাই? নাই। ওকে। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আপনার এলাকাতে তো সবাই মোটামুটি আপনার আত্মীয় স্বজন জানতো যে আপনারা ভিক্ষা করে হ্যাঁ, খান। সবাই জানে, এলাকা সবাই জানে যে আমরা সব ভিক্ষা এভরিবডি করি। জানে? হ্যাঁ, সবাই Okay. জানে। তারপর যেটা হয় যে আমি এই ভিক্ষা করার ভাগ্নিগুলো আমাকে নিয়ে যায় না ঘুরতে, যে ওরা ভিক্ষা করে, ওরা দেখলে পরে আমাদের মান সম্মান নষ্ট হয়ে যায়। সবাই দূর দূর করে তাড়িয়ে হ্যাঁ, দিত। ও আমার এটাও কি 2005 সালেরই ঘটনা? হ্যাঁ 2005 দিক দিয়ে। 2005-ই রয়েছে আমরা এখন হ্যাঁ, পর্যন্ত। হ্যাঁ। ওকে, হ্যাঁ, তারপর? তো এই জিনিসটা দেখে আমার খুব কষ্ট লাগে, যে আজকে যদি আমার বাবা থাকতো, তো আমার বাবা আমার বলতো যে আম্মু নাও বকশিস, যাও ঘুরে আসো। তারপর আমি আমার বান্ধবীর সাথে, আমার কিছু বান্ধবী ছিল এমনিতে কথাবার্তা বলতাম, ওদের সাথে ঘুরতে মুড়তে যা, আবার রাত্রেবেলা আইসা বসতে আম্মুর কাছে, আইসা আবার আমরা রাস্তায় থাকি। দিনের বেলা আবার পোলাও মাংস যাই খাইছি, আমার খালামার বাসায় খাইছি, মামির বাসায় খাইছি, ওইখান থেকে আবার প্যাকেট করে দিছে, পলিশিনি করে দিছে আমার আম্মুর লেগে লয়ে গেছি। তো আমার আম্মু আবার কি গরু মাংস খায় না,
কারণ গরু মাংসের ভিতরে নাকি আম্মুর কি মিশাই দিছে, এরপর থেকে গরু মাংস আম্মু খায় না। তো আম্মু পোলাও একটু হলে খাইছে, খাওয়ার পর আর খায়নি, তো ওইগুলো আমি খাইছি। প্রায় একটু বড় হলাম, 2007 সালের ঘটনা। বউবাজার আমরা বিক্রি করতাম, তো একটা যেটা বলে খ্রিস্টান স্কুল, চায়নার কোরিয়ানের মেয়েরা আছে না, তো ওইখানে থেকে ওই মেয়েরা যেমন একটা স্কুল দিছে, ওনাদেরকে গরিব দুঃখী মানুষদেরকে খাওয়ায় এবং ওইখানে পড়ায়। তো ওইখান থেকে একটা লোক আমরা চাইতে গেছি, তো ওই লোকটা আমার আম্মুরে বলতেছে, তুমি কি করো, তুমি পড়াশোনা করো? আমি বলি না, আমি পড়াশোনা করি না। পরে বলতেছে, পড়াশোনা করো না? আমি বলি না। পরে আমার আম্মুকে বলতেছে, আপনি মেয়েকে পড়াশোনা করাবেন? তো আমার আম্মু বলতেছে, আমাদের গরিবের আর পড়াশোনা, খাইতেই পারি না, আর পড়াশোনা। তো বলতেছে, আপনি মেয়েকে যদি পড়াশোনা করেন তবে আমি কিছু হেল্প করতে পারি। পরে বলতেছে, কি হেল্প? পরে স্কুলটার কথা বললো, স্কুলটা আমাদের এলাকার ভিতরে, নিরসপাড়ার দিকে। তো আমরা বললাম হ্যাঁ, তো আমিও রাজি হইলাম। আম্মু প্রথমে রাজি হয়নি, যে পড়ালেখা করলে আমার চাইবো কে, খামু কেমনে, এগুলা বললো। তো তারপর আমি বললাম না, আমি পড়বো, আমার অনেক ইচ্ছা। যখন স্কুলে মেয়েরা যায় না ভাইয়া, তখন খালি মনে হয় যে আমি যদি পড়তে পারতাম, যদি খালি একটু পড়তে পারতাম, আমিও তো একটা মানে স্কুলে ব্যাগ নিয়ে যেতাম, স্কুলের পোশাক পরতাম, এগুলো খালি মনে হইতো আর কষ্ট লাগতো। তো আমি বলছি না, আমি পড়বো। তা আম্মু কয়, আচ্ছা ঠিক আছে পড়, সমস্যা নেই। তো ওইখানে পড়তে যেতাম। প্রথমে আমাকে কি করলো, আমাকে বলছেন কোন পর্যন্ত পড়ছি, আমি বলছি ওই যে 3 পর্যন্ত পড়ছি। আমি ওখানে 4 এর আমাকে নিল, ইন্টারভিউ যেটাকে বলে 4 এর নিল। তো 4 আমি টিকা গেলাম। এটা কি খ্রিস্টান মিশনারি স্কুল? হ্যাঁ, কিন্তু ওইখানে ধর্ম বই আমাদের পড়ায় না, আমাদের মুসলমানের যে ধর্ম বইটা ওটা পড়ায় না, এছাড়া সব পড়ায়, বাট ইংলিশ টিংলিশ যেগুলো আছে সবই পড়ায়। ওকে, এখানে আপনাকে কে দিল ভর্তি করে? একটা টিচার আর কি, ওখানকারই একজন টিচার। হ্যাঁ, হ্যাঁ। ওকে, হ্যাঁ। তারপর ওনারা আর কি টুকাই ছেলেদেরকে নিয়ে মেয়েদেরকে নিয়ে ওখানে পড়াশোনা করে আর কি। তো ওখানে আমাকে ইন্টারভিউ নেওয়া হয়, তো আমি টিকা গেলাম। নেওয়ার পর আমাকে 4 এ ভর্তি করানো হয়। জি। 4 এ ভর্তি করানো হওয়ার পর যাক ওখানে পড়াশোনা করি, ভালো একটা মানে সানডে ক্লাস হয় শুক্রবারে সানডে ক্লাস হওয়ার পর ওখানে রুটি দেয়, তারপরে নাচ শিখায়, এরকম অনেক কিছুই, জি। খুব একটা আনন্দেই। তারপর যেটা হয়, ওখানে গোসল করতে গিয়ে ওখানে একটা কাজ হয়, যে ওখানে একটা পুষ্করণী আছে, ঠিক আছে ভাইয়া? তো আমি কি করতাম, সকালবেলা গোসল করতে গেলে তো একদিন যেটা হয়, মাছ ধরতে যেতাম। জি। আমরা কয়েকটা ফ্রেন্ড আছে, ওখানে গোসল করতে করতে একটা মেয়ের সাথে পরিচয়। আপনার মা তখন কোথায় থাকতো এই সময়টাতে? মায়ের চাইতো দিনের বেলা, তো আমাকে বলতো যে অমুক জায়গায় আয়সা পড়বো আমরা, অমুক জায়গায় গেছে টঙ্গি বাজার, আমরা রাত্রে আয়সা একসাথে থাকতাম। তো আম্মু বলতো, একসাথে কি বাইরেই থাকতেন? হ্যাঁ, আমার এর ভিতরে আবার আম্মু আমার রুম নেওয়ার অনেক চেষ্টা করছে। একটা রুম নিত বস্তির ভিতরে 700 টাকা, আর আম্মু দিতে পারতো না 700 টাকা। কি করতো, ওখানে 700, তখন 500-700 টাকা রুম ভাড়া ছিল, কিন্তু আম্মু দিতে পারতো না। তো তখন আম্মু কি করতো, বিক্রি করে যে চালগুলা পাইতো না, এই চালগুলো অনেকটা চাল দোকানে দোকানে পিঠার দোকানে বিক্রি করতো। আচ্ছা। বিক্রি করে যা পাইতো 100-200 টাকা করে বেচতো। আবার দেখা গেছে যে এই বাসায় আমরা ভাড়া নিতাম, ওই লোকটার কাছে আমরা চাল বিক্রি করতাম, মাস শেষে হিসাব করে আমাদের ভাড়া রেখে দিত। আবার কোনো বাসায় থাকতেও পারতাম না, আমাদের রুম ছেড়ে দিতে বলতো ভাড়া না দিতে পারলে। তো এখানে আমার একটা বান্ধবী, সারাদিন স্কুল করতেন এবং করে মার সাথে ওই বাজারে আশেপাশে কোথাও ঘুমাইতাম। বইগুলো আমাদের সাথে থাকতো, ব্যাগ আছে বাজারের ব্যাগ, ওই ব্যাগের ভিতরে থাকতো। তারপর যেটা হয়, তারপর একদিন নদীতে মাছ ধরতে যাই ফ্রেন্ডরা মিলা। মাছ ধরতে গিয়ে যে ওই লোকটা আমাদের ধরে ফেলে, যে তুমি সবসময় মাছ চুরি করো এটা। তো আমাকে হাত বাঁধে পিছনে, 2টা বাড়িও দেয় কর্মীর ঠাল দেয়া। তখন আমি খুব ভয় পেতেছিলাম যে মারবো, পরে আজকে ছাড়বো না। মানে মাছ চুরি করতেন মাঝে মাঝে, তাই তো? হ্যাঁ। তারপর একটা মহিলা আসে, দেখতে খুব সুন্দর, নাম হয়েছে জুই। ওকে। উনি ডান্স করে। ওই মেয়েটাকে দেখে বলে কি, হ্যাঁ জুই কেমন আছো? তো তখন আমাদেরকে ছাইড়া দেয়। ছাইড়া দেওয়ার পর আমরা এই ফাঁকে পলাই দিলই, কিন্তু ওইখানে আমাদের আরেকজনে ধরে ফেলে। ধরার পর তো বলতেছে, তোমাদেরকে তো যাইতে বলি না। আমি জুয়ের সাথে কথা বলতেছিলাম, জুয়েরা বলতেছে কি হয়েছে ভাই ওদের? পর বলতেছে, আরে জানো না, এগুলা প্রতিদিনই মাছ চুরি করে, ওদের জন্য মাছ চাষ করে রাখতে পারি না, আজকে ধরছি, আজকে ওদেরকে ছাড়বো না। তারপর বলতেছে, ভাই পোলাপান মানুষ তো, ছাইড়া দেন, বুঝতে পারেনি। পরে বলতেছে, আর করবেন এরকম? হ্যাঁ। আমাকে আপু আপনি খুব ভালো, আসলে আপনি না থাকলে আজকে আমাদের খুব মারতো। পরে একদিনকে কি হয় যে আমরা ঝালমুড়ি খেতে যাই, খাওয়ার পর ওই দিনকে আমি টাকা হারাই ফেলি, আমার কাছে 15 টাকা ছিল, হারাই ফেলি। তো লোকটারে ঝালমুড়ি দিতে বলি, লোকটা বানায় ফেলে। লোকটা বলে টাকা দেবো, আমি টাকা তো দেবো, টাকা দিয়ে আমি হারাই ফেলছি, ওইটার আমার মনে নেই। এখন তো লোকটা ঝালমুড়ি বানায় ফেলছে না, লোকটা ছাড়বে না, বলতেছে তোমাদের জন্য ঝালমুড়ি বানাইছি, এখন তুমি কি করবা? ঝালমুড়ি নাও আর টাকা দাও। আর আমরা টাকা দিই কই থেকে? তারপর ওই মেয়েটা দেখা বলতেছে, কি হয়েছে ভাই? পরে আমি বলতেছি, আপু আমি না টাকা হারাই ফেলছি, এই জন্য আর কি আমাদেরকে বলতেছে। পরে ওই লোকটা বললো, কয় টাকা হয়েছে? বলছে 15 টাকা। উনি বলতেছে, ওদের আরো 15 টাকা ঝালমুড়ি দাও, ওটা খায় যাক, আমি টাকা দিতেছি। আচ্ছা। তো আমি বললাম, আপনি আসলে আপু খুব ভালো। পরে দিল 29 টাকা। দেওয়ার পর ওনার সাথে ভালোই কথা বলতেছি, তখন উনি আমাকে ডাক দেয়। ডাক দিলে ওনার যত কিছু লাগে আমি কিনাই না দেই। উনি সিগারেট খাইতো,
উনি আমাকে টাকা দিত, আমি সিগারেট এনে দিতাম। আচ্ছা। তো উনি আবার দোতলায় থাকতো, মেয়েদের মিলাও ওনার না হলেও 7-8টা মেয়ে থাকতো। তো ওনাদের থাকতে থাকতে পরে আমি বলতাম, আপা আপনি কি করেন? তো উনি একদিন বললো আমি ডান্স করি। আচ্ছা। পরে আমি বলতেছি তুমি করবা? তখন আমি চিন্তা করলাম আমি তো ভিক্ষা করলে মানুষের খারাপ কয়। তো ওনারে বলছি, আপা আমি আমার আম্মুর সাথে এমন এমন থাকি, আমি ভিক্ষা করি। ও বলছে তুমি তো বড় হইতাছো, মানুষের স্মরণ দিবে তোমাকে, কেন ভিক্ষা করো? তুমি একটা কর্ম করে তো খাইতে পারো, তোমার আম্মুকে তো চালাইতে পারো। তখন আমি অনেক জায়গায় জব নেওয়ার চিন্তা ভাবনা করছি, বাট আমাকে চাকরি দেয় নাই বলে একেবারে পিচ্ছি নাকি আমি। ও তখন আমাকে মেয়েটা বললো যে তুমি কিছু করবা? আমাকে হ্যাঁ করবো, তুমি ডান্স করতে পারো? তো আমি দেখাইলাম, ও বললো চলবে, সমস্যা নেই। তো আমাকে নিয়ে গেল প্রথমে ওর এক ক্লাব, ক্যামেরাম্যান আলম ভাই, ওনার কাছে নিয়ে গেল। তো ওনার কাছে নিয়ে যাওয়ার পর উনি আমাকে দেখা বলতেছে ও তো একেবারে ছোট, আর কি কাজ করবে। এই জুইয়া ভাই আপনাকে নিয়ে হ্যাঁ, যাচ্ছে? তখন আমার ভালো ড্রেস আপও নেই। তো ওর একটা ড্রেস আপ আমাকে নিয়ে গেছে। ও কি করবে, ওরা দেখলি তো বাচ্চা বাচ্চা মনে হয়। আচ্ছা। তো বলতেছে কিছু না আলম ভাই, আপনি খালি বলেন যে ও ডান্স করবে আর ও আমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে থাকবে। আমি তো সেটা জানি না, আমি জানি যে আমি ডান্স করবো, আমি কি একটা আনন্দের ভিতরে আছি, আমি ডান্স করবো। পরে এই কথা বলার পর ও বলে আচ্ছা ঠিক আছে চলবে, সমস্যা নেই। আলম ভাই এই বলে জুইটা আসলে কে ছিল? ওই ডান্স করতো। সেটা ঠিক আছে, কিন্তু ডান্স যেহেতু করতে সেজন্য জিজ্ঞেস করেছি, জুইটা আসলে কে ছিল? আমরা কি তাকে চিনি? না না, ও অতটা উজ্জ্বলতা না, অতটা মানে পরিচিতও না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে শুধু ডান্স করতো? শুধু ডান্স করতো। উনি ডান্স কোথায় করতো? মানে কাউকে শেখাতো নাকি না, কোন সিনেমাতে করতো নাকি? না সিনেমাতে না, দেখা গেছে বিভিন্ন ধরনের বিচিত্র অনুষ্ঠান যেটাকে বলে, বিয়ে বাড়ির অনুষ্ঠান, যাত্রা, মানে মানুষের বিভিন্ন জায়গায় গিয়ে যে নাচাগুলো করা হয় অনুষ্ঠানগুলোতে ও নাচতো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তারপর ওখানে আমার নিয়ে যায় অতি ফাস্ট। আচ্ছা। তো তখন আমি যাই রাজশাহী দুর্গাপুর একটা জায়গায় যাই। তো ওরা সবাই আর কি মেকআপ করার পর তো ওরা স্টেজে যায়, তখন আর আমাকে মেকআপ করায় না। তো আমি চিন্তা করতেছি যে ওরা মেকআপ করছে, আমিও তো নাচবো, তো আমাকে মেকআপ করায় না কেন? পরে ওদের নাচতেছে, তো আমি বলছি জুয়াপা আমি কি ডান্স করবো না? হ্যাঁ করবি, তুমি আজকে না কালকে করবা। তো কালকেও আসলো, কালকেও না। আমি জিজ্ঞেস করার আগেই না, যে মালিকের আন্ডারে আমরা গেছি, তো ওই লোকটা বলতেছে তোমার রান্না করা লাগবে। তা আমি তো রান্না করতে পারি না, যে বড় বড় পাতিল, এর ভিতরে কিন্তু যে আমি কিন্তু পলাই গেছি, আমার আম্মু কিন্তু আমাকে বিস্তারিতেছে, পাগল হয়ে গেছে, আমি বিস্তারিতেছে আমার আম্মুকে। আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে যে প্রথমত আপনি আপনার আম্মুকে বলে যাননি এরকম একটা বয়সে। আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আপনি কি নাচ করবেন না, এটা যে আপনি জুইকে জিজ্ঞেস করছিলেন, আপনি কি সেই সময় নাচ শিখেছেন? এই টিভিতে দেখতাম মানুষের ডান্স করতো, মানে একটা ছোট বয়স, আমি পারি আর না পারি আমি স্টেজে নাচবো, এরকম একটা ব্যাপার। আনন্দ একটা অন্যরকম ছিল। ওকে, হ্যাঁ, তারপর ওই মালিক বলতেছে তোমার রান্না করা লাগবে। তো আমি বলতেছি আমি তো রান্না করতে পারি না, আমি কিভাবে রান্না করব? পরে আমাকে বলতেছে না করতেই হবে। আমার তো রান্না করার জন্য আনে নাই, আমাকে বলছে আমি ডান্স করব। পরে মেয়েটা বলতেছে কিসের ডান্স, তুমি আমার সাথে অ্যাসিস্ট্যান্ট হিসাবে আসছো। তো তখন আমি খুব কান্নাকাটি করি, যেহেতু অচেনা একটা মেয়ের সাথে আসছি, ভয় লাগতেছে কিভাবে কি করব। আমি রান্না করি। তো একটা মেয়ে ছিল লিপি নাম, উনি যাত্রাবাড়ি থাকে, উনি আমার গুরু, সবসময় উনার আমি মানি। উনি আমাকে অতি ফাস্ট মেকআপ করে। আমাকে অতি ফাস্ট মেকআপ মানে বুঝলাম না। মানে তখনই আমাকে মেকআপ করায়, ও বলে যে ও পারবে। আচ্ছা। তো ওই মেয়েটা নাচতো না, আমি ওর গানে শুনে না আমি বাইরে নাচতাম। তো আমার ডান্স গুলো কয়েকজন ফলো করে। পরে ওই মেয়ের থেকে ভাই আমি খুব ভালো ডান্স করি। তো ওই মেয়েটা আবার ফলো করে যে না ওর থেকে তো ওই ডান্স করে। তো ও আমাকে এতগুলা গালাগালি করে না, তো ওর খুব হিটে আসে। তো ও বলে যে আমি মেকআপ করাই দিব, আমি ওরকে স্টেজ উঠাবো, ও যদি না পারে তখন যা বলেন আমাকে বলবেন। তো আমাকে খুব ইমোশনাল ভাবে ইয়ে করে নেয়। তো আমি খুব মানে নার্ভাস হয়ে যায় যে প্রথম স্টেজে উঠতেছি, কি হয় না হয়। প্রথমে আল্লাহর নাম নিয়ে স্মরণ করলাম। এটা কিসের অনুষ্ঠান ছিল? এটা ছিল আপনার একটা স্কুল ফাংশন। স্কুল ফাংশন? ওকে, আপনাদেরকে ভাড়া করা হয়েছিল নাচার জন্য? এক ধরনের ডান্স গ্রুপ। ডান্স গ্রুপের নামটা কি জানেন? এটা মানে জাদুর খেলা দেখায়, একটা মানুষকে 3টা টুকরো করে। এই গ্রুপের মধ্যে জাদুর খেলাও দেখানো হতো? জাদুর খেলাটা তারপর আমাদের 3টা নাচ দেয়া। ওকে, আমরা বুঝতে পারছি যে এরকম যে একটা গ্রুপ যারা বেসিক্যালি এন্টারটেইন করে, এরা নাচে গান গায়, সার্কাস বলতে পারে, ওয়ান কাইন্ড অফ সার্কাস গ্রুপ। ওকে, হ্যাঁ, তারপর আমি প্রথমে ফার্স্ট স্টেজ উঠে আমাকে প্রথমে দেয়, সালাম করে আমরা স্টেজ উঠি। ওঠার পর আমার ডান্স দেখা সবাই বলে যে মেয়েটা আমাকে নিচ্ছে ওর থেকে আমি ডান্স ভালো পারি। যেটা মেয়ে আছে আমার সিনিয়র, ওদের থেকেও ভালো, ওদের সব বেস হয়ে গেছে। আমি আমার ডান্স দেখে তো মালিকে বলতেছে শুধু শুধু ওরে বসায় রাখছি, এই মেয়ের থেকে তো আমার এই প্রথম নতুন মেয়েটাই তো ভালো কাজ করে। তো ওই মেয়েটা আমি খুব মানে ইয়ে করি যে ওর কারণে আমি এতটুকু আসছি, বাট এখনো লাইক করি ওকে, আমি আর দেখি নাই। যদি শুই না থাকে তারপরে দোয়া করি ওনারা যেন আল্লাহ অনেক ভালো রাখে, কারণ উনি তো চ্যালেঞ্জটা নিয়েছিলেন বলে আপনি নিয়েছে আমার জন্য। তারপর নাম হচ্ছে লিপি আপু। তারপর উনি আমাকে নিয়ে গেল, তো প্রতিটা শুতে আমি নেই। তারপর উনি আমাকে বললো শুধু ডান্স করলেই হবে না, মালিকে বলতেছে কিছু না কিছু শিখতে হবে, তুমি ডান্সের দিকে থাকলে হবে না, একটা খেলোয়াড়ের কিন্তু অনেক দাম। তো নতুন তখন, এখন বেতন পাবা 500 টাকা, তখন তুমি বেতন পাবা 2000 টাকা একটা খেলোয়াড় হলে। তো দেখো তখন তোমার ওয়েটটা কতটা থাকবে।
এখন শুধু ডান্স করলে হবে না, পাশাপাশি খেলাও শিখতে হবে। তো আমাকে খুব লাইক করেন। খেলা মানে কি, সার্কাসের সার্কাস খেলা? খেলা, হ্যাঁ। ওকে। প্রথম দিন আমাকে একটা খেলা দেয়, স্টেজ থেকে অদৃশ্য হওয়ার খেলা। এবং এর মধ্যে আপনি আপনার মার সাথে কোনো যোগাযোগ নাই? না না না। ওকে। যেমন উনি কিছু ম্যাজিক করবে, তো আমি কিন্তু ওইখানে বসে আছি, বাট দেখা যাচ্ছে যে আমি স্টেজে নাই। ওই মেয়েটাকে ওই খেলা দিচ্ছে, কিন্তু মেয়েটা আমাকে পারে নাই। তারপর যখন আমাকে দিচ্ছে, আমি একবার দেখাইছে, তারপর আমি পারছি। তো উনি আমাকে আরেকটা বড় রিস্কের খেলা দিল, যে যেহেতু ওই খেলাটা পারছে ওইটাও পারবো। প্রথম খেলাটা কি ছিল? স্টেজ থেকে অদৃশ্য হওয়া। অদৃশ্য হওয়া। আর পরের খেলাটা কি ছিল? 6 ফুট শূন্যের উপরে ভেসে থাকা, একটা সন্ন্যাসীর খেলা আমাকে দিল। ওকে। মেকআপ টেকআপ করায় আমাকে সন্ন্যাসী রূপে ইয়ে করলো। নিজে তো ভাই একটা বিএস এর মতোই ছিল, কিন্তু বাট বোঝা যেতেছে যে আমি সত্যি সত্যি 6 ফুট শূন্যের উপরে ভাইসা রয়েছি। আসলে তো কিছুই না। ওইটাই না। প্রথম আমি খুব হাসা দিতাম যখন ম্যাজিকের কথা বলতো না, খুব হাসা দিতাম। মানে আচ্ছা দাঁড়ান, এখানে আমাদেরও হাসতে হবে, কারণ ব্যাপারটা হচ্ছে এরকম যে ওই যিনি জাদুকর ছিল উনি ম্যাজিকের কথাবার্তা বলতো, লোকজনকে অনেক বেশি মানে উত্তেজিত করতো, আর আলটিমেটলি আপনি হাসতেন কারণ আপনি জানতেন যে ব্যাপারটা তো এরকম না। ওকে, তারপর? চোখ মুখ টিপ টিপ করে চোখ বন্ধ করে রাখতে হইতো প্রায় 2 মিনিট। তারপর যখন বলতো চোখ খোলো তখন এরকম হাসি, এখন আমার হাসি উঠতেছে এগুলো মনে পড়লে। ওকে, প্রিয় শ্রোতা, ও আসলে খুবই সহজ সরল একজন মানুষ। আমার যতটুকু ওকে আমি দেখেছি, শাকিলের সাথে অনেকক্ষণ কথা বলেছে। ওকে এক ধরনের গ্রুমিং করা হয়েছে, কিভাবে ওখানে এসে কথা বলবে, কিভাবে ওর গল্পগুলো এখানে প্রেজেন্ট করবে। ও ওই সময়ের পর থেকে আমি যতক্ষণ ওর সঙ্গে আছি এই মুহূর্তে, আমার ওকে এতটুকু সময় দেখে মনে হয়েছে যে এই যে জীবনে অত বড় কষ্টগুলো, ওগুলোকে ওর জীবনের একটা অংশ মনে করে নিয়েছে। সেটার জন্য ওর মানে এটা তো আমার জীবনের একটা অংশ, এভাবে ও বলে যাচ্ছে। আর আমার জায়গা থেকে বা আপনার জায়গা থেকে আমার যেটা মনে হচ্ছে যে শি ইজ এ ভেরি অনেস্ট গার্ল এবং অনেক সহজ সরল একটা মানুষ। হ্যাঁ মনি, তারপর কি হলো জাদুর? তারপর জাদুটা ভালোই খেলাধুলা পারলাম। এখন আমি আগে প্রথম নাচতাম, ওই মেয়েটাকে দেয় আগে, আমাকে দেয় 3 নম্বরে। মানে যারা ভালো পারে তারা পরে করবে। হ্যাঁ, আমি হেড ডান্সার হয়ে গেলাম। বাহ বাহ। এর ভিতরে আপনার একটা কথা বলি নাই, নদীতে গোসল করার সময় একটা ছেলে বাইরে থেকে আসে। তো আসার পর লোকটা আমাকে প্রায় ফলো করে, আমি কিভাবে লাভ দেই নদী থেকে, কিভাবে চঞ্চলতা করি, কিভাবে দৌড়াদৌড়ি করি, প্রায় ফলো করতো যে লোকটা। তো ওই লোকটার বিষয়ে আর কি আমি অতটা ইয়ে করতাম না। তো আমি তো ওইখানে চলে আসলাম যেটা। তারপর ভালো একটা ইয়ে করতেছি। তারপর যেটা হয়, একদিন আমরা ইয়াতে যাই, আপনার রাজশাহীর দিকে মিঠাপুকুর, ওকে, একটা শুক্রহাট একটা জায়গার নাম, ওইখানে একটা সার্কাস হয়। ওখানে তখন নায়িকা আনে, ময়ূরীকে আনে, তারপর আপনার অমিত হাসানকে আনে। আনার পর ওখানে তো আমি হেড ডান্সার হিসাবে পরিচিত। তো আমার নামটাও ঘোষণা করা হয়, এমন এমন মুনি টুনি আসবে, এরকম কিছু বলে। তারপর আজানের সুম মাইক সারে, ওইখানে একটা মসজিদ ছিল, ওইখানে মানুষরা খুব ভালো, সবকিছুতেই ভালো। তো ওইখানে মানে হুজুররা খেপা যায়। খেপার পর তখন আবার নায়িকারা যেহেতু আসছে, আমাকে ফার্স্ট ডান্স করতে বলছে, তুমি ছোট মানুষ, তুমি আগে ডান্স করে আসো। তো সাউন্ড সিস্টেমের একটা ছেলে, আজাদ নাম, ওর কথা না বললেই হয় না, ও আমাকে লাভ করতো, সেটা আমি বুঝতে পারতাম না। তো তখন আমি ডান্স করতেছি, লোকজন ভালোই হয়েছে, টিকিট কাটে আসছে। ডান্স করার সময় হঠাৎ করে কেমন জানি একটা বোতল আসছে না, ওইটা আমার দিকে ফিক্কা দিল কে জানি। তো দেওয়ার পর আমি অতটা খেয়াল করিনি, তারপর আমি ডান্স করতে আসছি। সাউন্ড সিস্টেমের লোকটা আমাকে ইশারা দিয়ে বলতেছে, তুমি চলে যাও, উপরে ভাঙচুর দিতেছে। তারপর আমি খেয়াল করিনি, আমি যাইতাছি। তারপর ডান্স করার পরে একটা লোক একটা বোতল দেয়া আমার চেহারার ভিতরে মারে। ওইটা আমার একটা পুরোপুরি কপালে লাগে, অনেকটা রক্ত হয়। যখন লাগে কপালে, আমি থাইমা যাই, চায়া দেখি যে পুরা লোক ঢুইকা টিন টুন ভাঙচুর, লোকজন যাইতেছে এটা। ওইখানকার কমিটিরাও মনে করেন যে মেয়ে নিয়ে টানাটানি করতেছে, মেয়ে নিয়ে জঙ্গলে নিয়ে যেতেছে। আমি তো তোকে পোলাপান মানুষ, কিচ্ছু বুঝি না। তারপর যেটা হয়, পিছনে কিছু ঘটনা রেখে আসছি, এখন মনে পড়ছে। জি বলুন। এর ভিতরে আমি কিছু ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়, আমার কিছু বান্ধবী। আমি যখন রাস্তায় থাকতাম, কুতুত খেলতে খেলতে ওদের সাথে পরিচয়, 3টা বান্ধবী। পরিচয় হওয়ার পর ওই বান্ধবীরা আমাকে বলে যে এভাবে কতদিন ওরা আবার খারাপ ছিল ভাইয়া। যেটা খারাপ মানে কি বোঝাচ্ছে? খারাপ কাজ করতো, মানে এক ধরনের প্রস্টিটিউশন। হ্যাঁ, ফিজিক্যালি রিলেশন করতো। তো ওইটা আমি আবার জানতাম না। তো ওরা খুব টাকা ভাঙতো, এতটাই টাকা ভাঙতো, আমাদের ঝালমুড়ি খাওয়াইতো, আমাকে টাকা পয়সা সব দিতে হেল্প করতো। আমরা আম্মুর সাথে রাস্তায় থাকতাম, শরম করতো, মাকে না বইলা ওদের সাথে রাত্রিকে থাকতাম। কোথায় থাকতেন? ওদের বাসা ছিল? ওদের বাসা আবার কেমন, 2টা মেয়ে 3টা মেয়ে একসাথে থাকতো, ওদের সাথে রাত্রে থাকতাম। এর ভিতরে ওর সাথে তো রিলেশন হয়। এই কয়েকদিন আগে আবার আমার আম্মুর সাথে যখন আর কি আমি চা খাইতে যাই, একটা মেয়ের সাথে পরিচয় হয়। মেয়েটার নাম মিতু। তো মেয়েটা আমার সাথে দেখা, মেয়েটার আমার সাথে কিছু কথা বলে, আমিও বলি। আমি আবার ভাইয়া কি একটু আদরের, যেটা বলেন লোভ বেশি, যে আমাকে একটু আদর করে বেশি এখনো।
আমি ওর কাছেই যাই। তো মেয়েটা আমাকে আমি আপনাকে একটু থামাচ্ছি, দুটো বিষয় একটু পরিষ্কার করে আমরা এই জায়গাটায় আবারও ফিরে আসবো। ওকে, একটা হচ্ছে যে আপনি আপনার মার কাছ থেকে প্রথম যেদিন না বলে চলে গেলেন, তারপরে আপনি কতদিন পরে আপনার মার কাছে ফিরে গিয়েছিলেন? ওইটা যে প্রোগ্রামে গেছে হ্যাঁ, হ্যাঁ। প্রায় 2 মাস পর আমি আমার আম্মুর কাছে 2 মাস পর? হ্যাঁ। তার মানে আপনি এখন আপনার আম্মুর কাছে ফেরেননি? এই যে না। গল্প বলছেন তার মধ্যে এইসব ঘটনা ঘটে যাচ্ছে, আপনি হ্যাঁ। এখনো ফেরেননি আপনার মার না কাছে? মানে আমি তো প্রোগ্রামে তো গেছি, এগুলো হচ্ছে পিসের ঘটনা, তখন আম্মুর কাছেই থাকি। পিছের ঘটনা আপনি যেটা বলছেন সে জায়গাটা আমরা যাবো। হ্যাঁ। আমি একটু প্রোগ্রাম থেকে আপনার মার কাছে ফিরতে চাই। আপনার মা তখন আপনাকে কি রিয়াকশনটা করলো ওটা জানাটা জরুরি, 1। 2 নাম্বার হচ্ছে ওই যে ঘটনাটা ঘটলো, বিশেষ করে যখন আপনার স্টেজে যেটা মারলো, ওই সময়টাতে আপনি তারপর আপনাকে সেভ করলো কিভাবে, আপনি কি করলেন? ও সেভ করছে যেটা মালিক আয়সা তখন ময়ূরী আপা বলতেছে, এই হিরণ শাহ, মানে মালিকের নাম। ময়ূরী মানে কোন ময়ূরী? নায়িকা ময়ূরী আপা। আমাদের সিনেমার নায়িকা ময়ূরী? হ্যাঁ ময়ূরী আপা। উনিও এইসব পারফরমেন্স, এইসব হ্যাঁ স্টেজ? উনি স্টেজ প্রোগ্রাম করে। ওকে, উনি কি আপনাদের লিডার ছিলেন ওই মুহূর্তে? লিডার বলতে কি, উনি একটা নায়িকা মানুষ না, উনিও তো ডান্স করার জন্য উঠছিল, ওনাকে দেখতে জন্য টিকিট কাটছিল, সার্কাসে আসে না একমন ও, সবাই ওনাকে দেখার জন্য টিকিট কাটছিল ওইটাই। আচ্ছা। তো ময়ূরাপা খুব ভালো, যেটা আমি ওনার সাথে চললেই বোঝা যায় যে উনি কোন ধরনের। ময়ূরাপা এই হিরণ সাথর মেয়েদের কাকে সেভ কর, মেয়েদের তো টাইনা নিয়ে যেতেছে, 2টা মেয়ে অলরেডি টাইনা নিয়ে গেছে, ওই যে জুই ও আরেকটা মেয়েকে টাইনা নিয়ে গেছে অলরেডি, 2টা গাড়ি মনকে ভাঙচুর করছে ওনার। তো ময়ূরাপার ড্রাইভার ফোন করেছে, আপা কি করবো, গাড়ি তো ভাঙা ফেলতেছে, কি করবো? বলতেছে তুমি গাড়ি নিয়ে একটু সামনে যাও, আমি আসতেছি। তারপর ময়ূরাপা ওইখানকার এলাকার যেটা রংপুর, এখন মনে হচ্ছে রংপুর, যেগুলা মিঠাপুকুরে যে পুলিশগুলো আছে ওনাদেরকে ফোন করে, ওনারা আবার আস্তে আস্তে একটু লেট হয় আর কি। তারপরে আমি ময়ূরাপুর একটা খালাম্মা আর ওনার সাথে একজন যায়, উনি, তারপর অন্তরা, আমিল আর মালিক হিরণ সাবাই, ওনারা যাই গিয়ে একটা প্রফেসরের বাসায় উঠি। উঠানোর পর প্রফেসরের বাসা পুরো ঘিরা দিয়ে ফেলে, তখন সাথে সাথে পুলিশ এসে পড়ে। পুলিশের কারণে আর কি গ্যাঞ্জাম করতে পারি না অতটা, 2টা মেয়ে তো অলরেডি নিয়ে গেছে। তারপর ওই 2টা মেয়েকে পাইছে, এটা পরে ময়ূরাপা বলে এখানে আমার প্রোগ্রাম করা অসম্ভব, আমার জীবনে নিরাপত্তা নাই, এখানে আমি প্রোগ্রাম করবো না। আচ্ছা। তখন ময়ূরাপা চলে যায়, প্রায় 15 দিনের মতো মাঠটা বন্ধ থাকে, ওইখানে আমাদের থাকতে হইতেছে, ওইখানে শাক লতা পাতা টুকায় টাকায় খাইতে হইতেছে। তো এর ভিতরে ভাইয়া পিছনে আরেকবারই যাইতে হয়। আচ্ছা। যেটা হয়, ওই যে আমি যে ছেলেটা বলছিলাম না যে আমাকে টাকা থাকতো, তো ওই যে আমার মেয়ে একটা বন্ধু ছিল, ওই মেয়েটার সাথে আমি কথাবার্তা বলার পর আরেকটা মেয়ের সাথে দেখা হয়, উনি ওনার হাজবেন্ড একজন ফর্মা মানে পুলিশের কাছে ইনফরমেশন করে। ওকে, সো হিজ আ ফর্মা। প্রিয় শ্রোতা, এখানে গল্পটা একটু জট পাকাচ্ছে, আপনারা একটু ঠান্ডা মাথায় জিনিসগুলোকে লক্ষ্য রাখবেন। ও বারবার ফ্ল্যাশব্যাকে যাচ্ছে এবং সেটা এই গল্পের প্রয়োজনই খুব বেশি প্রয়োজনীয়। একটা যেটা হচ্ছে যে ও একটা স্টেজে পারফর্ম করতে গিয়েছে এবং সেখানে কিন্তু ওর মাকে কিছু জানিয়ে যায়নি, এটা 2 মাসের একটা ব্যাপার। সুতরাং ওর মার কাছে কিভাবে ফিরে গেল এবং মা কি রিয়াকশনটা জানালো, এটা জানা আমাদের জন্য খুবই জরুরি। এটা কিন্তু এখন ওই পার্টটা শেষ হয়নি। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এই স্টেজ পারফরমেন্সে এসে ঘটনার প্রাসঙ্গিকতায় সে বারবার ফ্ল্যাশব্যাক করছে এবং ফ্ল্যাশব্যাকে আরেকটা জায়গায় সে গিয়েছে, সেটা হলো যে কোনো একটা ছেলে তাকে নদীতে গোসল করার সময় ফলো করত, সেই ছেলেটার কোন একটা প্রসঙ্গ এখানে আসছে এবং সেই প্রসঙ্গের সাথে তার বান্ধবীদের প্রসঙ্গও জড়িত, যে বান্ধবীরা কোনো না কোনো ভাবে তাকে আশ্রয় দিত ঘরে থাকার জন্য, কিন্তু সে বলেছে যে বান্ধবী যারা আশ্রয় দিত তারা কিন্তু এক ধরনের প্রস্টিটিউশনের সাথে জড়িত ছিল। হ্যাঁ, এবার বলেন। এই যে ফর্মার বউ যেটাকে বলছি, উনির সাথে আমার দেখা হয়। এটা আপনার বান্ধবীর বান্ধবী ছিল? হ্যাঁ ছিল। নদীতে গোসল করতে গিয়ে আমরা 2টা বান্ধবী, হাসিনা নাম, ও আর আমি গোসল করতে যাই, দেখা হয়, দেখি উনি একা একা বসে আছে। তো আমরা বলতেছি, আপু আপনার কি মন খারাপ? না কিসের মন খারাপ, এমনি বসে আছে। উনি বলতেছে এই ঘটনার সাথে এই ঘটনার কি যোগ, কোনো যোগ কি আছে? হ্যাঁ যোগ আছে, এই জন্য বলতেছি। ওনার সাথে প্রায় অনেকক্ষণ কথা হয়, কথা হওয়ার পর উনি আমাদেরকে ওনার বাসায় নিয়ে যায়। তখন আমরা সারাদিন না খাইছিলাম ভাইয়া। তো ও কিছু কাজ টাজ করতে পারে নাই, যেটা বলে ফিজিক্যাল রিলেশন করতে পারে না, ও খাইতেও পারে নাই। তখন কিন্তু আমি জানতাম না ওইগুলো করে, মানে ওই শরীরের কাজ নাই তো পেটে ভাত নাই। হ্যাঁ ভাইয়া। তারপর ওই মেয়েটা নিয়ে যায় ওদের বাসায়, বৃষ্টি না মেয়েটার, ওই মেয়েটার সাথে যে ওই ছেলেটা জড়িত আমি আবার জানতাম না। কোন ছেলেটা? যে ছেলেটা যেটা আমার তাকায় থাকতো। জড়িত মানে হচ্ছে ওর সাথে ফিজিক্যাল রিলেশন করে। এই ছেলেটার নাম বলেন তো কি? শাহিন। আচ্ছা, শাহিন বেসিক্যালি আপনাদেরকে তাকিয়ে থাকতো, কিন্তু শাহিনের সাথে আপনার বান্ধবীর শারীরিক সম্পর্ক ছিল, তাই তো? নাকি বান্ধবী সম্পর্ক ছিল? বান্ধবী, যেটা আমাদের সাথে প্রথম পরিচয় হলো। এবং ওই বান্ধবী বিবাহিত ছিল? হ্যাঁ হ্যাঁ। এবং তার হাজবেন্ড ছিল হচ্ছে ফর্মা, পুলিশকে ইনফরমেশন দিত। হ্যাঁ, জটিল। হ্যাঁ, তারপর তো প্রায় মেয়েটার সাথে কথাবার্তা হয়, মেয়েটার সাথে দেখা সাথে একটা খারাপ মেয়ে, একটা ভালো মেয়ের সাথে একটা খারাপ মেয়েও যদি হাঁটে তো বলে কিন্তু ভালো, একটা খারাপ মেয়ের সাথে যদি একটা ভালো মেয়েও হাঁটে ভাইয়া তাহলে বলে কি খারাপ। তো ও যে খারাপ ছিল আমরা জানতাম না। তো ওদের সাথে হাঁটাতে, মানে আমাদের এলাকা যেটাকে বলে বউ বাজার, ওই বাজারটা নাম করা হয়ে যায় যে আমরা, ও মেয়েটা খারাপ বৃষ্টি, ওর সাথে আমরা ঘুরি, আমরাও খারাপ। তো এক সময় অনেকে রাস্তাঘাটে দেখলে আমাকে বলতো যে কিছু টাকা দিয়ে আসবি। ওই ছেলেটা বলতো? ছেলেটা না, মানুষে বলতো, মানুষরা আপনাকে বলতো? হ্যাঁ,
তারপর যেটা হয়, ওদের ব্যাপারটা আমি জানি না যাই জোরা এসব কাজ করে। পর একদিন মেয়েটা আমাকে বলে এইভাবে তো জীবন চলে না। এগুলো কি আপনার স্টেজ পারফরমেন্সের আগের ঘটনা? হ্যাঁ হ্যাঁ, আগের ঘটনা। ওকে। পরে আমাকে বলে যে এইভাবে তো জীবন চলে না, তুমি এক কাজ করো, এ পথে নেমে যাও। তখন আপনার বয়স কত? 2008 সালের কথা। 2008 সাল মানে হচ্ছে তখন আপনার বয়স 13 থেকে 12 বছর। হ্যাঁ, আমি বলছি না আমি এগুলো করবো না। তখন বলে করো, তোমার সমস্যা কি, করো। হুম, তখন আমরা খাইতে পারতাম না ভাইয়া, তো ওই মেয়েটা অনেক ইয়ে করতো, আমাদের থাকার জায়গাও ছিল না। তো এর ভিতরে কিন্তু আমার মার সাথে আমি কথাবার্তা বলি না, ওদের সাথে থাকি। আমার সাথে দেখলে আমার সাথে কই, আমার সাথে কই আম্মা আমি এনে থাকি, আম্মা তুমি এনে থাকো, রাস্তায় আমার শরম করে, এগুলো বলতাম। আম্মা আবার আমার দিনের বেলা দেখা যেত, রাতের বেলা আমি ওদের সাথে থাকতাম, আম্মা কিছু বলতো না। তো মেয়েটা ওই যে ছেলে, ওই ছেলেকে কয় তুমি এগুলো করবা? আমি কই না আমি এগুলো করবো না। করো, দেখ বাস্তবে অনেক কিছুই করে মানুষে। তারপর আমি রাজি হই এক পর্যায়ে ওই ছেলেটার সাথে। হ্যাঁ, আমি কিন্তু ছেলেটা চিনি না, ছেলেটা আমাকে প্রথম দেখায় নাকি বলে। তার মানে আমার যেটা মনে হয়েছে যে ওই ছেলেটাই আলটিমেটলি এই মেয়েটাকে দিয়ে আপনাকে পটানোর চেষ্টা করছে। ওকে এমনকি টাকাও খাওয়াইছে আমার জন্য। ওকে। তারপর আমাকে নিয়ে যায় একটা রুমের ভিতরে, নেওয়ার পর অতি ফার্স্ট ও আর আমার ওই বান্ধবীটা যায়, আর ওই বান্ধবীটা 20 টাপু যায়, আর এই লোকটা যায় শাইন। এগুলো আপনার মা জানতো না? আমার মা এখনো বর্তমান জানে না। এখনো জানে না এগুলো? এখনো জানে না। ওকে। তারপর ছেলেটা আমাকে বলে, তো আমাকে অনেক চেষ্টা করে, যেটা ফিজিক্যালি বলে। ওকে প্রিয় শ্রোতা, ও জাস্ট যেটা বোঝানোর চেষ্টা করছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। পুরো ব্যাপারটা আমরা ডিটেল জানতে চাচ্ছি না, আমাকে জাস্ট একটু নর্মালি বললেই হবে যে আসলে ঘটনাটা ওই সময়টাতে কি ছিল, এনিথিং ইম্পর্টেন্ট। তারপর আমাকে চেষ্টা করে, বাট হয় না, আমি খুব কষ্ট পাই। কারণ আপনি তখন অনেক বেশি বয়স কম এবং স্বাভাবিকভাবে। হ্যাঁ। তো উনি দেখতেছে, উনি এতটাই হয়ে গেছে যে উনি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারতেছে না। উনি আমাকে বলে যে দেখো আমি এখন কি করবো, এখন তো আমার দরকার। তখন আমাকে বলে আমার ওই 20 টাপু বলে, দেখো 20 টাপু একদিকে আমার মাথা হাত বুলাই দিতেছে, একদিকে তো এগুলো করতেছে। আপনার লাইফের ফার্স্ট এরকম রিলেশনশিপ, এবং তাও এতগুলো লোকের সামনে? 2জন লোকের সামনে, লাইট অফ ছিল। ওকে। তারপর আমি বলি যে আমি পারবো না, আমি পারবো আপনাকে না। টাকা দেওয়ার কথা বলেছে, কনভিন্স করেছে? কি পরিমাণ টাকার কথা বলেছে আপনাকে? টাকার পরিমাণ বলছে যে আমাকে প্রায় 1000 টাকা দিবে। আপনি 1000 টাকা তো তখন জানেন বিশাল টাকা আপনার কাছে। বিশাল টাকা, হ্যাঁ। আর আমাকে থাকার জায়গা, ওই যে 20 টাপু থাকার জায়গা দিবে, ওদের সাথে থাকতে পারবো, খাইতে পারবো 2 বেলা। আমার চিন্তা ছিল আমি রাস্তায় থাকবো না। আমি একটু সাম আপ করতে চাই প্রিয় শ্রোতা, আমরা গল্পের যে জায়গাটায় ছিলাম, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ও একটা সার্কাস গ্রুপের সঙ্গে যোগ দিয়েছে, তার আগে একটু ফ্ল্যাশব্যাক করছে। সার্কাস গ্রুপে কেন গেল, সার্কাস গ্রুপের সাথে ঘটনার সম্পৃক্ততা রয়েছে। সার্কাস গ্রুপে গিয়ে ও যে ঘটনাটার বর্ণনা করেছে, সেই ঘটনা এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে যে কোনো একটা সন্ধ্যায় সার্কাস গ্রুপটি এক ধরনের বিশেষ মোল্লাদের দ্বারা আক্রান্ত হয়েছে, এবং সেই জায়গাটা থেকে সে ফ্ল্যাশব্যাকে তার অতীতে ফিরে আসছে। অতীতের জীবনে সে কিছু বান্ধবীর কথা বলছে, যে বান্ধবীর সাথে মিশে কোনো না কোনোভাবে সে শারীরিক সম্পর্কের জীবন বেছে নিচ্ছে, এই কারণে যে সে আলটিমেটলি খেতে পারবে এবং তাদের সাথে সে থাকতে পারবে, ঘুমোতে পারবে। কারণ তার মার সাথে যদি তাকে থাকতে হয় তাহলে বাইরে থাকতে হবে, কারণ সে এখন একটু বড় হয়ে গেছে এবং সে চায় না বাইরে থাকতে। এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে এই প্রস্টিটিউশন লাইফটাতে যাবার আগে তাকে খুব ভালো করে একজন ফলো করত, যে ছেলেটি আলটিমেটলি তার যে বান্ধবী ছিল সেই বান্ধবীদেরকে দিয়ে কোনো না কোনোভাবে মনিকে রাজি করিয়েছে। প্রথম যে রাতের বর্ণনা সে দিচ্ছে, সে রাতের বর্ণনাটুকু খুবই ভয়াবহ, আমরা ডিটেল জানতে চাইবো না, আপনি শুধুমাত্র ফ্লেভারটুকু বললেই হবে যে আসলে কি ছিল। হ্যাঁ, তারপর ও আমাকে যেটা হয় হইতে পারে না, তো আমি বলি যে ভাই আমি পারবো না, আমি খুব কষ্ট পাইতেছিলাম। অনেক দেখতে কি মানে বয়স হচ্ছিল? না ভাইয়া, বয়স বেশি না, 28 বছর। 28 বছর? আর আপনি তখন 12 বছর? হ্যাঁ, তখন আবার ওর মানি ব্যাগে বাইরে থেকে আসছে প্রায় 10-20 হাজার টাকা ছিল। বাইরে থেকে আসছে মানে দেশের বাইরে থেকে আসছে? দুবাই থেকে আসছে। ওই যে হাসিনা বলছে, ও কি করছে, ওর মানি ব্যাগ থেকে 1000 টাকা চুরি করছে। তো আমরা তো আইসা পড়ছিলাম, 20 টাকা তো বলছে আমাদের ঘরে টাকা দিবে না। কেন? কারণ এটা আমি থাকি নাই। ওকে। তো আমরা রাতে কই যাবো, তখন কি করলাম আমরা, মানে কি হাসিনাও বের করে দিয়েছে আপনার সঙ্গে? আমাকে দুজনে। তখন আমরা 7 দিন না খাওয়াছিলাম, তো আমাকে এক হোটেলে নিয়ে গেল। আমার বলে কি খাবি বল, আমাকে কি খাবো মানে, তুই এত বড় হোটেলে ঢুকছস, তুই না টাকা দিতে পারলাম কিন্তু বাইরে তুইব। তখন আমি কাঁদতেছিলাম একটু, আমার মনটা খুব খারাপ ছিল। তো বলতেছে কি খাবি বল, আমরা তো সারাদিন না খাইছিলাম, কি খাবি বল। আমি খাইতে পারবো না, কিছু খাবো না। আমি তুই টাকা পাবি কই, তুই খাস না রে ভাই, তুই অর্ডার দে, আমি তোরে বলতেছি। তো আমরা খিদার টাইমে অনেক কিছু অর্ডার দিলাম, ওদিনকে পেট ভরা খাইছি, জীবনের প্রথম খাইলাম মনে হইতেছে। তারপর খাওয়া দাওয়া করার পর আমি টাকা দেওয়ার সময় থেকে ওর কাছে 1000 টাকার নোট, এটাও চুরি করেছে? ও চুরি করছে, কিন্তু তখন ও আমাকে বলে নাই যে আমি টাকা চুরি করছি। বুঝতে পেরেছি। তারপর আমি বললাম, হাসি ক সত্য করে তুই টাকাটা করতে পাইছিস? পরে কইতাছে টাকাটা আমি এমন ওই জায়গা থেকে চুরি করছি। তারপরে তো আমরা ভয় পেয়ে গেছি, যে লোকটা আমাদের ধরে 1000 টাকা কি মুখের কথা, এই যে গেল 1000 টাকা তো ভাঙাভাঙি করলাম। তখন মেয়েটার সাথে আমার কথাবার্তা হয় না।
তো একদিন গোসল করতে গিয়ে মেয়েটার সাথে আবার দেখা হয়। কোন মেয়েটা এটা? ওই যে বৃষ্টি, যে যার আমার- পাশে আপনার থাকার কথা ছিল? হ্যাঁ, হ্যাঁ। ওর সাথে দেখার পরে ও আমাকে বলে ঠিক আছে যাওয়া রয়েছে, কিছু করো না। তো এর ভিতরে নতুন গোসল করতে সময় একটা কোন ছেলে, জায়গায় গোসল করতেন আপনি এটা? এটা তুরাগ নদী। তুরাগ নদীতে গোসল করতেন? হ্যাঁ, ওকে, হ্যাঁ, তারপর? তুরাগ নদীতে গোসল করতে সময় একটা ছেলে, সোহেল নাম, সেটা ভ্যান গাড়ি চালায়। তো উনি মাছ ধরতো, ওনাকে দেখতাম আমরা, জাল বাইতো, ওনার সাথে সাথে আমরা চাইতাম। আবারও আপনাকে বলি যে আপনি যে ঘটনার এখানে বিশাল বর্ণনা দিচ্ছেন, সেটার সাথে কি আপনার রংপুরের স্টেজ পারফরমেন্সের বর্ণনা আছে? হ্যাঁ আছে। ওকে, ফাইন, চলুন তারপর। তো ওনারা দেখি গোসল করে। তো একদিন আমরা বিকেলে গোসল করে ভাবতেছি রোদে, আমার আবার কাপড় চোপড় ছিল না, আমরা রোদে কাপড় চোপড় শুকাইতাম। তো রোদে বসে বসে ভাবতেছি কি করবো, আজকে কোথায় থাকবো, রাত্রে কই জি। থাকবো। তো ও কইতাছে দেখ আজকে রাত্রে এক কাজ করতে হবে, বাইরে থাকতে হবে। তো এরকম করতেছি। তো ওই যে সোহেল বললাম, ও জিনিসটা দেখার পর ও আমাকে বলে কি করো তোমরা। তো আমরা বলি যেমন এমন আমরা কিছু করি না, আমরা এমনি ঘুরি ফিরে খাই। তখন কিন্তু আমি পড়াশোনা করি, ওই যে খ্রিস্টান স্কুল পড়াশোনা করি জি। খাওয়ার জন্য দুপুরবেলা। ওরেও নিয়ে যাই আমার বান্ধবী, যে তুই ও পর খাইতে পারবো আমরা দুপুরবেলা, ওরে ভর্তি করে দিই খাবার লোভে লোভে পড়তেন? খাবার লোভে হওয়া। তারপর যেটা হয়, ওই ছেলেটা আমাকে বলে আমি তো ব্যাচেলার থাকি, তুমি আমার সাথে থাকবা। আমাকে আপনার সাথে আমি কিভাবে থাকবো? পরে বলে তোমাকে আমি বলবো তুমি আমার ওয়াইফ হও, আমি তোমাকে বিয়ে করছি, তুমি আমার কাছে 1 মাস থাকবা, তুমি চাকরি নিবা, 1 মাস পর তুমি আমার কাছ থেকে চলে যাবা, তোমরা 2 ফ্রেন্ড মিললা একটা রুম নিবা, নেওয়ার পর তুমি তোমার মতো করে চলাফেরা খাবা, আমি জাস্ট তোমার উপকার করবো। আমি বলছি আপনি গায়ে টাচ করবেন না তো? না। আমি তাহলে আপনার উপরে তো শুবেন, আমি নিচে শুবো। ঠিক আছে, আমি রাজি হয়ে যাই ওর কথায়। সোহেলের সাথে? হ্যাঁ। আমার ফ্রেন্ডরা, ওই যে বান্ধবী, ও খুব না করে যে দেখ ছেলেরা ভালো না, এগুলো বলে, পরে যে কিছু করবো না কোনো গ্যারান্টি আছে? হাসিনা তো এই পেশাতে আগে থেকে ছিল। হ্যাঁ, ও কিন্তু অতটা না, আচ্ছা। মানে টুকটাক করতো, এটা যেটাকে বলে না করলে তো পেটে ভাত জুটতো না। চলতো না। ও চায় না, ওর বাবার কাছে থেকে যায়, আমি চাই। আমি যাওয়ার পর এক প্রকার আমি ওকে হাজবেন্ডের পরিচয় দেওয়া থাকি ওর বাসায়। থাকার পর ওই যে ছেলেটা আমার প্রথম ফিজিক্যালি রিলেশন করতে চাইছিল, কিন্তু ওর বাসা আর আমি যে জায়গায় যাচ্ছি বেশ একটা দূরে না, কাছাকাছি। তারপর একদিন ওই ছেলেটা, আমি চাকরি নেই, নেওয়ার পর কি মানে চাকরি নেন আপনি? গার্মেন্টস। আচ্ছা, গার্মেন্টস আপনার মা কই গেল এর এই মাঝে? ভিতরে মা থাকে, কোথায় থাকে? মানে মা রাস্তায় থাকে। তো আপনি একটা বাসায় উঠে গেলেন, আপনার মা বাধা দিল না সেটা? আমি চিন্তা ছিলাম যে এই লোকটার সাথে থাকার পর আমি আমার মাকে নিয়ে একটা রুম নিয়ে ফেলবো। আচ্ছা, লোকটার সাথে পরিচয় আপনার মা হওয়ার পর- জানতো এটা? না, আমার মা জানতো না। আমার মা জানতো আমি খালাম্মার বাসায় থাকি। আচ্ছা। আমার চিন্তা ছিল একটাই, যে আমি গার্মেন্টসে চাকরি করবো, টাকা কিছু কামাইবো, আমার ঘর নিবো, আমার আম্মুরে রাখবো, আমার আম্মু ঘরে রান্না বান্না করবো, আমি চাকরি করবো, আমি খাবো। তারপর আমি তো হাজবেন্ডের ওয়াইফ পরিচয় দিছি। তো তখন আমি চাকরি নিতে, যেমন আমি ওনার কাছে 25 তারিখে গেছি, আর 5 দিন বাকি আছে জি। চাকরির জন্য নেওয়ার জন্য। 1 তারিখ ছাড়া তো চাকরি নেওয়া যায় না। উনি উপরে থাকে, আমি নিচে থাকি। তো শীতের দিন তো নিচে থাকা একা সম্ভব না, খুব শীত করে। তো উনি আমাকে উপরেই রাখতো। তো উনি এক সাইডে থাকতো, আমি এক সাইডে। তো এমন প্রায় 2-3 দিন যায়, উনি আমাকে টাচ করে না। একদিন যেটা হয়, উনি মানে কয়েকটা ছেলের সাথে ড্রিঙ্কস করে আসে, এতটাই ড্রিঙ্কস করে যা নিজেকে কন্ট্রোল করতে পারে না। তখন আমাকে ফিজিক্যালি রিলেশন করায় আমার সাথে। একবার অনেক 3-4 জোরপূর্বক, জনকে সাথে নিয়ে নাকি শুধুমাত্র? শুধু একাই। ওকে। এতটাই জোরপূর্বক করে আমি না করে পারি না। আর চিল্লাচিল্লি করে বাসা থেকে মানুষ আসে যে তোমরা তো হাজবেন্ড ওয়াইফই বলছে। তো প্রচুর ব্লান্টিং হয়, এতটাই ব্লান্টিং হয়, আমি মানে এতটা অল্প বয়সে ছিলাম। তো পরে যখন আমার জ্ঞান ফিরছে, আমি দেখি আমার পাশে 2টা ডাক্তার বসা। দুটো ডাক্তার আপনার পাশে বসা? হ্যাঁ, পেশা আপনার রুমের মধ্যে নাকি? হ্যাঁ, রুমের ভিতরে। তার মানে ওখানে যে ছেলেটা যে থাকতো, এটা কি এক ধরনের বস্তি ছিল? হ্যাঁ, বসতি ছিল। বস্তির মধ্যেই থাকে এরা? হ্যাঁ, ডাক্তাররা কি বস্তির ডাক্তারই? না, ডাক্তার ছিল আপনার এমনি ফার্মেসি ডাক্তার। ফার্মেসির ডাক্তার নিয়ে আসছে? হ্যাঁ। ওকে। লোকটা তো বুঝতে পারছে, বুঝছে নতুন বউ, ওয়াইফ। তো লোকটা কিছু ওষুধ লিখে দেয় আমাকে, দেওয়ার পর আমাকে বলে কিছু হাঁটাচলা কম করতে, ভারী জিনিস কম নিতে আর কি বলে দেয় আমাকে। তারপর আমি তো ভারী জিনিস কমই নিই। তারপর যেটা হয়, কিছুদিন তোর কাছে থাকতেই হয় আমার, আমি কোথায় যাবো এই অবস্থা নিয়ে। তো আমি ফাইনালি ডিসিশন নিয়ে নিছি ওরকে নিয়ে আমি সংসার করব, যেহেতু আমাকে ফিজিক্যালি রিলেশন করেই ফেলছে। আপনি এই সিদ্ধান্ত নিয়ে নিয়ে ফেললেন? ফেলছে। Okay. আমি পরে বলছি আমার আম্মু আছে, আমার আম্মু রাস্তায় থাকে, আপনি আমার আম্মুকে নিয়ে আসবেন। তো যেটা হয়, কুরবানি ঈদ আসে, ও কি করে মাংস টুকাইতে যায়। কুরবানি ঈদে তো আমি সারাদিন আমার বান্ধবী 2টাকে নিয়ে আসি, আমার বাসায় খাওয়াবো ওদের। ওরা তো আমাকে অনেক উপকার করছে। ও মা, কতক্ষণ পরে শুনি যে ও নাকি বলে মাংস টুকাইতে গেছে। এটা শুনে আমার না খুব শরম লাগে, যে আমার হাজবেন্ডই বলতে এক হিসাবে বিয়ে হয়নি, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করব। ওকে। তো আমার হাজবেন্ড ও এই মাংস ঢুকায়, আমার শরম লাগতেছে, আমি ওর সাথে মানে কথা বলি না, আমার কেমন জানি একটা প্রেস্টিজে বাঁচতেছে, এরকম প্রেস্টিজে লাগতেছে। বাচ্চা। ওকে। তারপর ও আমার বান্ধবীরা বলে, সি তোর হাজবেন্ড এগুলো করতে পারে। ওই যে বৃষ্টি, ওকেও দাওয়াত করছে আমার বাসায় আসার জন্য। তো ও আমাকে বুদ্ধি দিল যে তুই তো এগুলো করেই ফেলছিস, আর মনে করতে এখন আনমিনিট না, তুই এখন জাস্ট এগুলো করছি, এখন তুই একটা করতে পারিস, সমস্যা নেই। মানে প্রস্টিটিউশন আসতে পারিস? হ্যাঁ, আসতে পারিস, সমস্যা নেই। তারপর এক সময় এগুলোতে আসলে তুই অনেক টাকা কামাইতে পারবি, তোর মায়ের নিয়ে তুই একটু সুখে থাকতে পারবি।
তখন আমি চিন্তা করলাম যে আসলে তো ঠিকই বলছে। তখন আমি ওই চিন্তাটা করিনি যে আমি এগুলাতে যাইতেছি কেন। কিন্তু বিশ্বাস করেন ভাইয়া, তখন যদি আমার পিছনে একটা গার্জিয়ান থাকতো না, হয়তো আমি মনে হয় ওরকমটা করতাম না। তারপর যেটা হয়, আমি ওই ছেলের সাথে থেকে ওদের সাথে চলে গেলাম, মানে ছেলেকে রেখে আপনি চলে গেলাম। তো ওদের সাথে রাত্রে 11টা-12টা রেল লাইনে বসে বসে ওরা আড্ডা মারতো, ছেলের সাথে আমি বসে থাকতাম, কথাবার্তা বলতাম। তো আমার ভাইয়ের কিছু বন্ধু বান্ধব দেখে ফেলে। আমি একটু আপনাকে থামাচ্ছি এই জায়গাটায়। আপনারা কিভাবে আপনাদের কাস্টমার বা এই যে ব্যাপারগুলো থাকে এগুলো কালেক্ট করতেন কিভাবে? হ্যাঁ বলতেছি ভাইয়া, জি। তখন কিন্তু আমি এগুলাতে আসিনি, ওই যে করছি তো ওইটাই। তারপর আমার কিছু ভাইয়ের বন্ধু বান্ধব দেখে ফেলে, দেখার পর আমার ভাইয়ের নলেজ যায়। তখন আপনি জাননি ওই জায়গাটাতে, মানে ওদের সাথে বসতেন শুধুমাত্র, কিন্তু আড্ডা চল্লা করতাম, কিন্তু কখনো করিনি। আচ্ছা। আমার ভাইয়ের কানে যায় যে তোর বোন রে দেখছো ওই জায়গায়, কি বোন করছো যে এরকম এরকম ওরে নিয়ে রাখতে পারছ না তোরা, তুই মেয়েটারে খারাপ বানাইতেছিস কেন, ও একটু বলে। তো আমার ভাই আমাকে একদিন রাস্তা থেকে আমাকে বাসায় নিয়ে আসে, নিয়ে আসা বলে তুই আর এখানে থাকবি না, তুই এনে ঘরে পড়াশোনা করবি, তুই বাসায় থাকবি, যাই করি আমি তোরে খামো, তুই বাসায় থাকবি, আমরা 2 ভাই বোন থাকবো। আর মারে নিয়ামো কিছুদিনের ভিতরে, মায়ের আমি 3জনই থাকবো। ভাই এই ডিসিশনটা নিয়ে। মা তখন কই থাকতো? মা রাস্তায় থাকতো। তখনও রাস্তায়? আচ্ছা, মাকে খুঁজে পেতেন? এই যে হ্যাঁ কথা বলতেছি, মা সবসময় এলাকায় আসতেছে, আমরা যে জায়গায় থাকি টঙ্গিতে। মা কি এক জায়গায় থাকতো নাকি বিভিন্ন জায়গায়? সারা জায়গায় ভিক্ষে করে আইসা ওই জায়গায় বসে থাকতো। ওই একই জায়গায় থাকতো? আইসা পর আমরা একসাথে। কোথায় ওই জায়গাটা কোথায়? বউবাজার, নিরুষপাড়া। ওটা কি মানে হাট অথবা বাজার? হাট না, এরকম একটা এলাকা যেটাকে বলে একটা মহল্লা। ওই মহল্লায় কোথায় থাকতো? রাস্তার উপরে? হ্যাঁ রাস্তার ভিতরে একটা দোকানের সামনে বসে থাকতো। ওই একটা দোকানের সামনে সবসময় থাকতো? হ্যাঁ সবসময়। মানে ওখানে গেলেই ওনাকে খুঁজে পেতেন? হ্যাঁ ওইটা আবার কি ছিল, ওইটা আমার বাবার বাড়ির সামনে। কিন্তু মানে যে বাবা আপনাদেরকে তাড়িয়ে দিল সেই বাবার সামনে আম্মু বসে থাকতো। আর আমার আম্মু কি করতো জানেন, লাডি দিয়ে আমার ওই বাবারে বকতো, আর বাবাই বলতো সবাই আমার আম্মু পাগল। ওই সময় ওখানে বসে বসে আমার আম্মু শুধু দেখতো যে ওর মান সম্মান কিভাবে ক্ষয় করা যায়, আমার আম্মু ওইভাবে করতো। রাস্তায় রেখে রেখে আম্মু ওরে অপমান করতো, রাস্তার ভিতরে দাঁড়া করে লেতো। মানে একটা নেতা মানুষ বুঝেনি তো, একটা রাজনীতির সাথে একটা এক হিসাবে এখন বলতে পারেন একটা কাউন্সিলর উনি একটা। উনি এখন কাউন্সিলর ওখানকার? হ্যাঁ। ওকে। ওনাকে মনে করেন যে রাস্তার ভিতরে ছেড়ে দিয়ে ফেলতো আমার আম্মু। লোকজন যদি জড়ো হয়ে যেত না, যে জিজ্ঞেস করতো কে উনি, পাগল, তার সে গেছে, এগুলো বইলা আইসা পড়তো আমার বাবা। তখন আমার আম্মুকে আমি বাধা দিতাম, তুমি ওই লোকটার সাথে খেলে এমন করো কেন, অন্য মানুষ আছে না ওর সাথে কইতে। কিন্তু আম্মু বলতো না, আম্মু বলতো তুই বুঝবি না মা, তুই বড় এলো তারপর বুঝবি। আমার তো বোঝা লাগতো না, এগুলো বলতাম আমি। তারপর যেটা হয়, আমার ভাইয়ের কাছে আমি যাই। যার পর প্রিয় শ্রোতা, গল্পটা কিন্তু খুবই 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 মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা জানি না এটা শেষ পর্যন্ত গিয়ে কতটা বম্বিং করবে। আমরা বলতে পারি যে ইট উইল বি লাইক সুপার ব্লাস্টিং, যেটাকে বলে, কারণ গল্পের অনেকগুলো মোড় রয়েছে ওর জীবনের গল্পের, এবং কত সমাজের জ্ঞানী মানুষ এখানে জড়িত, এবং ওর যে লাইফ, ও মাই গড। তারপর আমার ভাইয়ের কাছে আমি যাই। যাওয়ার পর একদিন রাত্রিবেলা একসাথে শুয়ে থেকে ভাই আমি দুজনের খাটে একটা, আমার ভাই আমার হাত রাখে, আমার আপন ভাই রাখার পর আমি ভাবছিলাম যে হয়তো ঘুমের ইয়েতে হাতটা রাখছে। আমি মনে করছি হাতটা লাড়াচাড়া দিয়ে যদি জাগনা থাকে সরা ফেলবে, যদি ঘুমের দানে ওমা দেখি সাথে সাথে হাতটা সরা ফেলে। যখন আমি লাড়াচাড়া দিই ততটা ইমোশনাল ভাবে নেই। আরেকদিন যেটা হয় ভাইয়া, আমার ভাই আমার খালতো বোনের আর কি মেয়েরা আসে, একটা ভাগ্নি আছে, এটা এখন ইন্টারে পড়ে, তখন ও মনে হয় 5-6 পড়ে। তখন ও আসে, ওকে টাকা দেয়, ওকে খাতা কিনা দেয়, ওকে জামা কাপড় কিনা দেয়। কিন্তু ভাই আমাকে কখনো 2টা টাকা দেয়নি, কখনো আমাকে বলে নাই যে বোন নিয়ে তুই 2টা টাকা নিয়ে তুই কিছু খাইস, তোর যেটা খাইতে ইচ্ছা করে। তো ওদেরকে আমার সামনে টাকা দিত, ওদেরকে নদী পানি নিয়ে ঘুরা যেত। কিন্তু ভাইয়া কখনো আমার রাস্তায় কথা বলতো না আমার সাথে। ও বলতো রাস্তায় কথা বলে নাকি ওর মান সম্মান চলে যাবে। আমার সাথে বাসায় জাস্ট সম্পর্ক, বাইরে না। তোমার ভাগ্নিদেরকে খাতা কলম কিনা দিত, কিন্তু আমাকে কিছু দিত না। আমি যে স্কুলে পড়তাম না, স্কুল থেকে 5-এ বৃত্তি দেওয়ার পর আমি রেজাল্ট ভালো করে আমি ওখান থেকে 700 টাকা পাই। 700 টাকার পর ওই টাকায় হাতে রাখি, ওইটা দিয়ে আমি ভাঙি, এগুলো কিনি, খাতা কলম কিনি। তারপর ওই দিন রাত্রি আমার ভাগ্নিদের টাকা টুকা দেওয়ার পর আমার ভাগ্নিরা চলে যায়। আসার পর তো কি করে, আমার ভাই আমাকে একটু জুস আছে না, ওই জুসগুলা নিয়ে আসে। জুসগুলা নিয়ে আসার পরে জুসের ভিতরে আমি দেখি যে কতগুলা ঘুমের ট্যাবলেট, যেটাকে বলে সাদা সাদা কি জানি ঢুকায় ওটার ভিতরে, ঝাক্কায় কতক্ষণ। আমি অতটা খেয়াল করি না, ওইটাই মনে খাইবো। আমাকে বলে তোর লেগে জুস আনছি, উঠ ওইটা ঘুমে তো ওইটা খাই নে, আর আমার লেগে ভাত বার। তো আমি ভাইয়ের জন্য ভাত বাড়লাম, আমি জুস খাইলাম। কিন্তু ভাইয়া আমি এত খুশি হয়েছি যে আমার ভাইয়া আমার জন্য জুস আনছে, আমার জন্য এতটা ভালোবাসে আমার ভাই আমাকে। জুসটা খাওয়ার পরে আমি কেমন জানি ঘুমের হইয়া গেলাম। তারপর আমি শুইলাম, এক পর্যায়ে দেখি সকালবেলা ওইটা আমার সালোয়ার ছিঁড়া, সালোয়ার ছিঁড়ে ফেলেছে। হ্যাঁ সালোয়ার ছিঁড়া, তারপরও সামনে দিক দিয়া। কিন্তু ফিজিক্যালি রিলেশন হয়েছে কিনা আমরা বুঝতে পারিনি, আমি জানিও না, কারণ আমার মনে হয় না। কারণ
ভাই বোন কি বলে আল্লাহর আপনি ওটা তরফে বিলিভ করতে পারেন না, ওকে? আপনার বিলিভের জায়গা থেকে আমরা থাকতে চাই, বাট আপনি যতটুকু বলেছেন অতটুকু হজম করাই আমাদের জন্য খুবই কষ্টকর। বাট দ্য রিয়েলিটি ইজ দ্য রিয়েলিটি। সত্যটা চরম সত্য, জঘন্য সত্য, মর্মাহত সত্য, বিধ্বস্ত সত্য, আপনি যাই বলেন না কেন সেটা সত্য। দ্য রিয়েলিটি ইজ রিয়েলিটি। কোন বোন তার ভাইয়ের বিরুদ্ধে কখনোই কোনদিনও গীবত করবে না, বা আমরা বলতে পারি না কখনো এই ধরনের অ্যাকিউজমেন্ট নিয়ে আসবে না যেটা তার ভাই করেনি। প্রশ্নই ওঠে না। এতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের কাছে যাওয়ার জন্য, তার ভাইয়ের একটু ভালোবাসা পাওয়ার জন্য তার যে আকুতি, সেটা কিন্তু এই এতক্ষণ পর্যন্ত পুরো গল্প জুড়ে উঠে এসছে। কিন্তু এই পার্টটা, দিস ইজ রিয়েলি 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 হেটেড পার্ট অফ টুডেজ হ্যালো ইট 920। ওকে, তারপর যেটা হয় ভাইয়া এগুলা দেখা আমি তারপর মনে করছি হয়তো ঘুমের দেয়, তারপর আমি ইমোশনাল ভাবে নিয়ে নিই, মনে করছি ঘুমের দেয় শিখতে পারে, কারণ আমার তো একটা কাপড় চোপড় বছরের পর বছর সিলা যেতে পারে, কাপড় পচা যেতে পারে। তো একদিন ভাইয়া চলে যায়, আমি দরজা জানলা অফ করে, মানে জানলাটা ছিল যেমন শিক নেই, একজন ঢুকা যায় জানলাতে, তো কাঠের দরজা ছিল, দুই দরজা, আমি সিটকাই মেরা, আর জানলাটা রশিদা বাঁধানো ছিল, রশিদা বাইরে থেকে ঢুকার কোনো পরিস্থিতি নেই। তো ওইখানে আটকে আমি শুয়ে আসছি। তো অর্ধেক রাত্রে আমি ঘুমের থেকে কেমন সজাগ করে দেখি আমার ভাই আমার উপরে, মানে আমার উপরে। তো ভাইয়া তখন আমি কোথায় ছিলাম, আমার পক্ষে যে এটা এতটা গুরুত্ব পাবে নিমু আমি কিভাবে বলবো ভাই, আমার এতটা কষ্ট লাগছে যে শেষ পর্যন্ত ভাই আমার কাছে এরকম করতে পারলো, এটা মানে কিরকম একটা কষ্টের ভিতরে চলে গেছিলাম আমি। তারপর যেটা হয় আমি এক ধরনের এরকম করি, তারপর ভাইয়া আস্তে নেমে যায়, তারপর আমিও ভাইয়ারে কিছু বলি না, ভাই আমাকে কিছু বলেন না। মানে এত বেশি লজ্জা পান আপনি যে আপনি ওই সময় রিয়াক্ট করাটারও ভাইয়া আমি এতটা কান্না করছি, আমার মনে হয় আমার বালিশের যতগুলো তোলা ছিল সবগুলো মনে ভাইয়া চিপড়াইলে মনে পানি পড়তো ভাইয়া, এতটা কান্না করছি যে আল্লাহ কি আমার কপালে এগুলাই রাখছে। ভিক্ষা করছি, খাইছি, বাপের তো আদর পাইনি, জন্মের পর থেকে তো বাপ দেখি নাই, ভাই মনে করছি সবকিছু, মানুষের বাইরে দেখে কত আদর করে, কত জায়গায় কত কিছু কিনে নেওয়া যায়, কত কিছু বোনের জন্য কত কিছু ইয়ে নিয়ে যায়, বোনের জন্য যাইতে সময় দোকান থেকে টাকা দেওয়া যায় যে তুমি কিছু খায়ো, এটা করো এটা করো, কিন্তু আমার ভাই ওরকম ছিল না। আমার ভাই কোনোদিন আমার একটা টাকা হাতে দেয় নাই যে বনি তুই এটা কিনা খাইস, তোর খাইতে মন চাই কিছু, আমার মারে কিছু ভালো করে আদর করে না, আম্মু তুমি কিছু খাইবা, কিচ্ছু বলে না, মানে আমাকে দেখতেই পারতো না। তো আমি চিন্তা করছিলাম কখন সকালটা হবে, কখন সকালটা হবে, সকালটা হয়েছে আমি না করে বললাম, আমি বাইরে থেকে আইসা পড়ছি, আইসা পর ওই যে আমার ফ্রেন্ড বান্ধবী ওদের সাথে আসলাম, আসার পর সারাদিন ওদের সাথে ঘুরলাম। ওই যে আপনার প্রথম যেটা আমাকে শাইন ফিজিক্যালি রিলেশন করতে চাইলো, ও আমাকে নাম্বার দিছে, তো ওর নাম্বার আমি একটা ফোন করলাম, তখন আমার খুব টাকার প্রয়োজন ছিল, থাকার জায়গা ছিল না, তো ও আমাকে বললো এমন জায়গায় আসো, আমি তোমাকে নিয়ে যাবো এক বাসায়। এগুলো কি আপনার সব নাচে যাওয়ার আগের ঘটনা বা এগুলো বলতে আমার মনে নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। প্রিয় শ্রোতা, আপনাদেরকে আবারও কিন্তু মনে করিয়ে দিচ্ছি আমি যে ওর কিন্তু নাচে চলে গিয়েছে, সেই পার্টটা কিন্তু প্রথমে বলেছে, কিন্তু তারপরে কিন্তু ফ্ল্যাশব্যাকের মেমোরি হচ্ছে এগুলো। আপনারা নিশ্চয়ই জানেন যে নাচে চলে যাওয়ার পার্টটা, যে 2 মাসের পার্ট, সেটা একেবারেই ওর নিজের মনের, এবং ও ওর মাকে পর্যন্ত জানিয়ে যায়নি। সেই মোমেন্টটা থেকে ও কিন্তু ফ্ল্যাশব্যাকে এসে ওর জীবনের এই গল্পগুলো বলছে। আপনাদের সবাইকে একটু খেয়াল রাখার জন্য বারবারই মনে করে দিচ্ছি। হ্যাঁ, তারপর ওই যে শাইন ও আমাকে নিয়ে যায় শীতের দিন 2009 শেষ দিকটা, এক চাচির বাসায় নিয়ে যাওয়ার পর ওই দিন কেমন আমাকে ফিজিক্যালি রিলেশন করে। সকালবেলা ও আমাকে 500 টাকা দেয়, 500 টাকা দিয়ে আমি একটা বস্তিতে একটা রুম নিই, 300 টাকা অ্যাডভান্স দিই, 200 টাকা দেওয়া 6-7টা সালা কিনি, ওগুলো বিছায় থাকার জন্য, কিছু বালিশ টালিশ কিনি, এগুলো খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু করি, থাকার ব্যবস্থা আগে করছি, আমরা 2 বান্ধবী মিলে করি। তারপর আমি একটা আমি খারাপ ছিলাম, বাইরে ছিলাম, কিন্তু আমি যে জায়গাটা থাকি ওই জায়গাটা সেফ ভাবে থাকি, যেহেতু আমাকে কেউ বুঝতে না পারে আমি খারাপ। তারপর যেটা হয় আমি মাথায় কাপড় টাপড় দিয়ে চলি, কিন্তু ও মাথায় কাপড় দেয় না, ও একটু খারাপ ভাবে চলে। তো ওকে বাড়িওয়ালা বলে ওকে নিয়ে থাকলে তোমাকে থাকা হবে না, তুমি রুম সাইডা দিবা। আমি বলছি ওর কারণে আমি কোথায় থাকবো, আমি ওকে বলি তুই একটা ব্যবস্থা করে নে। তো ওর সাথে আমার প্রায় ঝগড়া লাগতো ওই মেয়েটার সাথে, তো ও চলে যায়, যার পর আমি একাই থাকি। তারপর আমি আমার আম্মুকে নিয়ে আসি, আমার আম্মুকে নিয়ে ওই বস্তির ভিতরে থাকি, তো আম্মু কিছু টাকা দেয়। এর ভিতরে আবার ওই যে শাহিন, ওর সাথে আমি যাই, ও আমাকে কিছু টাকা দেয়, মাঝে মধ্যে যাই, ও আমাকে 1500 হেল্প করে। এর ভিতরে আমি একটা জব পেয়ে যাই, ওইখানে আমি কাজ করি, আমাকে 1500 টাকা স্যালারি ধরে। তো এর ভিতরে আমার আম্মুর এমন একটা অসুখ হয়, ওই যে বলছিলাম ফকিরখানা যে একটা অসুখ, পাতলা পায়খানা, ওইখানেও এরকম হয়ে যায়। ইমিডিয়েটলি আমার নিম্নে তো 1000 টাকা দরকার, আমি কিভাবে পাবো ওই মুহূর্তে 1000 টাকা, কই পাবো? আমি চাইছিলাম এগুলো সাইরা দেবো, সাইরা আমি যে জব পাইছি এগুলোই করবো, কিন্তু সারার আমার কপালে সহ্য হইল না। তারপর আমি আবার ওই ভাইটারে ফোন দিলাম, শাহিন, যে
আমার কিছু টাকা দরকার, আপনি আমাকে কিছু হেল্প করবেন। তো উনি আমাকে বললো আসো আমার সাথে, যেটা হয় ওনার সাথে আবার রাত্রে থাকলাম, উনি আমাকে 1,000 টাকা দিল। দেওয়ার পর আমার আম্মুকে স্যালাইন দেওয়াই। তারপর থেকে এই যে জুই ঝালমুড়ি খাইতে গিয়া ওই জবটা ছেড়ে দিই, খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। আম্মু আমার সাথে রাগারাগি করে, আম্মুর সাথে আমার ঝগড়াঝাটি হয়, আম্মু জায়গা চলে আবার আসে, এরকমই হয় আর কি। মানে এই যে কাজটা আপনি এই কাজটা করছিলেন এবং এটা করতে গিয়ে আপনি যখন দেখলেন যে না এটা থেকে আপনি বের হয়ে আসতে পারছেন না, সেই মুহূর্তে ঝালমুড়ি খাইতে গিয়ে জুইয়ের সাথে পরিচয় হলো এবং জুই বলল আপনাকে ডান্সে নিয়ে যাবে এবং ডান্স করাবে। তো আপনি কাজ চাচ্ছিলেন, তো আপনি ডান্সে চলে গেলেন এবং তখনও আপনি আপনার মাকে ওই বস্তিতে রেখে এসেছেন এবং আপনার মা এটা জানে না, রাইট? এবং তারপরে গেলেন, যাওয়ার পরে আলটিমেটলি যে ঘটনাগুলো ঘটলো একের পর এক, এবং লাস্ট মোমেন্টে এসে কোন এক সন্ধ্যায় মোল্লাদের দ্বারা আক্রান্ত হলো আপনাদের ডান্স গ্রুপ, এবং ডান্স গ্রুপ আক্রান্ত হবার পর আপনারা গিয়ে এক প্রফেসরের বাসায় উঠলেন। ওই জায়গাটায় আপনি ছিলেন এবং সাথে ময়ূরী, যেটা আপনি ময়ূরীকে ময়ূরী ম্যাম বলছেন বা আপা বলছেন, আমাদের চিত্র জগতের ময়ূরী, যাকে এক নামে সবাই চিনবে, সেও ছিল আপনাদের ডান্স গ্রুপে। তো এই সময়কার গল্প আর কি, এবং আপনার দৃষ্টিকোণ থেকে ময়ূরী ওয়াজ সো গুড উইম্যান, ওই সময় খুব ভালো মানুষ ছিলেন উনি এবং আপনাদের সবাইকে হেল্প করছিলেন। হ্যাঁ, ওই জায়গা থেকে আপনি ফ্ল্যাশব্যাকে গিয়েছিলেন, একেবারে আগের গল্পগুলো বললেন। এখন আপনি আমাকে বলেন যে এই গল্পটার সাথে বা আগের যে গল্পগুলো বলেন এই জায়গাটা থেকে আপনি কেন পেছনে ফিরে গেলেন, রিলেশনটা আসলে কোথায়? ওই যে শাহিন, শাহিনকে নিয়ে উদ্দেশ্যটা আর কি। আচ্ছা ঠিক আছে, তো শাহিন, এখন শাহিনকে আপনি এতক্ষণ ধরে পরিচয় করালেন, হুইজ শাহিন, এবার বলুন। তারপর যেটা হয়, ওই যে আমি তো প্রোগ্রামে আসছি, বন্ধ হয়ে গেছে প্রোগ্রামটা, এখন তো সবাই যার যার মতো পলায় চলে যেতেছে, ঢাকা এসে পড়তেছে। তো আমি পলায় আসবো কিভাবে, আমার কাছে টাকা নেই, কিভাবে আসবো, আমাকে টাকা দেয়ও নেই এর ভিতরে। তো একদিন কি করলাম, ওই যে শাহিন, ওর নাম্বারটা তো আমার মুখস্থ, ওর নাম্বারে আমি ফোন করলাম। তো ভাইয়া আমি এমন আমি তো একটা প্রোগ্রামে এসে এরকম এরকম আটকে গেছি, তো আমাকে কিছু হেল্প করবেন। তো আমার এই কথা শুনে ও আমাকে বললো দেখো কোথাও ফোনে টাকা নেয় কিনা। তারপর যেটা হয়, তো আমাকে 500 টাকা পাঠায়। তারপর ওইখান থেকে আমি কি করি, পলায় আসার জন্য রেডি হই। তারপর যেটা হয়, ওই যে আমি যে বস্তিতে থাকতাম ওই বস্তিতে আইসা পড়ি। তারপর আইসা দেখি আমার আম্মু নাই, আমি যাওয়ার পর দিনকে আম্মু চলে গেছে। তো এতদিনে তো ভাড়া জমে গেছে, প্রেশার দিতেছে যে ভাড়া দিতে হবে এন তেন। তো আমি বলছি আমাকে থাকতে দেন, কিছুদিন সময় দেন, আমি ভাড়া দেবো। তারপর ওই যে শাহিন, ও আমার জীবনের সবচেয়ে বলতে পারেন একটা শুভাকাঙ্ক্ষিকা, যে ও আমাকে অনেক হেল্প করছে। বাট এতটাই হেল্প করছে যে আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন, আমার ফ্যামিলি কেউ আমাকে এতটাই হেল্প করে। নিজের ভাই তো অবশ্যই না, নিজের ভাই দূরের কথা, কেউ এরকম করেই নেই। তারপর যেটা হলো, কিছুদিন ও আমাকে হেল্প করলো, আমাকে কিছু টাকা পয়সা দিল। হেল্পের বিনিময়ে তো আপনার সাথে শারীরিক সম্পর্ক, রাইট? শারীরিক, হ্যাঁ। ওকে, আমি ঠিক জানি না এটাকে হেল্প বলে কিনা। ওকে, তারপর আমার কাছে বাট হেল্প, আমি ওরকম করছি, বাট ওর হয়তো উপকার হয়েছে, কিন্তু আমারও এখান থেকে উপকার হয়েছে, যেটা আমি এত বিপদের সময় কি বা আমার কাছে ইউজ করতো বা কি আমাকে টাকাটা দিত। তারপর যেটা হয়, ও আমাকে কিছুটা হেল্প করে, আমার সব প্রবলেম সলভ করে। তারপর এর ভিতরে আমার একটা খালাতো বোন জর্ডান থাকে, উনি ওইখান থেকে বিয়ে করছে, ওইখান থেকেই ছেলে মেয়ে হয়েছে। ও বাংলাদেশে আসছে, বাংলাদেশে আপনার শ্রীপুর, ওইখানে ও বাড়ি করছে। উনি আবার সুইটারের কাজ জানে, তো আমাকে বললো এইভাবে কতদিন ঘুরবা, তুমি আমার কাছে আইসা পড়ো, তুমি সুইটারের কাজ শিখবা। তো ওর কাছে না যাই, এর ভিতরে আমি আমার মামার কাছে গেলাম। আমার মামা বললো তুমি চাকরি করবা, তুমি থাকবা খাইবা। মামার কাছে যাওয়ার পর মামা আমাকে নিয়ে গেল। আমি আবার ভাইয়া শুটকি ভর্তাটা খুব পছন্দ করি। তো মামি প্রতিদিন আমাকে বলে তুমি কি পছন্দ করো সবচেয়ে, শুটকি ভর্তা। তো যাক, শুটকি ভর্তা একদিন দুই দিন, একটা জিনিস যতই পছন্দ হোক না কেন, বাট 2-3 দিনের ভিতরে কিন্তু একটা জিনিস খাওয়া যায় না। তো আমাকে চাকরি নিতে স্প্রিং মিল, যেখানে সুতা তৈরি হয়, ওইখানে চাকরি নিলাম। প্রচুর গরম, এই গরমের ভিতরে চাকরি করি। আমাকে মরিচ ভর্তা করে দেয়। 2টা ছেলে, একটা মেয়ে, ছেলেটা ছোট, একটা বড় আমার সমবয়সী। ওরে মাছ দেয়, আর আমাকে একটা ছোট টুকরা দিলে দেয়, না দিলে নাই। আর কি অবহেলা করে, দুধ দেয়, ওদের ভাত দেয়, আমাকে দেয় না। আমার জন্য ছোট টুকরা রাখে, আমিও জিতে খাই না। যে ওদের বড়টা দিয়ে আমাকে দেয় না কেন, আমি আমার মার মতো একটু জিতি, যে আমাকে কেউ কষ্ট দিলে আমি সহ্য করতে পারি না। তারপর যেটা হয়, আমি ওইখানে চাকরি করি, ওইখানে বেতন পাই। আমার বেতনের টাকা দিয়ে ওনাদের সব প্রবলেম সলভ করবে, কিন্তু আমার যে একটা ড্রেস আপ নাই, আমাকে একটা ড্রেস দিবে ওটা বলে না। ওনার মেয়েকে একটা ড্রেস কিনে দিবে, ওনার মেয়ের স্কুলের ফিস দিবে, ওনার ছেলের প্রাইভেট খরচ দিবে। মাকে আপনি খুঁজে পেলেন? এখনো খুঁজে পাননি? মানে এর ভিতর তো মা খুঁজে পাই না, মা চায় চয় খায় এখানে ওখানে জায়গা, কিন্তু মার সাথে আপনি দেখাও করেন না? দেখা করিনি। মাকে দেখতে ইচ্ছে করলো না? করছে, কিন্তু পাই নেই, খুঁজেই পাননি? খুঁজে পাই। এটা টেনশন হচ্ছে না? টেনশন হচ্ছে, বাট আমার মা খুব ট্যালেন্ট একটা মেয়ে, যেটা ওনার আপনি একটা আছে না যে গায়ে টাচ করবে। আমরা রাস্তা ঘুমাইছি বলে যে আমরা এতটা না। আমার আম্মুর দেখা গেছে একটা দোকান, আপনি আমার আম্মু চা খাইতে গেছে, আমার আম্মুর সাইড দিয়ে একজনে বললো যে খালাম আমার কিছু দেন তো, মানে দোকানদারকে বললো, আম্মু ওর মাইরা একটা পিঠা শেষ করে ফেলবো। আমার উপর দিয়ে আসতো কেন দুনিয়া জায়গা নাই, আরো জায়গা আছে, ওইখান দিয়ে চলে যাও, আমার উপরে দিয়ে আসতো কেন? মেয়ে দেখলে কি মাথা নষ্ট হয়ে যায়? একটা ডাইরেক্ট আমার বলে পরে বকাঝকা করে। তারপর যেটা হয়, এই জন্য আমি টেনশন করি না, কারণ আমার আম্মু নিজে ঢাকা শহরে এমন কোন রাস্তা নেই যে আমার আম্মু না চিনে না, সুতরাং যে কোনো ভাবে ম্যানেজ করে ভালো আছে। তো অনেক ভালো, কারণ এক সময় যেহেতু ঢাকায় কাজ করছে, উনি সবই চিনে, ঢাকায় বড়, ঢাকায় বাসায় কথাও বলে। তারপর যেটা হয়,
মানে আমাকে শুটকি ভর্তাতে ভাত দেয়, সবার সামনে খাইতে গেলে আমার খুব শরম করে। সবাই আমার কথা কি প্রতিদিন শুটকি ভর্তাই দেয় ভাত দেয়, এমনি ভাত দিতে পারে না ভালো কিছু দেয়া। তো আমার শরম পাই দেখে পর একটা মেয়ে আমাকে বুদ্ধি দিল, কয় তুই কোয়ার্টার আইসা পর, তো নিজে কামাই কর, নিজে থাকবি খাবি। মানে আপনার কর্মস্থলের যে কোনো একজন মেয়ে? হ্যাঁ, একটা কোয়ার্টার, ওখানে আবার কোয়ার্টারের সুযোগ আছে। তো আমি কি করলাম, সিদ্ধান্ত নিলাম কোয়ার্টারে থাকবো। তখন আমি কি করি, বেতন পাইয়া আমার মামা মামিকে না বললে আমি কোয়ার্টারে এসে পড়ি। আচ্ছা। পরে এখানে আবার আমার মা আসে, আইসা আমার খালা যেটা মিজু খালা টুঙ্গিতে থাকে ওর কাছে খবর নেয় যে আমি আমার মামার কাছে আইসা পড়ছি। মায়ের খবর টবর নিয়ে আমার মা ওইখানে আইসা পড়ে। আসার পর আমি তো চাকরি বাকরি করি, ঘরে জিনিসপত্র করছি, 2700 টাকা বেতন পাইছি। আমার টাকা দেখে কেন, আমার একটা মানে ওইটা অন্যরকম, আমি চাকরি করি আর কিছু না, একটা আর তখন আমার মামা তো ফ্যাক্টরিতে আইসা বলতেছে তোমার আম্মু আসছে, আমি বিশ্বাস করি না। মনে করছি আমি তো যদি বেতন নিয়ে আইসা পড়ছি, যদি আমার বাসায় গিয়ে কিছু বলে মারধর করে, আমি বলছি আমার আম্মা আসলে আমার আম্মা নিয়ে আসতে কয়, আমি বিশ্বাস করি না আমারে। তারপর কি হলো, আম্মা আসলো গেটে, আম্মুরে দেখা তো আমার খুশি দেয় কেন, আম্মুরে জয় দেখছে মা তোমার আর ভিক্ষা করতে হতো না, তুমি এখন থাকবা, তুমি এখন খাবা, আর কোনো কষ্ট না, মনে কর তোমার মেয়ে বড় হয়ে গেছে। এই কতদিন পরে দেখা? 2 মাস? প্রায় 3 মাস। 3 মাস, ওকে। আম্মু তো আমার জড়াই দেয় কান্নাকাটি, তুই কেন আমার থেকে গেছিস, তুই কি বড় হয়ে গেছে, হাত পা খোঁজা হয়ে গেছে। তো আম্মুরে নিয়ে রাখলাম। তখন আম্মুর এক চান্স আমি কাপড় কিনে দিলাম, আম্মুর যত কিছু লাগে সবকিছু কিনে দিলাম। আম্মুরে বললাম তুমি লাঠি ভোট দিবা না, কারণ শরম লাগে লাঠি ভোট দিলে। তারপর আম্মু লাঠি ভোট দেয়, আমাকে ধরে আটতো, তারপর মা আম্মু লাঠি ভোট দেয়। তারপর এমনি কি হলো, আম্মু ওনার ছেলেটারে খুব ভালোবাসে, ছেলেকে না দেখলে পাগল হয়ে যায়। তারপর কইতেছে আয় তোর ভাইয়ের কাছে যাই আমরা, কিন্তু আম্মুর কাছে আমি বলি নাই যে আম্মু আমার কাছে এইগুলো ঘটছে। তারপর আম্মু বলে যে চল আমি যাই, এখান থেকে আমরা চলে আসি। আসার পর আমি আর ওই জবটা করি না, আসার পরে টঙ্গিতে আসার পর এখানে আবার একটা রুম নেই, পরে এখানে থাকি। তারপর আম্মুর সাথে আমার ঝগড়ায় যে কোনো একটা বিষয় নেই, এমনিতে যখন আম্মু চলে যায় আবার আমি আবার একা একা থাকি, আবার ওই ফ্রেন্ডদের সাথে আড্ডা মারি, ওরাও এরকম খারাপ কাজ করি। হ্যাঁ, এর ভিতরে আবার ওই যে আমার আপুর কথা বলছি, ওই আপুর বাসায় আবার যাই রোজার ঈদ আসা পরে প্রায় কাছাকাছি। কোন আপু এটা? জুই না, ওই যে আমার একটা ফাতেমা আপু, যেটা উনি জর্ডান থেকে আসতে, ওকে। উনি আমাকে নিয়ে যায় ওনার বাসায়, নিজের বাড়ি করছে। বর্তমানে আমার আম্মু ওইখানে আছে। তো দাঁড়ান বুঝিনি, আপনার তো জর্ডান থেকে মামা মামি আসলো? না, আমার একটা খালতো বোন আসছে আর কি, ওকে। ওখানে বিয়ে করে আসছে, ওখানে একটা মেয়ে হয়েছে, আসার পর বাংলাদেশে চলে আসছে, মেয়েকে রাখার মানুষ পায় না, এর জন্য। তাহলে আপনি কোথায় থেকে অফিস করছিলেন? মামা মামির কাছ থেকে? হ্যাঁ, শ্রীপুর থেকে অফিস করছিলাম। আর এই জর্ডানের বোনের সাথে কি সম্পর্ক, খালাতো বোনের সাথে? এই টঙ্গিতে আইসা উনিও আসতে দেখতে আসছি ওনাকে, দেখার পর হ্যাঁ, ওকে। তারপর উনি আমাকে বললো এইভাবে আর কতদিন, তুমি আসো আমার সাথে। এক ধরনের বোহেমিয়ান লাইফ আমরা যেটাকে বলতে পারি, যাযাবর জীবন। কোথাও এখানে, কোথাও বস্তিতে, কোথাও মামা মামির কাছে, কোথাও সার্কাস লাইফ। মানে লাইক আপনি একটা ফুটবলকে তুলনা করতে পারেন ওর লাইফের সাথে, যে ফুটবল মারছে, যেখানে যে ফুটবল থামবে তো থামবে, কোনো ঠিক ঠিকানা নেই। দুমুঠো ভাত কিংবা একটু রাত্রেবেলা মাথা গোজার ঠাই, এটার জন্য কখনো শরীর দিয়ে দিচ্ছে, কখনো কারোর সাথে রাগারাগি করতে হচ্ছে, কখনো কারোর কাছ থেকে চুরি করতে হচ্ছে। দিস ইজ কল লাইফ। এবং এই জীবন কতটা নির্মম এবং নৃশংস হতে পারে সবকিছু মিলিয়ে, সেটা আজকে মনিকে দেখলেই বুঝতে পারবেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো 17 বছরের মেয়েও, এবং ওর যে বলার স্টাইল, তার মধ্যে এক ফোঁটা ছিটে ফোঁটা, আমি বেশ দু একবার দেখেছি চোখের জলে ভিজে উঠছে, কিন্তু এক্সপ্রেশনে সেটা নেই, একেবারে হাসি মুখ করে আরামসে বলে যাচ্ছে। ও এটা কি ওর জীবন মনে করে নিয়েছে, অদ্ভুত। এবং এই জিনিসটাকে আমার খুব বেশি পরিমাণে আমি মার্ক করছি, যে ওর ফিলিংসটা আসলে কি। ওর ফিলিংসটা কোনো না কোনো ভাবে ধরতে পারছি না, যে ও যে কষ্টে আছে, ওর যে খারাপ লাগছে, আমি ঠিক জানি না। আমি শেষের জায়গাগুলোতে আসতে চাই। ওকে, হ্যাঁ, তারপর যেটা হয়, আমার খালুর কাছে যাই, আমার খালা থাকে, মেহমান আসে, 3টা রুম থাকে ওদের, একটা হাজবেন্ড ওয়াইফ থাকে, আর একটা এর ভিতরে বলি না আমার ছোট খালা, ওরাদের একটা বড় সমস্যা হয়ে যায়, ওরাদের রুম আটকায় যায়, রুম ভাড়া দিতে পারে না, দেখে বের করে দেয়, ওই মিজু খালার কাছে চলে যায়, মিজু খালার বাড়ি করে, ওরা এক রুমে থাকে, খালা এক রুমে থাকে। আমার খালা আবার হুজুর নিয়ে একটা তালিম পড়ায়। আমার ফ্যামিলিটা সবাই হুজুর, খালি ডান্সার দিতে আমি একাই বলতে পারেন। আপনার ফ্যামিলির সবাই হুজুরনি মানে হচ্ছে তো নামাজ পড়ে, সবকিছুতে আল্লাহর ভক্ত, ওরা আল্লাহর ভক্ত, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইসলামের সবকিছু মেনে চলছে। আর সেই বাড়ির একটা মেয়ে এরকম পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, প্রস্টিটিউশনে যাচ্ছে, কোনো কিছু না। তারপর যেটা হয় ভাইয়া, একদিনকে আমাকে খালার সাথে শুইতে দেয়, আমি খালার সাথে শুই কিনারে, রাত্রে টিভি দেখতে দেখতে প্রায় ঘুমাই যাই, খালু নিচে ঘুমায়। তো রাত্রেবেলা আমার একটা কি, যে কেউ যে আমাকে টাচ করে, আমি গায়ে হাউস পরে পাই যে আমাকে টাচ করতেছে। হঠাৎ করে দেখি যে আমার টাচ করতেছে আমার খালু, দৌড়তেছে, যেমন মানে নিচে শুইছে, হাত বাড়ে আমাকে টাচ করতেছে। তখন চিন্তা করতেছে এই জায়গাও থাকবো না, চলে যাবো। রাত্রি ডিউটি শুনিয়ে নিচ্ছে, পরের দিন সকালে চলে আসি ওইখান থেকে। চলে আসার পরে আর কারো বাসায় যাবো না, একটা মনে সাহস হলো, কারো বাসায় যাবো না, একা একা রুম নিবো, একা একা থাকবো, একটা নিজে একটা ডিসিশন নিলাম, কারো বাসায় যাবো না। প্রিয় শ্রোতা, একটা মেয়ের পিতৃ পরিচয় না থাকলে
একটা মেয়ের যদি কোনো ব্যাকআপ না থাকে, এমনিতেই আমরা শুনি যে এই ধরনের ফ্যামিলি ট্যাবু যেটার পার্সেন্টেজ এত ভয়াবহ আপনি চিন্তাও করতে পারবেন না। এগুলো নিয়ে যারা কাজ করে বিভিন্ন এনজিও, সেই পরিসংখ্যানগুলো আমরা দেখেছি যে একটা মেয়ে পারিবারিকভাবে ছোট থেকে বড় হতে গিয়ে এ ধরনের কত রকমের টর্চারের, মানসিক টর্চারের শিকার হন, বিশেষ করে ফিজিক্যালি। সে বয়স্ক হোক কিংবা অপ্রাপ্ত বয়স্ক হোক, একেবারে নিজের ব্লাড রিলেশন থেকে শুরু করে কেউই সেখানে বাদ নেই এই তালিকায়। কিন্তু যখন দেখি যে পিতৃ পরিচয় নেই এবং এই মেয়েটাকে খুব সহজেই পাওয়া যায়, এই মেয়েটা কখনো সোচ্চার ভয়েস তার মুখ থেকে বের হবে না, খুব সুউচ্চ কণ্ঠে সে প্রতিবাদ করতে পারবে না, তখন কিসের খালু, কিসের আপন ভাই, কিসের বন্ধু, যে যেভাবে পারছে সেভাবে। ওকে, তারপর আমি ওখান থেকে আসার পর ওই যে শাহিন, ওকে আমি বলি যে আমি একটা রুম নিব, আমাকে একটু হেল্প করবেন। কি হেল্প? আমার তো 1 মাস চলা লাগবো, আমার তো ওই টাকাটা নাই, আমি কি করব? আপনি আমার 1 মাস জাস্ট হেল্প করবেন, আমি চাকরি নিব, তারপর আমি আপনার টাকা দিয়ে দেবো। তো ও আমাকে বলে, তো ভাই আমি যেটা ভুল করছি, আমি জানতাম না ও কিন্তু হিন্দু। তখন ও আমাকে বলে যে আমি তো হিন্দু, তুমি আমার সাথে কি করবো? আমি একটা অফার করি যে হাজবেন্ড পরিচয় আমি আপনাকে রাখবো, আমার কিছু মাস থাকবেন, তারপর যদি কোনো সমস্যা হয় আপনি চলে যাবেন, আমি থাকতে কোনো সমস্যা করবো না আপনার, আমার জীবন যাক, কিন্তু আপনার কোনো সমস্যা হইতে দিব না আমি এভাবে বলছি। তারপর উনি আমাকে খুব বিশ্বাস করছে। তো উনি আমাকে একটা রুম নিয়ে দেয়, রুমের 1 মাস আমাকে চালায়, টাকা পয়সা যা যা বলে সব দিয়ে আমাকে হেল্প করে। আমি মাঝে মধ্যে অসুস্থ হয়ে গেলে, আমার তো আল্লাহ ছাড়া কেউ নাই ভাইয়া, একমাত্র বলতে পারেন উনি আমাকে হেল্প করে, টাকা পয়সা দেয়। তো আমি আবার কি করতাম, যে চাকরি নিয়ে ফেলছি গার্মেন্টস, তখন আমি হেল্পারই করি। মানে ভাইয়া এইসব কাজে কখন যায়? গার্মেন্টস একদিন অ্যাবসেন্ট করলে দুনিয়া গালাগালি করে, এসব কাজে যাইতে পারি না। আমি আবার অন্যটার আশায় থাকি না। আমি কি করতাম ভাইয়া, এই কথাগুলো আমি আজকে বলতেছি, যেটা ও জানে না এখনো। ও আমাকে টাকা দিত প্রতি সপ্তাহে, না 15 দিন পর পর, সপ্তাহখানিক পর পর। যখন না দিত তখন আমার না খেয়ে থাকতে হইতো। তখন আমি ওই সময়টায়, জানি না ও শুনলে আমাকে খারাপ মনে করবে, ভুল হলে আপনি আমার মাফ করে দিয়েন, ও আমাকে টাকা দেওয়া সত্ত্বেও আমি বাইরে যেতাম একমাত্র ভালো কিছু খাওয়ার লেগা, রান্না করার লেগা, কারণ ওর থেকে আমি চাইতাম, আমার খুব শরম লাগতো। আজ পর্যন্ত আমি ওর কাছে কোনো টাকা চাইনি, একমাত্র বেশি একটা সমস্যা ছাড়া। ও আমাকে হাজার টাকা দিত, কিন্তু টাকা দিত তো ওই বিনিময়ে, বাট আসতো, আয়সা রাত্রে থাকতো, সকালেও চলে যেত, আমি সকালে অফিসে যাইতাম গোসল টোসল করে আর কি। তারপরে এই যে যেটা আমার বাসা পরিচিত ছিল, ওদের কাছে যাইতাম, যাই আমি কিছু টাকা 400-500 টাকা আনতাম, আইনা এগুলা দিয়ে আবার আমি চাল টাল কিনা ফেলতাম। ওর আশায় থাকতে হতো না, দিলে ওই টাকাটা আমার স্ট্রং থাকতো, আবার যখন ফুরা যেত আবার কিনা ফেলতাম, এরকম করতাম। মানে এই পেটের ভাতের জন্য, বাসাটা ভাড়া দেওয়ার জন্য আপনি মানে আমি টেনশন করতাম, যেটা ভাইয়া আমি একবেলা না খেয়ে থাকি কেউ দেখবো না, কিন্তু একটা বাসা ভাড়া না পেলে যদি আমার বের করে দেয়, তখন আমি কোথায় থাকবো? এই জন্য আপনি প্রস্টিটিউশনে জড়ালেন। গার্মেন্টসও করতাম, এসব কাজও করতাম, ওর সাথেও করতাম। জি, গার্মেন্টসের কাজ করে আমি একসময় অপারেটর হয়ে যাই, তখন আমার বেতন হয়ে যায় 3500 টাকা। তখন আমি সব মিলে 4 থেকে 5,000 টাকা পাই। তখন কিন্তু ওর টাকা আমার প্রয়োজন পড়ে না, তারপরও পরে, যেটা মাঝে মধ্যে ক্ষেত্রে লাগে। আপনি কি এই যে কাজগুলো করতেন, এগুলো করার জন্য কি আপনার একেবারে নির্দিষ্ট কিছু ক্লায়েন্ট ছিল, নাকি আপনি রাস্তায় দাঁড়াতেন? বা না না ভাইয়া, কখনোই না। তাহলে আমার কিছু বাসা ছিল, বাসা থেকে আমাকে ফোন করতো যে অমুক সময় তুমি আসবা, অমুকটা কয়টা কাজ করো, তুমি চলে। এগুলো কি ম্যারিড পার্সন নাকি ব্যাচেলর নাকি মেসে ভাড়া থাকে? কে এই যাদের সাথে এগুলো করতেন? মানে মেয়েরা না, বেসিক্যালি আপনি তো যে প্রস্টিটিউশনের কথা বলছেন, আপনার শারীরিক যে ব্যাপারগুলো জড়িত, আপনি বিভিন্ন ক্লায়েন্টের কাছে গিয়ে আপনি এগুলো করতেন, ওদের পরিচয় জানতে চাচ্ছি। ওরা কি? ওরা এক সময় কি দেখতাম যে হাজবেন্ড জানে, হাজবেন্ডের সামনে করাইতেছে এসব। আমি ঠিক বুঝতে পারছি না, মানে হাজবেন্ড ওয়াইফ দুজনেই জানে ব্যাপারগুলো? হ্যাঁ, এগুলা দুজনে শেয়ার করে। হাজবেন্ড লোক নিয়ে আসতেছে, ওয়াইফ রিসিভ করতেছে, রিসিভ করে দেখা গেছে যে মেয়েকে ভিতরে দিতেছে, হাজবেন্ড গেটটা লাগাই দিতেছে, আর হাজবেন্ড ওয়াইফ দুজনে ঘরে বসে আছে। তারপর শেষ হওয়ার পরে দেখা গেছে লোকটা আসলো, হাজবেন্ডের কাছে টাকা দিল বা ওয়াইফের কাছে টাকা দিল, হাজবেন্ড নিচে নামাই দিয়ে আসলো। মানে কোন একটা বাসায় গিয়ে আপনাদের এই জিনিসটা করতে হতো, এবং এগুলো সবকিছু প্রিসেট করা, সাজানো থাকতো। হ্যাঁ, দেখা গেছে একটা হাজবেন্ড ওয়াইফ আর একটা বাচ্চা, তো এক বাসায় ফ্ল্যাট নিয়ে রুম ভাড়া নিল। তো ওইখানে তো সন্দেহ করার মতো কিছুই নেই, যেহেতু হাজবেন্ড ওয়াইফ বাচ্চাও আছে সাথে। তো ওয়াইফে বললো যে আমার হাজবেন্ড এমন একটা জব করে, মানুষ আসবে, আমি বা খাওয়াবো লোকজন। বা দেখা গেছে রুমটা নিল নিচতলায়, যাতে লোকজন আসতে সুবিধা হয়, গেটটা খুলে রাখলো, লোকজন ফট করে ঢুকে গেল, আবার বের হয়ে গেল। তো ওরকম ভাবে আর কি হইতো। ওইটা না, সেটা তো হতোই, কিন্তু কথা হচ্ছে যে আপনি কিভাবে বুঝতেন যে উনি আপনার ক্লায়েন্ট, বা আপনি ওই বাসাটাতে যাবেন? আপনাকে এগুলো কে বলে দিত? দেখা গেছে মেয়েদের দ্বারা পরিচিত হতাম। একটা মেয়ে আছে, যেমন ওকে আমাকে বললো যে আমাকে কাজ করাতে হতো। একটা মেয়ে তো এক জায়গায় কাজ করে না, অনেক বাসায় কাজ করে,
ওর তো এক জায়গায় কাজ করলে হয় না, যে জায়গায় লোক বেশি আসে ওই জায়গায় কাজ করে। তো বাট আমি ওইগুলো করতাম না, আমার পার্ট টাইম 500 টাকা হইলে আমার যথেষ্ট। আমি ওদিকে যেতাম, আমার শরীরের দিকটাও দেখতাম, এমনকি আমার রোজগারের দিকটাও দেখতাম। আমি অতিরিক্ত বেশি করতাম না, যেটা একটা আছে না মানুষের এইস রোগ, এই দিক দিয়ে আমি একটু সতর্ক থাকতাম। এইডস এর ব্যাপারে আপনি সচেতন থাকতেন? দেখা গেছে যদি এইস হয়ে যায় তখন আমি কি করব, বাট একটা প্রেগনেন্ট হয়ে গেলাম আমি, সাপোজ ওই দিক দিয়ে সতর্ক থাকতাম যে আমিও তো কখনো সংসার করতে পারি, তখন আমি মানে আমার হাজবেন্ডের কাছে কি পরিচয় দেবো বা কি বলবো। এগুলো তো আপনাকে কেউ কখনো বুঝিয়েও দেয়নি, আপনি নিজে নিজে আমি নিজে থেকেই করতাম, কারণ আমার সংসার হতেই পারে স্বাভাবিক। প্রিয় শ্রোতা, দেখুন, একটা মেয়ে যার কোনো সংসার নেই, কেউ নেই, মা এক ধরনের মানসিক প্রতিবন্ধী, সে ভিক্ষা করে বেড়াচ্ছে, এই মেয়ে প্রত্যেকটা ঘাটের পানি খেয়ে 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 এই জায়গাটায় আজকে এসছে, এবং ওর ভিতরে এই জিনিসটা কাজ করছে যে আমি যে কাজটা করছি আমার পেটের জন্য দরকার, এবং এটা করতে গিয়ে যেন আমার এইডস না হয়ে যায়, এটা করতে গিয়ে যেন আমার সংসার যদি কোনোদিন হয় তার কাছে যেন আমি জবাবদিহি করতে না হয়। অনেক কিছুই শিখছি, আমি প্রতিনিয়তই শিখছি হ্যালো 8920 থেকে। আজকে এই 17 বছরের মেয়েটার কাছ থেকে অনেক কিছু আমি শিখবো এবং শিখছিও। চলে যাচ্ছি মনির কাছে। মনি, পুরো ব্যাপারটা আমি জানতে চাই না। আমি জানি যে এই যে প্রস্টিটিউশন, এটা একটা বিশাল একটা সিন্ডিকেট। আপনি তো ঢাকা শহরেও আসতেন, রাইট? অবশ্যই, আমি বলতে পারি না আমি ঢাকা শহরের মেয়ে। ঢাকা শহরেই আপনি বেশিরভাগ সময় কাটাতেন বা বিভিন্নভাবে এটাতে ইনভলভ ছিলেন। যারা আপনার সাথে মিশতো, মানে যারা আপনার সাথে এই কাজগুলো করতো, তারা কি ধরনের, আমি এটা জানতে চাচ্ছি। আমি একজনের নাম বলবো না, একটা নাম নেই দামি লোকই। তো ওনার সাথে আমার ভালো একটা রিলেশন ছিল, উনি আমাকে ক্লাবে নিয়ে যায়। একদিন ওইগুলো করতে গিয়ে ওনাকে আমাকে জিজ্ঞেস করে তুমি দেখতে তো খুব সুন্দর। আসলে ভাই আমি দেখতে অতটা সুন্দর না, কালো, দেখতে খারাপ। তারপরও বলছে যে তুমি দেখতে তো খুব কিউট, তুমি এত অল্প বয়সে এগুলোতে আসতো কেন? তারপর আমি বললাম ভাইয়া পেটের দায়ে মানুষ অনেক কিছুই করে। তো আমার এইসব কথা শুনে না মানুষ আমার কাছে কাজ করতে চাইতো না, শুধু শুধু টাকা দিয়ে দিত। আমি এগুলো বেশি বলতাম, আমার কাছে পিছনের গল্পগুলো কারণ কেন বলতাম ভাই, আমার কষ্টটা কম হইতো, আমার টাকাটাও হইতো, আমি এই জন্য বেশি বলতাম। তারপর আমাকে বেশিরভাগ লোকে আমাকে বলতো তুমি কেন করো এগুলো, তোমার দেখতে তো খুব সুন্দর দেখা যায়। কেউ বলতো ওনার ওয়াইফের মতো দেখা যায়, কেউ বলতো কারো মেয়ের মতো দেখা যায়, কেউ বলতো কারো ফুবুর মতো দেখা যায়, অনেকে অনেক ধরনের কথা বলতো যে আমাকে নাকি ওরকম দেখা যায়। তারপর একদিনকে আমাকে একটা লোক বললো যে তোমার তো দেখতে খুব সুন্দর, তুমি এগুলো না করে একটা চাকরি বাকরিও তো করতে পারো। আমি বলি হ্যাঁ ভাই আমি চাকরি করি, বাট আমার তো কেউ নাই, আমার একটা মা অসুস্থ, ওনাকে আমার হেল্প করতে হয়, তো আমি চাকরি করলে আমার পোষায় না। আমি এইভাবে বলছি তাহলে এগুলো করো কেন, বড় ধরনের কোনো জব করো। কে দিবে আমাকে বড় ধরনের জব? তারপর উনি বললো আচ্ছা ঠিক আছে তুমি ভালো ডিটেলস কি করো। আমি বলছি আমি ডান্স পারি, ডান্সের ক্লাবে একবার করছিলাম, এরকম বলছি। ঠিক আছে তুমি বারে ডান্স করবা? আমি হ্যাঁ করবো। যেহেতু বললো আমাকে যাক ভাইয়া আপনি যদি ডান্সটা দেন আমি এই জগৎটা ছাইড়া দেবো। তারপর উনি বললো ঠিক আছে আমার দ্বারা যদি তোমার উপকার হয় তাহলে তো ভালোই। তো উনি আমাকে প্রথমে নিয়ে যায় কিছু মেয়ের সাথে পরিচয় করে দেয়, আমার মেকআপের যেটা যা লাগে তা করে দেয়। উনি আবার ওই যে ড্রিঙ্কস যারা দেয় না, লোকটা কি জানি আর কি, আমি সঠিক খেয়াল নেই। তো ওই লোকটা আর কি আমাকে পরে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর আমাকে ড্রেস আপ করতে বলে। এই ফার্স্ট আমার নাচা বাইরে। তারপর নাচলাম, তখন বলে ড্রেস আপ খুলতে, যেটাকে বলে নেকেট পোশাক। লোকরা এখানে বিয়ার খাচ্ছে, খাওয়া দাওয়া করতেছে। খুবই হাই সোসাইটির লোক, হ্যাঁ খুব হাই সোসাইটি। এখানে বলতে পারেন একবার কালো আমি, তারপর সবাই ফর্সা। আর আমাকে কি করছে জানি না, আমার মেকআপের পরে আমার ফেসটা অন্যরকম দেখা যায়, সবাই বলে নাকি আমি অনেক সুন্দর দেখতে। তারপর আমাকে কি করে, যেটা পুরো শরীরে মেকআপ করতে হয়, আমাকে পুরো শরীরে আউট ড্রেস আপ করতে হয়। সবাই আমাকে চয়েস করে, কোনো মেয়ে কাছে আসতে পারে না, আমাকে অনেকে কাছে নেয়। তো এখানে আমি এক চান্স আমি প্রথমেই বকশিস পাই আপনার 18,000 টাকা, এই প্রথম জীবনের প্রথম। কত সালে এটা? 18,000, এটা 2011 দিকে মনে হয়। প্রিয় শ্রোতা, 2011 ঘটনা। যে হোটেলটির নাম এখানে ব্যবহার করা হচ্ছে ঢাকা শহরের 5 স্টার হোটেল, এবং আমরা হোটেলের নামটি এখানে মিউট করে দিয়েছি আমাদের প্রয়োজনের স্বার্থে, আমাদের অনুষ্ঠানের স্বার্থে, এথিক্সের জায়গা থেকে যায় না। আপনারা নিশ্চয়ই জানেন যে কোন ধরনের হোটেলগুলোতে ধরনের ঘটনা ঘটতে পারে। মেগা 5 স্টার হোটেল আমরা বলতে পারি, আমরা হোটেলের নামটা এখানে মিউট করে দিচ্ছি। বাট এই 2011 সাল খুব বেশি দূরে না, এবং সেখানে এই মেয়েটি গিয়েছে কোন একটা ক্লায়েন্টের প্রেক্ষাপটে, সেখানে গিয়ে সে নেকেট ডান্স করছে, এবং নেকেট ডান্স করার পরে সে জীবনে প্রথম 18,000 টাকার মুখ দেখলো। যে মেয়েটি 500 টাকার জন্য নিজের শরীরটি বিকিয়ে দিতে বাধ্য হয়। তারপর তো লোকটা আমাকে 18,000 টাকা দেয়, লোকটা আমাকে খুব লাইক করে, দেখে আমাকে খুব খাবার দাবার দিতে, কোল্ড ড্রিঙ্কস এগুলো যেগুলো জীবনে খাইও নাই ওগুলা খাওয়াইছে প্রথম। ড্রিঙ্কস করি, যেটা সত্য কথা, আমি খাইতে চাই না, খাইতেই হবে, কারণ ডান্স করতে আসতো, কিসের জীবন কিসের কি। লোকটা ঢাকায় ভাষা কথা বলে, তুমি খাও, তুমি সমস্যা নেই, তোমার কিছু হবে না। তো আমি এতটাই খাই ফেলি, একবারে মাথা ঘুরাতে থাকে, ওইখানে ফিট হয়ে যায়। আমি আমাকে একটা রুমে নিয়ে যায়, রুমে নিয়ে আমাকে হুশ করানো হয়, সবাই বলে এগুলো খাইতে পারো না, খাও কেন?
আমি আমাকে জোর করছে, আমি খাইছি, জীবনে খাইছি। আমি আবার সবসময় সত্য কথা বলি, যাক ওই টাকাগুলো পাই আমার আর এইসবের দিকে মনেই নেই। আমার এখন ইচ্ছা আমি ডান্স করবো, টাকা কামাবো 2 হাতে। মানে এত টাকা যেহেতু পেয়েছি সুতরাং ডান্সই করবো। হ্যাঁ, আমি আর এইসবের দিকে যাবো না, শুধু কষ্ট করি, মানে মনটাই অন্যদিকে চলে গেছে। তারপর কি করলাম, এই 18,000 টাকা পেয়া প্রথম চান্সে আমি ঘরে খাট কিনলাম, কিছু করে জিনিসপত্র কিনলাম, আমার আম্মুকে নিয়ে আসলাম, আম্মুর ড্রেস আপ কিনলাম, আম্মুর গেট আপটা অন্যরকম করে দিলাম আমি। আম্মুর গেট আপ অন্যরকম করলেন মানে আম্মুর কি পরে থাকতো আর আপনি কি পড়ালেন? আমার আম্মু কিন্তু আবার একটা কথা বলা হয়নি, আমার আম্মু কিন্তু হাতে সেলাই সবকিছু, মানে আমার ছেলের কামিজ কিন্তু হাতে সেলাই দিত। আচ্ছা, দেখা গেছে ওই যে দর্জি দোকানে কাপড় ইয়ে করতেন আগে, কিন্তু আমরা যখন বিক্রি করে খাইতাম তখন কিন্তু আমার আম্মু দর্জি দোকানে আপনার কাপড় টুকরা কাপড় ফালাই দিত না, এগুলা দিয়ে আমার আম্মু সেলাই আমাকে জামা বানাই দিত, বড় বড় টুকরা কাপড় তো আপনার আম্মু এগুলোই পরে থাকতো? হ্যাঁ, এগুলাই পরে থাকতো। তারপর আমি আমার আম্মুর গেট আপটা অন্যরকম করে দিলাম, আমার আম্মুকে ড্রেস আপ সবকিছু প্রায় 10,000 টাকার ভিতরে সবকিছু ম্যানেজ করলাম। তারপর এখানে আরেকটা সমস্যা হয়ে গেছে, এখানে বাড়িওয়ালাকে বলছি আমার হাজবেন্ড আছে, আমার হাজবেন্ডেরও তো বলছি আমার আম্মু আছে, আর আম্মুরও তো বলে নাই যে আমার হাজবেন্ড আছে। তো এখন আমার সমস্যা, আম্মুরও তো নিয়ে আসছি, আমার হাজবেন্ড তো আসতে যাচ্ছে, কি করি? লোকটা আমাকে উপকার করছে, তো আমি তো আর ওনাকে ফেলে দিতে পারি না। তারপর আমি কি করলাম, এক সময় যেটা হলো, আম্মু আমার সাথে ঝগড়া করে চলে যায়। উনি কলপারে গেলে না, ভাইটা বাড়িতে, ভাই আপনি বলেন কি সহ্য করবে, ভাইটা বাড়িতে সবার জন্য সমান, উনি কলপারে গেলে 2 ঘন্টা 3 ঘন্টার ভিতরে নিচে আসে না। তখন আপনার আম্মা, হ্যাঁ, উনি আবার একটু বড় লোকের মতো নখ টোক পরিষ্কার করে, এখনো কিন্তু ব্রু ফ্লাগ করে, ভিক্ষে করছে তারপর কিন্তু ব্রু ফ্লাগ করছে। মাইন্ড করতে পারেন আপনি? আমি মাইন্ড করছি না, আমি আসলে ঘটনাটাকে অন্যভাবে দেখার চেষ্টা করছি। প্রত্যেকটা মানুষেরই তার ব্যক্তিগত পছন্দ আছে, একজন ভিক্ষুক কেন ব্রু ফ্লাগ করতে পারবেন না? তার যদি সামর্থ্য থাকে তিনি করুক, কোনো সমস্যা নেই। কিন্তু মানে আপনি যেভাবে বলছেন এই বলাটাকে আমার অদ্ভুত লাগছে, যে একজন ঔপন্যাসিকের জীবনের গল্পে যদি এরকম ভাবে তিনি লেখা শুরু করতেন, তিনি কাঁদানোর চেষ্টা করতেন মানুষকে কোনো কোনো জায়গাতে, কিন্তু যার জীবনে ঘটে সেই যে মনি কিভাবে বলছে দেখুন, হাসতে হাসতে। আমার এই জিনিসটাই হচ্ছে হ্যালো ইট 920 আজকে চরম অভিজ্ঞতা। আমি অনেক মানুষকে এখানে পেয়েছি অতিথি হিসেবে, প্রত্যেককে আমি একেবারে স্যালুট করে রেসপেক্ট করে বলছি। আপনারা যখন কষ্টের কথা বলেছেন আপনারা হাউমাউ করে গেছেন, আপনারা যখন আনন্দের কথা বলেছেন আপনারা স্মাইলি ছিলেন, কিন্তু এই একটা মানুষকে আমি পেলাম যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এগুলো আমার জীবনে ঘটেছে, এবং দিস ইজ মাই স্টোরি, স্মাইলি ফেসে। এবং যারা শুনছেন আমি জানি তাদের বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। ওকে, হ্যাঁ, তারপর কি হয়, উনি তো নখ টোক পরিষ্কার করতে থাকে, ওনার নখগুলো আবার অনেক সুন্দর, ভাইয়া যেটা বলে, উনি পার্সোনালি ভাবে পরিষ্কার, অনেক এমনি তো অনেক পরিষ্কার, আবার চুলগুলা দেখলেও বলবেন। আমার আম্মু বললে বলি না, তারপরও মানে খুব সোসাইটির লোকের মতনই চলে। তারপর যেটা হলো, আমি তুমি এতক্ষণ গেলে মানুষ দিয়ে যাবো না, তখন তো কি করলে না, আম্মু আমার মারতো। আমার আম্মু ছোট থেকে মানে আমার গলায় অনেক দাগ আছে, আমার আম্মু গলা টিপা ধরতো, আবার এমনকি হাতেও দাগ আছে একটা, আম্মু খুব দিছিল আর কি, যেটা বলে শয়তানি করে, এটা অনেক কাহিনীটা। তো রাগ করে চলে যায়, এর ভিতর আবার ওকে আমি আনি, আম্মু রাগ করে চলে গেছে। সবাই জানে তো আমার আম্মু পাগল টাইপের, তো এগুলো বলার পরে আর কিছু বলেন, তো ওই লোকটা তো আমার কাছে আসি, তো ও আমাকে আবার হেল্প করে অনেকটাই। তারপর আমি চিন্তা করি যে হিন্দু ছেলের সাথে আমি এতটা ইউজ করব, এমনি তো আমি মুসলমান। তারপর আমি চিন্তা করলাম যেতে এটা না করে একটা কাজ করতে পারি, যেটা যে আমার তো এখন একটা লাইন হয়ে গেছে, আম্মুর পিসটা ছাড়া দিলেই পারি। আম্মুর পিসটা ছেড়ে দিলে পারি না, শাইনের পিসটা? এই তো শাইনের পিসটা। তারপর চিন্তা করলেন যে শাইনের পিসটা আপনি ছেড়ে দেবেন। আমি তো এখন ওই জগতে ঢুকে গেছি। তো এইভাবে অনেকের সাথে পরিচয় হয়ে যায়, একটা যাত্রার লোকের সাথে পরিচয় হয়ে যায় ওইখানে আমাদের টঙ্গীতে। আচ্ছা, টঙ্গীতে যাত্রার কয়েকটা দল আছে, এখনো বাট করি। তো ওই যাত্রার দলের সাথে আমার ভালো একটা রিলেশন হয়ে যায়, তো ওইখানে আমাকে প্রোগ্রামে নিয়ে যায়, একটা প্রোগ্রাম করলে 1,000 টাকা পাই, দিন থাকলে 2,000 টাকা পাই, এরকম করতে করতে আমি খুব একটা রানিং অবস্থা, আমি খুব ভালো চলতেছি। ওই যে আমার ভাই একদিন এক জায়গায় সমস্যার পর আমার কাছে ফোন করে, তখন আমি অতি ফাস্ট ফোন চালাই, তো আমাকে ফোন করে বলতেছে, মনি আমি এমন একটা সমস্যায় পড়ছি, আমাকে কিছু টাকা হেল্প করবি? দেখতেছে যে আমি গেট আপে অন্যরকম হয়ে গেছি, আমি ভালো ড্রেস পরতেছি, ভালো খাইতেছি, ভালো চলতেছি, টঙ্গিতে যাইতেছি। এর ভিতরে অনেক কাহিনী ভাইয়া বলি নাই, যেটা সময়ের অভাবে বলতে পারি নাই। আমার মামাতো ভাই বিয়ে করে, তখন আমি খারাপ জগতে ছিলাম ভাইয়া, পিছিয়ে যাচ্ছে একটু। আমার মামাতো ভাই বিয়ে করার সময় ভাইয়া, বিয়ে বাড়ির একটা অনুষ্ঠান হয় না, তখন আমি সারাদিন না খাইছিলাম ভাইয়া। মামি আমাকে বলে যে কালকে তোর মামাতো ভাইয়ের বিয়ে, তুই যাইস। তো বিয়ে করে নিয়ে আসতে, তো তারপর ওই ইয়ে করবো ভাই, যদি বিশ্বাস করতেন খাবার রান্না করছে, আমি সবসময় হেল্প করছি। আমার কি করছে ভাইয়া, যেটা মানুষে খায় না, ওই জোড়াগুলো আমার দিছে খাওয়ার জন্য। আমি তারপর খুব কষ্ট পাইছি যে আমার নিজের লোক কেন আমার জোড়া ভাত গেলা দিল খাইতে। আমি কিন্তু কোনোদিন ভাইয়া বিয়ে বাড়ি মানুষের করা যে খাওয়া লোবে বিয়ে বাড়িতে গিয়া জোড়াগুলো, এগুলো কোনোদিনই না, আমি এগুলো কোনো সময় না, আমি না খাই থাকলে না খেয়ে থাকতাম, কিন্তু কোনো সময় মানুষের জিনিস আনতাম না, কোন সময় কারোর জিনিস দিক দিয়ে তাকাইতাম না, কারোর জিনিস খাইতাম না। তো যখন আবার জোড়া ভাত গুলা দিছে না, তখন খুব কষ্ট লাগছে, চোখের পানি ফালায় আর ওই ভাত খাইনি গা। তখন আমি চলে এসে পড়ছি
আইসা নদীর পার কাঁদছে অনেকক্ষণ, কান্নাকাটি করে শাক তুইলা আমার এক বান্ধবী আসে শাক সিদ্ধ করে হেসে। তারপর খুব কষ্ট হয়েছে আমার জীবনটা কিরকম যে কটা ভাতের জন্য মানুষের কাছে এত কষ্ট করতে হয়। আজকে ওরা আমার কাছে হেল্প নেয়, ওরা আজকে আমার কাছে টাকা পয়সা নেয়। আপনার ভাই ফোন দিল, হ্যাঁ তারপর? আর তারপর যেটা হয়, আমার ভাই ফোন করে আমার কাছে 3,000 টাকা লাগবে, আমাকে একটু হেল্প করবো, আমি খুব সমস্যা আছি, প্লিজ আমাকে হেল্প করো। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি আর না করিনি। আমার ভাই চাইছে যেহেতু আমার কাছে আছে টাকা, তারপর আমি দিয়ে দিচ্ছি 3,000 টাকা। এর ভিতরে আমার মামা মারা যায়। আমার মামা তো ভাই ছোট, সুমন নাম, ও এখন একটা উত্তরাতে জব করে। তো ও আমাকে দেখতে পারতো না, ওর ঘরে গেলে আগে কত খারাপ মেয়ে, তুই এখানে আসছিস কে, তোর জন্য কি আমার ভাবিরা খারাপ হইব নি, বের হয়ে যা। ও আমাকে তো এমন সময় যেতে লাথি দেওয়া করতে বের করে দিত, এমন সময় যেতে চুলের মুঠি দেওয়া করতে বের করে দিত। সবাই টিভি দেখতেছে, আমি টিভি দেখতেছি, আমার কিলিকা টিভি দেখতেছি, ও আসতো, মামি আমার বের করে দিত। মামির একটু পানি চেপা দিলে মামি দুপুরবেলা ভাত খেতে দিত আমাকে। উনি অসুস্থ ছিল তো, পানি চেপা দিলে কিছু ভাত খেতে দিত, আর পানি চেপা না দিলে ভাত দিত না। কইতো খাইতে হোস, এই জায়গায় খাইতে হোস, এমনি কইতো। ওই মামাতো ভাই টানা সময় পড়ে গেছে ওনাদের, কি বলবো। মামায় মারা যাওয়ার পর ওনাদের খাবার দাবার একটা অসুবিধা হয়ে যায়, ভাই একলা সংসার চালাতে পারে না, 6,000 টাকা রুম ভাড়া দেয় ওরা, চলে না, খাবার দাবার না। মামি কান্নাকাটি করে, মামি চা খাইতে পারে না ঠিক মতো। আমি যাইতাম প্রায়, মামায় মারা যাওয়ার পরে যাই। তখন আমি কি করলাম, ওনাদের হেল্প করি। যখন যাই 200 300, এখনো 500 600 700 1000, কালকেও দিয়ে আসছি টাকা। যখনই যায় ওনাদের চাইল না থাকলে আমি চাইল কিনা দিই। আমার মামা তো বাড়ি, ওই যেটা বিয়ে বাড়িতে আমার খাইতে দেয় নেই, ওর একটা বাচ্চা হয়েছে 3 বছর বয়স, ঠান্ডা, নিউমোনিয়ার কাছাকাছি গেছে, টাকা পয়সা নেই, কেমনি কি করবো। আমার কাছে ফোন করছে যে আমার বাচ্চাটা মরার অবস্থা, তুই কিছু হেল্প করবি। আমি শুই না তো, সাথে সাথে গেছি, ভর্তি করাইছে, আমার থেকে নিছে 3500 টাকা নিচ্ছে, আমি আরো এমনিতে 500 টাকা দিছি, মোট 4,000 টাকা দিছি। তারপরে আমি কাকে ছেলের সুস্থ করেন, পরে আমার টাকা দেওয়ার চিন্তা করেন, দিয়ে আমার সমস্যা নেই, আমি তো আসি, আর আমার বিপদ হলে তো আপনারা আসেনি। আপনি এভাবে নিচে এই টাকাগুলো রোজগার করছেন? আমার তো ঘর ভাড়া দিতাম। আম্মুরও তো এইভাবে রাখা যায় না, হেল্প করতেছে ওদের। ও দুলাভাইয়ের কথা আপনি বলি নাই, যেটা দুলাভাই ভাগ্নি, ওদের বাসায় রাত্রে থাকতাম। ও আমাকে বলছিল একদিন ছোট থাকতে 10টা টাকা দেবো, 2টা দিতে দিবি, একটা ডাইরেক্ট ভাই এইভাবে বলছে। আমি কতগুলো বলছি আপনার কাছে, আবার বিশ্বাস করে না, আমি নাকি খারাপ দেখে এগুলো বলি। কোন দুলাভাই এটা? ওই যে আমার ভাগ্নির কথা বললাম না, ভাইয়া টাকা দেয় ওদেরকে, ওর বাপ এরকম ভাবে বলছে আপনাকে 10টা টাকা দিব, 2টাই দিতে দিবি, এগুলো বলছে ভাইয়া। তারপর আরো বলছে অনেক কাহিনী, এগুলো ভাইয়া বলছে। তারপরে আমি এগুলো বলছি আপার কাছে, আপা কয় তুই খারাপ দেখে সবাই খারাপ চোখে দেখিস। তারপর আমি অতটা ইয়ে করি নেই। দুলাভাই উনিও আমার মার দূর করে বের করে দিত, এগুলো বলার পর তো উনি আমার দেখতে পারে না। আর আমার খালু যেটা বলছিলাম, ওনার বাসা তো ঢুকতেই দেয় না, দেখলে আমাকে জুতা লয় বাইরে দিব, এগুলো করে। তারপর আমার ভাগ্নি এসএসসি পরীক্ষা দিব, যেটা ওই যে আমার ভাইয়ের টাকা পয়সা দেয়, এসএসসি পরীক্ষা দেবো, পরীক্ষার ফিস দিতে পারতেছে না, 3,000 টাকা ফিস লাগবে। টাকা দিবে কারো কাছে যায় না, আমার কাছে আইসে, মনি আমার কিছু টাকা হেল্প করবা, পাইতেছি না, আমার মেয়েটা এসএসসি পরীক্ষা দিতে পারবো না, তুই যদি হেল্প করিস বোন অনেকটা উপকার হইবা। আমার মেয়েটা পারতো না, ও আমার গিয়ে কইতাছে আন্টি দেও না, তুমি চাও আমি সারা জীবন স্বপ্নটা আমার এমনি যাক। তখন চিন্তা করলাম আমি তো পড়তে পারিনি গা, আমার কারণে একটা মেয়ের পড়ালেখা সমস্যা হবে, আমি চাই না। তারপর আমি কি করলাম, ওই দিনকে আমার একটা প্রোগ্রামে যাওয়া দরকার ছিল, তারপরও যাই না ওইটাতে। তারপর মনে করেন যে নেকের ডান্স আমি ছাইড়েই দিছিলাম, প্রায় এমনি সামাজিক প্রোগ্রাম করতাম টাকার পয়সা হওয়ার পরে। তারপর নেকের ডান্স আমি গেছি ওই দিনকা, যার পরে 7,000 টাকা আয় না, ওকে দিছি প্রায় 4,000 টাকা। মানে নেকেড ডান্স আপনি ছেড়ে দিয়েছিলেন, কিন্তু এই পড়াশোনার টাকা দেবার জন্য আপনি নেকেড ডান্স করলেন। ওই হোটেলেই করলেন? 5 স্টার? এই হোটেল না, বাট অন্য জায়গায়, আচ্ছা অন্য জায়গায়, অন্য একটা হোটেলে আপনি করে আপনি ওর জন্য টাকা ম্যানেজ করলেন পড়াশোনার জন্য। হ্যাঁ, করার পর ও দেয়, দেওয়ার পর যাকে আমাকে ভালো ভালো পরীক্ষা দিস, বাজে ইয়ে করিস না, ভালোভাবে একটু সাজেশন দিছি যেটা আমি খারাপ, কেউ যেন খারাপ নয়। তারপরেও না, ছোট থাকতেই না ওদের সাথে আমাকে মিশতে দিত না আমার আপারা খালারা, মিশলে খারাপ হয়ে যাবে বলতো যে ও তো খারাপ, ওর সাথে মিশবি না, ও খারাপ হয়ে যাবে, তুইও খারাপ হয়ে যাবে, মিশতে দিত না। কিন্তু ভাইয়া দেখেন আল্লাহর কি নিয়তি, শেষ পর্যন্ত কিন্তু ওরাই আমার কাছে আসতে। তো যাই হোক, আমি অবহেলার চোখে দেখি নাই যে তোমরা আমাকে এত কিছু করছো, কিন্তু আমার কাছে আসলে আমি হেল্প করি, এখনো হেল্প করি ভাইয়া। কয়েকদিন আগে আমি একটা মোবাইল দিচ্ছি ওরে, ও কলেজে যায়, টঙ্গী কলেজে পড়ে, যাইতে তো অসুবিধা হয়, রাস্তাঘাটে কত সমস্যা হতে পারে, দুলাভাই একা কুলাইতে পারে না। তারপর আমি হেল্প করে ওদের সংসারও হেল্প করি। তারপর এখান থেকে ওই যে শাহিন, ওর সাথে রিলেশন হয়, এমনি ওর সাথে এখনো ভাইয়া রিলেশন, আমার সমস্যা ওর সমস্যা। আমি যে প্রোগ্রামে যাই রাত্রে 2টা 2:30 যাই, আমি একা একা বাসায় যেতে পারি না, ও আমাকে হেল্প করে নিয়ে আসে, বাসায় রিসিভ করে দেওয়া যায় অনেকটা। এখন আমি যেভাবে আসি ওর সাথে আসি, আর আমার মাকে রাখছি আমার খালাম্মার বাসায়। জানি না যে ওনারা রেডিও শুনে না, আমার মনে হয় না শুনে, বাট কি বলবো, আমার আম্মু যখন, এখন আমার আম্মু থাকে আপনার শ্রীপুর,
শ্রীপুর আপনার একটা বাসায় আমার খালার বাসায় প্রবলেম খালার করে বাসায়। না এখন? হ্যাঁ, আমি টাকা দিই তো। ও, এখন আর কোনো সমস্যা নেই? না, ওনার তো টাকার পাগল। আমার ফ্যামিলিরা কি ভাইয়া দুর্নাম করবো না? আমি আজকে 2000 টাকা দিই না, আমাকে মনে করেন মাথার উপরে নিয়ে নাচবো, এরকম ওরা। যেই আমার গেট আপটা অন্যরকম হয়ে গেছে না, যেই খালো আমাকে টাচ করছে, যেই খালো আমাকে জুতা দিয়ে পর্যন্ত বাইরে এসছে, ওই খালো আমার কাছে টাকা চাইছে। আর এবার রোজার ঈদে কি বলে জানেন? তোরা কি ফেতরা ফুতরা দিবি না আমাদের? এমনি বলে। আমি ছি, এভাবে বলেন কি? আপনি আমার কাছে টাকা চাইতে পারেন, কি এর ফেতরা কি? আপনি আমার খালু না? আমি আপনার মেয়ের সমান বয়সী, আপনি দেওয়ার আমার অধিকার আছে। দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার আপনি ভালো কবে রাখে। জানলেন যে যে ভদ্রলোকটাকে দেখলে আপনার মা চিল্লাচিল্লি করতো তিনি হ্যাঁ। আপনার বাবা? একদিনকে আমার আম্মু এক রাস্তার ভিতরে ওইখানকার একটা লোক আমার আম্মুর মারধর করে। তখন আমি একটু ভালো, এই যে কিছুদিনকে আগে কথা 2012 পরের দিক থেকে কথা, আমার আম্মুকে মারধর করে। মারধর বলতে কি আমার আম্মুকে লাঠি দিয়ে একটা বাড়ি মারে আমাদের এলাকায়। তো তখন আমি একটা অন্যরকম ভাবে চলতাম, কারোর ভয় পেতাম না। আমার কথা আমি বুক আগে কি করছি না করছি ওটা আলাদা সাবজেক্ট। ভিক্ষা করছি, এগুলো করছি, ছোট থাকতে করছি, এখন বড় হয়েছি, নিজের মতো নিজে চলি। তারপর আমার আম্মুকে একটা লোক গায়ে টাচ করছে, আমি গেছি, আমি আমার আম্মুর মার থেকে লোকটা এসে কি হয়েছে? আমি আপনার আমার আম্মা কি করছে? তোমার আম্মা এখানে দোকানে বসে রয়েছে, আমার মেয়ের মারছে দেখে আমি মারছি। আমি আপনার মেয়েকে কি করছে? পরে আমার আম্মু বলতেছে আমার লাঠিতে পাড়া দিছে, আমি বলছি দেখে মেয়েরা আমার জুতা দিয়ে বেরিয়ে দেবো, একটু একটা নাবালিকা বাচ্চা আমার বলে জুতা দিয়ে বেরিয়ে আমার আম্মু বলতেছে। পরে আমি কি করছি, আমি কই আপনি যে আমার আম্মুর গায়ে হাত তুলেন, যদি আমি আপনার গায়ে হাত তুলি আপনার মান সম্মানটা কোন জায়গায় চাইবো? লোকটাও একটু ভালো প্রভাবশালী। মানে তুমি আমার গায়ে হাত তুলবে মানে? আমি এখন আমি আপনার জুতা দিয়ে বেরোবো, আপনি কিছু করবেন? করেন আমার, আপনি আমার মায়ের গায়ে হাত তুলেন কে লেগা? পরে কইতাছে তোমার আম্মুর অন্যায় আসছিল। আমি আমার আম্মুর কি অন্যায় আসছিল? আপনার মেয়ে কি বলছে আগে সেটা বলেন। আপনার মেয়ের উচিত ছিল যে একটা বৃদ্ধ লোক জানে, এই এলাকা সবাই জানে যে আমার আম্মু পাগল, এই এলাকাটা আমগো এলাকা তো। তখন লোকটা বলে কি করবা তুমি, কি করবা? তোমার ইচ্ছা করলে এলাকা সারা করতে পারি। আমি করেন আপনি এলাকা সারা, আগের যুগ পান নেই। তারপর যখন এগুলো বলি তো বলার পর আমাকে বলে ঠিক আছে তাহলে তুমি কি করবা করে দেখাও। আমি কি কিছু ওখানকার আমাকে একজন কমিশনার ছিল, আমার আম্মুকে আমাকে গায়ে টাচ করবো, আমাকে বাড়ি জুতা নিয়ে বাড়ি দেবো। তখন আমার খুব জি দুইটা যায়, আমার জুতা দিয়ে বাড়ি লোকটা কত বড় সাহস। তারপর ওনাকে আমার আম্মুর কাছ থেকে ক্ষমা চাওয়া হয়, ক্ষমা চাওয়ার পরে মাপ চাই যাক ওইখানে গেছে। তারপর আমি আমার আম্মুকে বলি এখন আর তুমি জোয়ান না যে তোমার কথা মতো চলবো, এখন তুমি বুড়া হয়ে গেছো, এখন আমরা বড় হয়েছি, এখন আমাদের কথা মতো চলতে হবে, তোমার কথা মতো আমরা চলবো না। চলবো না কেন? তুমি আমার মা সাজেশন দিতেই পারো, স্বাভাবিক। এখন আমরা যেভাবে বলবো ওইভাবে চলবা, চলো আমার সাথে। পরে আমার খালার সাথে নিয়ে এলাম। তো তখন আমার জন্ম নিবন্ধন একটা লাগবে, একটা জব পাইছি, কিন্তু এর ভিতরে আমি জানি না আমার বাপের নাম কি। তারপর আমি আমার আম্মুকে জিজ্ঞেস করলাম আম্মু আমার আব্বুকে, আম্মু আমাকে বলে না। আবার জিজ্ঞেস করি আম্মু আব্বুকে, তোমার আব্বু মারা গেছে, নাম বলো, নাম বলে না। তারপর আমার খালার কাছ থেকে শুনতে পারি আমার আব্বু এমন এমন। আমাকে যে লোকটার আম্মু এতদিন এত কিছু করছে এই লোকটাই সেই। পরে হ্যাঁ, পরে আম্মু আমাকে বলেছে এই লোকটারে দেখলে আমার সহ্য হয় না, তার জন্য আমি এরকম করে অপমান করি, অপগুস্ত করি। আমার যে এতটুকু করছে আল্লাহ। আপনার আব্বু আম্মুর এরকম কোন ছবি আছে আপনাদের কাছে, দেখেছেন কখনো? না, জন্মের পর থেকে তো আমি বাবার আদরই পাইনি। সেটা তো আমরা জানি, কিন্তু এটা জানার পরে এই লোকটার কাছে আপনি গিয়েছিলেন? না, যাওয়ার কোনো পরিস্থিতি নেই, কিভাবে যাব? এই লোকটা যদি কখনো ফিরে এসে আপনাকে বলে যে আমি আমার জীবনে বড় ভুল করেছি, আমি তোমাকে মেয়ের মতো মেনে নিতে চাই, তখন আপনি কি করবেন? কখনই না। কারণ না, আমি এতটা বছর কষ্ট করছি, আমি জন্মের পর থেকে আমার আম্মু কষ্ট করছে, তখনই যদি তুমি মাইনা নিয়েও নেগা। আর এখন যে আমি আসছি এতটুকু জায়গায়, তখন কিন্তু কিছু জন্য নিবা। বাবার শব্দটা আপনার কাছে কেমন? একেবারে বিস্তে। আমি বাপ বলেন, খালু বলেন, কাকা বলেন, ভাই বলেন, এগুলো আমি শুনতে পাই না। যদি বলেন বন্ধু, মানি বন্ধু হিসাবে এটা হয়। ভাই বলেন, মারপেটে ভাই, কাকা, মামা, এগুলো শুনতে পাই না আমি, এগুলো একেবারে শুনতে পাই না। ভাই জানি না আপনাকে, আমি ছেলেদের ভিতরে এই কাকা, মামা, বাবা, এগুলো আমি শুনতে পাই না। এগুলো আমার খুব কষ্ট লাগে। এগুলো শুনলেই না, কেউ যদি আমার বলে না আমার ভাই ডাকো, আমাকে মামা ডাকো, কাকা ডাকো, এগুলো আমি শুনতে পাই না। মানুষের আমি প্রোগ্রামে গেলে অনেক সময় কাকা ডাকতে হয়, মামা ডাকতে হয়, যাতে খারাপ চোখের দিকে না তাকায়। আমি দেখছি যাদেরকে কাকা ডাকি না, ওরাই না বেশি দিকে চোখ দেয়। যে কোনো লোকে আমি দেখছি, বন্ধু মনে করে, ফ্রেন্ড মনে করে অতটা চোখ দেয় না। ভাই, কাকা, মামা যাই বলি ওরা দেহের দিকে চোখ দেয়, যেটাকে বলে। প্রিয় শ্রোতা, আমি বলছিলাম না যে আসলে ওর বলার ভিতরে না একদম খুব সাদা মাটা, একদম হেসে হেসে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলো বলে গেল। কিন্তু এই যে এই পার্টটা জিজ্ঞেস করলাম না, বাবা শব্দটা আপনার কাছে কেমন, এটুকুতে আমি ওকে জাজ করেছি। ও যেভাবে ঘৃণা ভরে দাঁত কিরমির করে শব্দগুলো উচ্চারণ করছিল, এই এতটুকু হচ্ছে মনি। এখন আপনি কি করেন, কিভাবে আপনার দিন চলে? এখন দিন চলে, বাট ডান্সই করি। মানে আপনাকে মাঝে মাঝে এই ধরনের কাজে আপনাকে বাধ্য হয়ে যেতে হয়? না, এখন করি না ভাইয়া। এখন একবারে এটা শপথ নিছি যে আমি এটা করব না। মানে খারাপ কোনো কাজ